Assalamu alaikum, my dear doctors and my dear colleagues. Welcome everyone. আমাদের হেপাটোলজি ফার্স্ট হাফ শেষ হয়েছিল। আজকে আমি একটু আগেই লাইভে আসলাম। আজকে আমরা হেপাটোলজিটা দ্রুত শেষ করে ফেলবো। শেষ করে আমরা চেষ্টা করব আমার বুধবারে হচ্ছে মর্নিং ইভিনিং টানা ডিউটি থাকে, তো তো চেষ্টা করবো আজ কালকে তো টাইম পাবো না, চেষ্টা করবো আজকেই আমরা পাস মেডিসিন, যেহেতু আপনাদেরকে বলেছি আমি পাস মেডিসিন আপনাদের সাথে অনলাইন কপিটা সলভ করার চেষ্টা করব। আজকে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি এই দুইটা মিক্সড করে পাস মেডিসিন আপনার হচ্ছে অনলাইনে দেয়া। এই জন্য আমি জিআইটি ক্লাস শেষ করার পরে আমি পাস মেডিসিন সলভ করতে পারি নাই। তো আজকে ইনশাল্লাহ আমরা আমি নিজেও কিন্তু টোটাল 294টা কোশ্চেন আসে, আমি নিজেই কত 18টা না 19টা কোশ্চেন সলভ করছি। বাকিগুলা কিন্তু আছে ওইখানে, আপনারা লাইভ দেখতে পারবেন। তো আমার কিন্তু অনেক ভুল হতেই পারে, যেহেতু এমআরসিপির ইগুলা একটু ডিফারেন্ট। তবে আমি টেক্সট বুক পড়েছি, যেমন আপনার কাল রাসেলের বইটা, প্লাস নোটস এন্ড নোটস কিছুটা দেখেছি। তো টেক্সট বুকে যেটা দেখলাম যে অ্যাকর্ডিং টু টেক্সট বুক এমআরসিপির অনেক কিছুই যদি আমরা পড়া থাকে, আমরা এফসিপিএস প্রিপারেশনটা একটু সহজ হয়ে যাবে, মানে সিঙ্গেল বেসড গুলো আইডেন্টিফাইং করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, সো আমরা বেশি আজকে সময় নষ্ট করব না, একদম ভেরি জিস্ট, আমাদের অনেক কিছু হয়ে গিয়েছে, আমরা একদম ভেরি জিস্ট পরীক্ষায় যেভাবে কোশ্চেন গুলো আসবে ওই অনুযায়ী আমরা আজকে হেপাটোলজি সেকেন্ড পার্ট শেষ করে আহ আজকে আমরা ইনশাল্লাহ অ্যাটলিস্ট 50টা হলো পাস মেডিসিন কোশ্চেন সলভ করবো। অ্যাটলিস্ট কথা দিলাম, আর যদি বেশি পারি তাহলে তো অনেক বেশি, কারণ টাইম লাগে একটা কোশ্চেন পড়ে অ্যান্সার সাবমিট করে ছোট ছোট ব্যাখ্যাগুলো দেখতে। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেকচার। আমরা হেপাটিক এনসেফালোপ্যাথি আগ পর্যন্ত পড়েছিলাম, তাই না? আচ্ছা, সো হেপাটিক এনসেফালোপ্যাথি থেকে পরীক্ষা কি কোশ্চেন, আগে কোশ্চেন শুনেন। হেপাটিক এনসেফালোপ্যাথি থেকে আসে যে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে বা সিএলডি নিয়ে ওয়ার্ডে ভর্তি, বেড সেট কি কি ক্লিনিক্যাল সাইন দেখে তুমি বুঝবে হেপাটিক এনসেফালোপ্যাথি। এইটা এফসিপিএস পার্ট 1 একটা জনপ্রিয় কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে একটা হেপাটিক এনসেফালোপ্যাথির পেশেন্টকে কোন কোন জিনিস আমরা রেস্ট্রিক্ট করে দেই, বা হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট প্রেসিপিটেট হেপাটিক এনসেফালোপ্যাথি। কিছু ফ্যাক্টরস আছে যেগুলো হেপাটিক এনসেফালোপ্যাথিকে প্রেসিপিটেট করে। এটা একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি আমরা জানি দিস ইজ এ নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন অফ এ সিএলডি পেশেন্ট, তাই না? অথবা অ্যাকিউট লিভার ফেইলিউর পেশেন্ট। সো এই নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনটা, যেহেতু নিউরোসাইকিয়াট্রিক কি এমন হয়, মেটাবলিক লিভারে এমন কি প্রবলেম হয় যার কারণে এই ম্যানিফেস্টেশন গুলো আসে, এটা একটা কোশ্চেন আসে। আরেকটা কোশ্চেন আসে যে হেপাটিক এনসেফালোপ্যাথির ইলেকট্রোএনকেফালোগ্রামের যে ফাইন্ডিংসটা কি ওয়েভ পাওয়া যায়, এটা একটা ফাইন্ডিং আসে। আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি হাউ হাউ ক্যান ইউ ম্যানেজ, কিভাবে আপনি ম্যানেজ করতে পারবেন হেপাটিক এনসেফালোপ্যাথি, এবং যে ড্রাগস গুলো দিয়ে ম্যানেজ করবেন, যেমন ল্যাক্সেটিভস একটা ইম্পর্টেন্ট পার্ট, এই ল্যাক্সেটিভস এর মেকানিজম অ্যাকশনটা আসে। এই হচ্ছে আমার হেপাটিক এনসেফালোপ্যাথি থেকে কোশ্চেন। সো লেটস গেট স্টার্টেড উইথ হেপাটিক এনসেফালোপ্যাথি। সো দেখেন, হেপাটিক এনসেফালোপ্যাথি প্রথমে বললাম দিস ইজ এ নিউরোসাইকিয়াট্রিক সিনড্রোম। কেন? কজ বাই লিভার ডিজিজ, লিভার অসুখ হওয়ার, লিভারের অসুস্থতার দরুন নার্ভাস সিস্টেম এবং সাইকিয়াট্রিক যে ম্যানিফেস্টেশন গুলো প্রকাশ পায়, এটাই হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি। ওকে, আচ্ছা, আমাদের এইটুকুই আপাতত লাগবে। কি দেখে বুঝবেন হেপাটিক এনসেফালোপ্যাথি কিনা? দ্য ফিচার্স ইনক্লুড চেঞ্জেস অফ ইন্টেলেক্ট, পার্সোনালিটি, ইমোশনস, কনসাসনেস উইদাউট নিউরোলজিক্যাল সায়েন্স। ওকে, এইগুলো একটু হালকা পাতলা ধারণা দেওয়া আছে। এখন আসেন মেইন যেটা পরীক্ষায় আসে, যে আমরা একটা পেশেন্ট যখন এনসেফালোপ্যাথি ডেভেলপ করে, আমরা হেপাটিক এনসেফালোপ্যাথি 4টা গ্রেড দেখেছি আমরা, অ্যাপ্যাথি, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, ডেলিরিয়াম, ডিসওরিয়েন্টেশন, ড্রাউজিনেস, স্লারিং অফ স্পিচ, বিভিন্ন জিনিস থাকে, কনভার্সন হতে পারে। কিন্তু যে বেডসেড ক্লিনিক্যাল এক্সামিনেশন আপনি কি পাবেন, এইটাই পার্ট 1 এ প্রচুর আসে। ওকে, যে বেডসেড ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস অফ হেপাটিক এনসেফালোপ্যাথি, তাহলে এক্সামিনেশন ইউজুয়ালি শোস আ ফ্ল্যাপিং ট্রেমর। এটা কিন্তু ক্লিনিক্যালি একদম ধরবেই, স্যারদের খুবই পছন্দ যে তুমি বেডসেডে কি দেখে বুঝবে যে হেপাটিক এনসেফালোপ্যাথি। স্যাররা কয়েকটা জিনিস শুনতে চায়, একটা হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর স্যার, আমরা দেখবো যে ফিটোর হেপাটিকাস আছে কিনা, এবং পেশেন্টকে কনস্ট্রাকশন অ্যাপ্রাক্সিয়া, আরেকটা হচ্ছে চাবি দিয়ে পায়ে আমরা প্ল্যান্টারটা দেখবো, বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেন্সও থাকে। এই 4টা কথা স্যাররা ওয়ার্ডে শুনতে চায়। ঠিক আছে, এবং এটা কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষা প্রচুর দিয়ে দেয়। সো এক্সামিনেশন শোজ, দেখেন, ফ্ল্যাপিং ট্রেমর, ইনএবিলিটি টু পারফর্ম সিম্পল মেন্টাল অ্যারিথমিক টাস্ক ও ড্র অবজেক্ট, যেটা আমরা প্রথমেই বলে এসেছি যে অ্যাসেসমেন্ট অফ হেপাটিক এনসেফালোপ্যাথিতে, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, হাইপার রিফ্লেক্সিয়া অ্যান্ড বায়োল্যাটারাল এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বলতেই হবে যে বায়োল্যাটারাল প্ল্যান্টার এক্সটেন্সর রেসপন্স। ওকে, হেপাটিক এনসেফালোপ্যাথি রেয়ারলি কজেস ফোকাল নিউরোলজিক্যাল সাইন। ফোকাল নিউরোলজিক্যাল সাইন বুঝেন কিনা? ফোকাল নিউরোলজিক্যাল সাইন মানে অ্যাফাসিয়া, ডিসফেসিয়া এবং এক সাইড উইকনেস।
যেটা আমরা স্ট্রোকের যে ফিচারগুলো সেটাকে বলে ফোকাল নিউরোলজিক্যাল সাইন। হেপাটিক এনসেফালোপ্যাথির কারণে সাধারণত এই ধরনের ফোকাল নিউরোলজিক্যাল সাইন ডেভেলপ করে না। ওকে, রেয়ারলি প্রেজেন্ট। আচ্ছা, যদি মনে করেন ফোকাল নিউরোলজিক্যাল সাইন মনে হয় আপনার কাছে আছে, সেক্ষেত্রে আপনাকে কজগুলো দেখতে হবে। ফিটোর হ্যাপাটিকাস, এই যে একটু দুর্গন্ধ বেরোবে, ফিটোর হ্যাপাটিকাস দ্যাট ইজ এ সুইট মাস্টি অর্ডার টু দ্য ব্রেথ, নিঃশ্বাসের সাথে, is usually present but is more a sign of liver failure and portosystemic shunting than of hepatic encephalopathy। তো আমাদেরকে এই কয়টা জিনিসই বলতে হবে: ফ্ল্যাপিং ট্রেমর, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেনসর, ফিটোর হ্যাপাটিকাস। এটা হচ্ছে আমরা বেডসাইড ক্লিনিক্যাল ফাইন্ডিংস টু ডিটেক্ট হেপাটিক এনকেফালোপ্যাথি বা টু আইডেন্টিফাই হেপাটিক এনকেফালোপ্যাথি। ওকে, আচ্ছা, এখন আসেন প্যাথোফিজিওলজি, কেন হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে। এই যে দেখেন, হেপাটিক এনকেফালোপ্যাথি থট টু বি ডিউ টু disturbance of brain function provoked by circulating neurotoxins that are normally metabolized by the liver। তাহলে সার্কুলেটরি কিছু নিউরোটক্সিন আছে যেটা লিভার দ্বারা মেটাবলিজম হয়, সেটা যদি মেটাবলাইজড হতে না পারে সেইগুলাই কিন্তু ব্রেইনে চলে যায়। ওকে, আচ্ছা, তাহলে দেখেন না কি কি জিনিস আমরা নিউরোটক্সিন গুলোর নাম একটু দেখি। দ্য নিউরোটক্সিনস কজিং এনসেফালোপ্যাথি আর unknown but are thought to mainly nitrogenous substance produced in the gut at least in by bacterial action। তাহলে গাটে ব্যাকটেরিয়াল যেগুলো মেটাবলিজম হতে পারে না লিভার দ্বারা, ওইগুলো ব্যাকটেরিয়াল অ্যাকশনের মাধ্যমে এই নাইট্রোজেনাস সাবস্টেন্স গুলোই প্রডিউস হয় এবং এগুলো ব্রেইনে গিয়ে নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন করে। এগুলো কারা? এই যে অ্যামোনিয়া হ্যাজ বিন ট্রেডিশনালি কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা হচ্ছে অ্যামোনিয়া, এছাড়া আর কারা আছে? শুধু অ্যামোনিয়া জানলে হবে না, আরো অনেকগুলো জানতে হবে। তাহলে রিসেন্ট ইন্টারেস্ট ইজ ফোকাসড অন গাবা। তাহলে একটা পেলাম অ্যামোনিয়া, একটা পেলাম গাবা, অ্যালং উইথ অক্টোপ্যামাইন, অ্যামাইনো অ্যাসিডস, মার্কেপটেন্স এন্ড ফ্যাটি অ্যাসিডস দ্যাট ক্যান অ্যাক্সেস নিউরোট্রান্সমিটার। মানে এগুলোর কারণেই মেইনলি নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন গুলো হয়। এটাও কিন্তু পার্ট অন আসে। সবাই খেলে আমরা অ্যামোনিয়া অ্যামোনিয়া করি, হ্যাঁ অ্যামোনিয়া হচ্ছে লিডিং কজ, বাট এছাড়াও গাবা, অক্টোপ্যামাইন, অ্যামাইনো অ্যাসিডস, মার্কেপটেন, ফ্যাটি অ্যাসিড, এই জিনিসগুলো আমাকে জানা থাকতে হবে। ওকে, আচ্ছা, লাস্ট লাইনটা একটু পড়ি। ডিসরাপশন অফ দ্য ফাংশন অফ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ এ ফিচার অফ অ্যাকিউট হেপাটিক ফেলিউর এন্ড মে লিড টু সেরেব্রাল এডিমা। যেটা আমরা বলেছিলাম যে অ্যাকিউট লিভার ফেলিউরের একটা কার্ডিনাল ম্যানিফেস্টেশন হচ্ছে সেরেব্রাল এডিমা অথবা হেপাটিক এনসেফালোপ্যাথি। নাও লেটস সি দ্য ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন থেকে পরীক্ষার জন্য একটাই আসে, কিন্তু আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি ওয়ার্ডে ডায়াগনোস করি কিভাবে? ক্লিনিক্যালি। পরীক্ষায় আসে ইইজি ফাইন্ডিং, ইলেকট্রোএনকেফালোগ্রাফি ফাইন্ডিং। এটাই একদম সবসময় মনে রাখতে হবে যে ইইজি শোজ ডিফিউজ স্লোয়িং অফ দ্য নর্মাল আলফা ওয়েভ উইথ ইভেনচুয়াল ডেভেলপমেন্ট অফ ডেল্টা ওয়েভ। এটা কিন্তু মাস্ট পরীক্ষার হলে মাথায় নিয়ে যেতেই হবে যে ইলেকট্রোএনকেফালোগ্রাফি ফাইন্ডিং অফ হেপাটিক এনসেফালোপ্যাথি কি হবে? কি হবে বলেন? ডিফিউজ স্লোয়িং অফ দ্য নর্মাল আলফা ওয়েভ and eventually development of delta wave. This is the electroencephalogram findings of hepatic encephalopathy. আমরা ম্যানেজমেন্টে যাওয়ার আগে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হেপাটিক এনকেফালোপ্যাথি কেউ চাইলে পড়তে পারেন, রিডিং কোশ্চেন কখনোই আসবে না। ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমরা এইটা হচ্ছে বুম, এটা এমআরসিপি বলেন, এফসিপিএস বলেন, ইউএসএমএলইউ বলেন, সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরস প্রেসিপিটেটিং হেপাটিক এনকেফালোপ্যাথি। আমরা ওয়ার্ডে কোনো হেপাটিক এনসেফালোপ্যাথির পেশেন্ট পেলে সাধারণত কিছু জিনিস নিষিদ্ধ করে দিই, বলে দিই যে নো সিডেটিভ, নো অ্যান্টিডিপ্রেসেন্ট, নো এনএসএইডস। এই কথাগুলো আমরা সাইনবোর্ড আকারে টানিয়ে দিই, তাই না? যে নো ডাইউরেটিক্স, নো প্যারাসেন্টেসিস, এই পাঁচটা কথা লিখে দিই। নো সিডেটিভ, নো অ্যান্টিডিপ্রেসেন্ট, নো ডাইউরেটিক, নো প্যারাসেন্টেসিস, নো এনএসএইডও লেখা থাকে, ঠিক আছে? সো ড্রাগস এন্ড ডিহাইড্রেশন, এই ড্রাগস গুলো দেওয়া যাবে না। ডিহাইড্রেশন কন্ডিশনে পেশেন্টকে রাখা যাবে না। পোর্টোসিস্টেমিক শান্টিং, দিস ক্যান লিড টু হেপাটিক এনসেফালোপ্যাথি। ইনফেকশনে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের মাধ্যমে হেপাটিক এনসেফালোপ্যাথি অ্যাগ্রাভেট হতে পারে। হাইপোক্যালেমিয়া, ভেরি ইম্পর্টেন্ট, কনস্টিপেশন পরীক্ষার হলে অপশনে থাকে। এন্ড ইনক্রিজ প্রোটিন লোড ইনক্লুডিং জিআই ব্লিডিং। তো দিস আর দ্য ফ্যাক্টরস স্পেসিফিক হেপাটিক এনকেফালোপ্যাথি। এটাকে আমরা বলি $1,000,000 বক্স। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, নাও লেটস সি দ্য ম্যানেজমেন্ট। হাউ ক্যান ইউ ম্যানেজ এ পেশেন্ট অফ হেপাটিক এনসেফালোপ্যাথি? তাহলে প্রিন্সিপালস হচ্ছে, আগে 1 নাম্বার দেখেন, রিমুভ প্রেসিপিটেটিং কজ। মেইন এই যে প্রেসিপিটেটিং যে কজগুলো, এইগুলা নো, এগুলো করা যাবে না। ডায়েটারি প্রোটিন, যেহেতু প্রোটিন লোড একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর, প্রোটিন রেস্ট্রিকশন করবেন কিনা? প্রোটিন রেস্ট্রিকশন করতে পারেন, বাট রেয়ারলি নিডেড। তাহলে ডায়েটারি প্রোটিন রেস্ট্রিকশন ইজ রেয়ারলি নিডেড এন্ড ইজ নো লঙ্গার রিকমেন্ডেড। কেন এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে কেন এখন রিকমেন্ড করা হয় না? বিকজ ইট ইজ আনপ্যালাটেবল and can lead to worsening of nutritional state in already malnourished patient. কোনো পেশেন্ট যদি malnourished থাকে, বরঞ্চ তার আরো নিউট্রিশনটা ডিটারিওরেট করে, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন ডেভেলপ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বর অপশন হচ্ছে রিমুভ প্রেসিপিটেটিং কজ। 2 নাম্বার ডায়েটারি প্রোটিন রেস্ট্রিকশন, মানে স্লাইটলি বা লিমিটেড,
3 নম্বর হচ্ছে লেকটুলুজ, ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, অসমোটিক ল্যাক্সোটিভস, তাই না? লেকটুলুজ কতটুকু আমরা দিব, ডোজটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আসে, যেটা আমার ইউনিভার্সিটিতে লাগে না। তাহলে দেখেন 15 থেকে 30 ml, আমরা জানি 5 ml 1 চামচ, তাই না? তাহলে 15 থেকে 30 ml 3 থেকে 6 চামচ 3 বেলা করে, তাহলে আপনি হাইয়েস্ট 6 চামচ পর্যন্ত দিতে পারবেন এক এক বেলায়, 3 বেলা করে। ইজ ইনক্রিজড গ্র্যাজুয়ালি আনটিল দ্য বাউলস আর মুভিং টুয়াইসলি, তাহলে বাউলে যে কতবার মুভ করতে হবে এটাও এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আসে। চিন্তা করেন, আপনি পড়ে গেলেন লেকটুলুজ, ডোজ পড়ে গেলেন, সবাই পড়ে গেলেন, কিন্তু বাউল কতবার মুভ করতে হবে এটা জানলেন না, তাহলে কিন্তু হবে না। তাহলে অ্যাটলিস্ট যাতে 2বার বাউল মুভ করে, এটা থাকে টার্গেট। এন্ড এইটা পরীক্ষায় আসে যে লেকটুলোজের মেকানিজম অ্যাকশন কি হেপাটিক এনসেফালোপ্যাথিতে, অসমোটিক ল্যাক্সেটিভ এফেক্ট, যেটা পিএইচ কমায় দেয় কোলোনিক কন্টেন্টের এবং দেয়ার বাই লিমিটিং কোলোনিক অ্যামোনিয়া অ্যাবজর্পশন এন্ড প্রমোটস দ্য ইনকর্পোরেশন অফ নাইট্রোজেন ইনটু ব্যাকটেরিয়া। ওকে, তাহলে 3 নম্বর অপশন হচ্ছে লেকটুলোজ। 4 নম্বর অপশন হচ্ছে রিফাক্সিমিন, ভেরি ইম্পর্টেন্ট, ডোজটাও খুব ইম্পর্টেন্ট। সবকিছু ডোজ লাগে না, যেমন এন্ডোক্রাইন যখন পড়াবো কোনো ড্রাগ ডোজ লাগবে না, বাট আমাদের হেপাটোলজিতে কিন্তু অনেক কিছু লাগবে। Rifaximin 400 milligram 3 times daily is a well-tolerated, non-absorbed antibiotic that act by reducing the bacterial content of the bowel and has been shown to be effective. তাহলে rifaximin কাজ কি? Reducing the bacterial content and has been shown to be, তাহলে ব্যাকটেরিয়া দ্যাট ইজ গাট ফ্লোরার উপর কাজ করে, গাট ফ্লোরাকে মডিফাই করে, রিডিউসিং দ্য ব্যাকটেরিয়াল কন্টেন্ট। আমাদের গাটে কি থাকে? নর্মাল ফ্লোরা অফ দ্য, নর্মাল ফ্লোরা দ্যাট ইজ ব্যাকটেরিয়া, এগুলাকে কমায়। তাহলে প্রত্যেকটা দেখেন, আমি কেন বলতেছি মেকানিজম, আপনারা তো বললাম না যে এফসিপিএস পার্ট 1 যারা ট্রেনিং করছেন, এখনো পার্ট 1 হয়নি, তারা কিন্তু বুঝেন যে স্যাররা এই জিনিসগুলো খুবই পছন্দ করে শুনতে, এবং এইগুলোই এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আসে যেগুলো আমরা পারি না। ঠিক আছে, যে আমরা পড়ে গেলাম যে রিফাক্সিমিন দেওয়া লাগে, লেকটুলোজ দেওয়া লাগে, প্রোটিন রেস্ট্রিকশন করা লাগে, প্রেসিপিটেটিং কজ গুলো রিমুভ করা লাগে, কিন্তু আমরা জানলাম না যে লেকটুলোজ এখানে কি কাজ করে, অসমোটিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। আমরা জানলাম না রিফাক্সিমিন কিভাবে কাজ করে, রিফাক্সিমিন রিডিউসিং দ্য ব্যাকটেরিয়াল কন্টেন্ট, ওকে, দ্যাট ইজ নর্মাল ফ্লোরা অফ দ্য গাট কে সাপ্রেস করে। ওকে, এই জিনিসগুলো কিন্তু খুবই ভাইটাল, জানতে হবে। হ্যাঁ, সো যদি এগুলোর পরেও না হয়, ক্রনিক ও রিফ্র্যাক্টরি এনসেফালোপ্যাথি ডেভেলপ করে, তাহলে আপনার লিভার ট্রান্সপ্লান্টেশন। তো এই হচ্ছে আমার 1 2 3 4, এই যে সরি 4 এন্ড 5, এই 5টা হচ্ছে আমার ট্রিটমেন্ট অপশনস অফ হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে হেপাটিক এনসেফালোপ্যাথি আমাদের ডেফিনেশন জানা হলো, আমরা এক্সামিনেশন ফাইন্ডিং শিখলাম, প্যাথোফিজিওলজি শিখলাম, কি কি এজেন্ট দায়ী সেটা শিখলাম, ইনভেস্টিগেশন এনসেফালোপ্যাথি ফাইন্ডিং শিখলাম, এবং কি কি ফ্যাক্টর প্রেসিপিটেট করে এটা শিখলাম, এন্ড ম্যানেজমেন্ট শিখলাম। হেপাটিক এনসেফালোপ্যাথির কোনো কিছু বাদ দেওয়া যাবে না, শুধু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আপনি রিডিং করে রেখে দিতে পারেন। কেমন? নাও লেটস সে ভ্যারিসিয়াল ব্লিডিং। একটা কোশ্চেন প্রায়ই দেখা যায় ভ্যারিসিয়াল ব্লিডিং থেকে, ভ্যারিসিয়াল হিমোরেজ খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা ওয়ার্ডে প্রচুর পেশেন্ট পাই, অ্যাকিউট আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হিমোরেজ, এন্ড দিস ইজ মেডিকেল ইমার্জেন্সি। ঠিক কিনা? হেমাটোমেসিস ম্যালেনিয়া যে সকল পেশেন্ট আসে, স্যাররা কিন্তু খুবই ব্যতিব্যস্ত হয়ে যায়। তো আমরা এটা পেজ নম্বর 780-তে পড়বো, বা পড়ে আসছি কিছুটা, আমরা সামনে একটু পাবো পোর্টাল হাইপারটেনশন পরে। এখন আমরা একটু সিরোসিসটা নিয়ে শুনে যাই, সিরোসিস থেকে কি কি আসতে পারে, সিরোসিস থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে। আগে কোশ্চেন শুনেন। সিরোসিস থেকে একটা সময়, সিরোসিস থেকে স্টিগমাটা, স্টিগমাটা, তারপরে লিভার সিরোসিসের জন্য কি কি সেল দায়ী, ইটোসেল, এটা আমরা বলেছি, ইটোসেলের ফাংশন কি, এই জিনিসগুলো আসতো। এখন পরীক্ষায় লিভার সিরোসিসের ডায়াগনোসিস আগেই আপনাকে দিয়ে দেয়, এবং এখন যেগুলো পরীক্ষায় রেগুলারলি আসা শুরু করেছে সেগুলো হচ্ছে চাইল্ড পাফ ক্লাসিফিকেশন, দ্যাট ইজ প্রগনোস্টিক যে মার্কার গুলো আছে, এবং এন্ড স্টেজ লিভার ফেলিউরের যে মেল্ড স্কোর, এই জিনিসগুলো পরীক্ষায় কেন জানি বেশি আসতেছে, স্যাররা বেশি পছন্দ করতেছে। তো আমাদেরকে এখন এই জিনিসগুলো একটু বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে, নাও লেটস সি দ্য লিভার সিরোসিস। তাহলে লিভার সিরোসিসের ডেফিনেশন যদি আমরা প্রথম থেকে একটু হালকা দেখে যাই, লিভার সিরোসিস কাকে বলে, যেটা ডিফিউজ হেপাটিক ফাইব্রোসিস এর নোডিউল ফর্মেশন, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, তাই না? যে কোনো বয়সে হতে পারে, and it is the most common cause of portal hypertension and its complication. Okay, worldwide cirrhosis এর common cause হচ্ছে chronic viral hepatitis, usually hepatitis B, then C, and prolonged excessive alcohol consumption and non-alcoholic fatty liver disease, but any condition leading to persistent or recurrent hepatocyte death may lead to cirrhosis. Okay, আচ্ছা, এগুলো হচ্ছে সিরোসিসের মোটামুটি ডেফিনেশন। কোন সেল মেইনলি দায়ী? প্যাথোফিজিওলজি, এইটাই সিঙ্গেল বেস্ট এফসিপিএস পার্ট 1 আসে। স্টিলেট সেলস ইন দ্য স্পেস অফ ডিস, আপনাদের এই প্রথম ক্লাসে কিন্তু আমি এটা বারবার বলেছি। এই স্টিলেট সেলটা যখন অ্যাক্টিভেট হবে বিভিন্ন সাইটোকাইন প্রোডাকশনের মাধ্যমে, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর প্রোডাকশনের মাধ্যমে আপনার ফাইব্রোসিস করবে। ঠিক আছে, জাস্ট এ মিনিট।
আমি এবার একটু চেক করছিলাম, কারণ ইমিউনোলজি ক্লাসটা এখন আমি শেষ করি নাই, ইমিউনোলজি ক্লাসে হঠাৎ করে টেম্পোরারি লাইভ অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যেটা জানতে হবে, প্যাথোফিজিওলজি কোন সেলটা লিভার সিরোসিসের জন্য দায়ী? স্টিলেট সেলস ইন দি স্পেস অফ ডিস। ওকে, আচ্ছা, স্টিলেট সেল কিভাবে করে এটা আমি প্রথম দিকে পড়িয়ে আসছি, এইটাই আবার এখানে একটু লেখা আছে। সিরোসিসকে দুই ভাগে ভাগ করা হয়, এটা আমরা যদি একটু দেখি, খেয়াল করেন। Cirrhosis can be classified histologically into two types, micronodular and macronodular cirrhosis. কেন মাইক্রোনোডুলার বলা হয়েছে? নোডুলার সাইজের উপর ডিপেন্ড করে। তাহলে কতটুকু সাইজ? স্মল নোডুলা অ্যাবাউট 1 মিলিমিটার ডায়ামিটার। এবং মাইক্রোনোডুলার সিরোসিস কাদের দেখা যায়? সাধারণত অ্যালকোহলিক সিরোসিস, যারা ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট তাদের ইউজুয়ালি দেখা যায়। ম্যাক্রোনোডুলার সিরোসিস সাধারণত 1 মিলিমিটারের বড় হয় নোডিউল গুলা, এছাড়াও ভেরিয়াস সাইজের হতে পারে এবং লার্জ ফাইব্রাস স্কার পাওয়া যায়, এটুকু একটু মনে রাখেন। ওকে, আচ্ছা, নাও হোয়াট আর দ্য কজেস অফ সিরোসিস? এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে যে ওয়ার্ল্ড ওয়াইড কমন কজ হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বি অর সি, এছাড়াও অ্যালকোহল, এনএফএলডি। ইমিউনোলজিক্যাল যে কজগুলো আছে পিবিসি, পিএসসি, অটোইমিউন হেপাটাইটিস। জেনেটিক কয়েকটা কজ দেখেন, তিনটা, হিমোক্রোমাটোসিস, উইলসনস ডিজিজ, আলফা 90 এই তিনটাই কিন্তু অটোসোমাল রিসেসিভ কন্ডিশন। ক্রিপ্টোজেনিক 15% কেস, কম না কিন্তু সংখ্যাটা। ক্রনিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন, দ্যাট ইজ বার্চিওরি সিনড্রোম, এন্ড এনি ক্রনিক লিভার ডিজিজ। দিস আর দ্য কজেস অফ সিরোসিস। ওকে, তাহলে আমাদের যদি সিঙ্গেল বেস্ট আসে আমরা দিব ক্রনিক ভাইরাল হেপাটাইটিস সি, এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি দিব। ওকে, আচ্ছা, নাও আমরা চলে যাব ক্লিনিক্যাল ফিচার, স্টিগমাটা অফ হেপাটিক সিরোসিস। আচ্ছা, এই স্টিগমাটা হেপাটিক সিরোসিস একটা সময় পার্ট 1 এ আসতো, 2013, 12, 14 সালের দিকে পার্ট 1 এ আসতো। এখন কেন জানি স্টিগমাটাটা আসে না। তারপর আমরা দেখবো যে হোয়াট আর দ্য স্টিগমাটা অফ হেপাটিক সিরোসিস। দেখেন, হ্যাপাটোমেগালি, জন্ডিস, অ্যাসাইটিস, আচ্ছা, হেপাটিক এনসেফালোপ্যাথি। এই কয়েকটা জিনিস আমি বলতেছি যেগুলো হচ্ছে ডিকম্পেনসেটেড সিরোসিসের ফিচার। কি কি ডিকম্পেনসেটেড? হ্যাপাটাম কোনো পেশেন্টের যদি সিএলডির পেশেন্টের যদি বা সিরোসিসের পেশেন্টের যদি লিভার বড় পাওয়া যায়, জন্ডিস থাকে, অ্যাসাইটিস থাকে, হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে, তাদেরকে আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস। ওকে, আচ্ছা, ডিকম্পেনসেটেড সিরোসিস আমরা একটু পরেই আমরা আসবো। এখন আসেন আর কি কি চেঞ্জ দেয়। তাহলে 4টা ফাইন্ডিং আগে বললাম। একটা চিন্তা করুন, ওয়ার্ডে আপনি যে পেশেন্ট গুলো দেখেছেন কি কি ফাইন্ডিং পেয়েছিলেন? সিএলডি পেশেন্টের লিভার বড় পেশেন্ট, জন্ডিস পেশেন্ট, অ্যাসাইটিস পেশেন্ট, ক্লিনিক্যালি হ্যাপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্ট, ফ্ল্যাপিং ট্রেমর সাররা দেখতে বলেছিল, চাবি দিয়ে প্ল্যান্টারটা দেখতে বলেছিল, বায়োল্যাটারাল প্ল্যান্টার এক্সটেনশন আছে কিনা, ফিটার হ্যাপাটাইটিস আছে কিনা, তাই না? এগুলো কিন্তু আমাদেরকে রেগুলারলি আস্ক করা হয়। তাহলে এইগুলো হচ্ছে ডিকম্পেন্সেটেড সিরোসিস গেল। এখন সার্কুলেটরি কি কি চেঞ্জ হয়? স্পাইডার টেলেনজিয়েক্টেশিয়া, এটা না আসলে পড়ার তেমন কিছু নাই, কিন্তু পরীক্ষার হল অপশন দেখলে যদি আপনি পারেন, পামারি রেথ্রেমা, সায়ানোসিস, এগুলো এই তিনটা হচ্ছে সার্কুলেটরি চেঞ্জেস। এন্ডোক্রাইন চেঞ্জ মনে রাখার একটা সুবিধা আছে যে সবই লস, ফিমেলেও লস, মেলেও লস, এক্সেপ্ট মেলে গাইনোকোমেশিয়া। মানে সবই লস এক্সেপ্ট গাইনোকোমেশিয়া। তাহলে গাইনোকোমেশিয়া তো ফিমেলে হয় না, পুরুষ মানুষে হয়। তাহলে কি কি লস দেখেন? তাহলে লস অফ লিবিডো, হেয়ার লস। মেনে দেখেন আমি বলছি সবই লস এক্সেপ্ট গাইনোকোমেশিয়া, তাহলে গাইনোকোমেশিয়াতে এক্সেপশনে থাকলো। তাহলে টেস্টিস লস মানে টেস্টিকুলার অ্যাট্রফি, পাওয়ার লস দ্যাট ইজ ইম্পর্টেন্সি। উইমেনের ক্ষেত্রে ব্রেস্ট লস, দ্যাট ইজ মনে রাখার জন্য লস দিয়ে বলতেছি, ব্রেস্ট অ্যাট্রফি। মেনস্ট্রুয়েশন লস, দ্যাট ইজ অ্যামেনোরিয়া or irregular mens, ক্লিয়ার? তাহলে সবই লস এক্সেপ্ট গাইনোকোমেশিয়া। এটা হচ্ছে এন্ডোক্রাইন চেঞ্জেস। হিমোরোজিক টেন্ডেন্সি গুলো দেখেন, হিমোরোজিক টেন্ডেন্সি, ব্রুইজ, পারপুরা, এপিস্ট্যাক্সিস, ইজিলি যেগুলো আমরা ওয়ার্ডে পাই। পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল সাইন সিমটম, কার্ডিনাল সাইন হচ্ছে স্প্লেনোমেগালি, এছাড়া কোলাটারাল এন্ড ভ্যারিসেল ব্লিডিং, সো দিস আর দ্য আপনার ক্লিনিক্যাল ফিচার্স অফ হেপাটিক সিরোসিস। স্টিগমাটা, আদার ফিচারের মধ্যে পিগমেন্টেশন, ডিজিটাল ক্লাবিং, ডুপিটেন্স কন্ট্রাকচার, এগুলো রেয়ারলি পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন আসেন এই যে একটা তথ্য এখানে দিয়েছে, ফিচার্স অফ ক্রনিক লিভার ফেলিউর, এটাই হচ্ছে ফিচার্স অফ ডিকম্পেনসেটেড সিরোসিস। ফিচার্স অফ ক্রনিক লিভার ফেলিউর, এটাই হচ্ছে ফিচার্স অফ ডিকম্পেনসেটেড। পরীক্ষা যদি আসে হোয়াট আর দ্য ফিচার্স অফ ডিকম্পেনসেটেড সিরোসিস, এই বক্স থেকেই অ্যান্সার গুলো হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বক্সে আসার আগে আমরা একটু ভিতরে কয়েকটা জিনিস স্পাইডার টেলেনজিয়েক্টেশিয়া সম্পর্কে একটু জেনে আসি। স্পাইডার টেলেনজিয়েক্টেশিয়া দেখেন, স্পাইডার টেলেনজিয়েক্টেশিয়া অকার এন্ড কম্প্রাইজ সেন্ট্রাল আর্টেরিওল ফ্রম হুইচ স্মল ভেসেল রেডিয়েট। আচ্ছা, আমি ছবিটা এখানে ডাউনলোড করতে খেয়াল নাই, আমার আরেকটা স্লাইডে ছবিটা আছে, আমি আপনাদেরকে ছবিটা স্পাইডার টেলেনজিয়েক্টেশিয়া পোস্ট করবো। তো স্পাইডার টেলেনজিয়েক্টেশিয়া হচ্ছে
একটা সেন্ট্রাল আর্টারি থাকবে যেখান থেকে স্মল ভেসেল গুলো রেডিয়েট করবে, তাই না? আচ্ছা, অকেশনালি স্কিন সারফেসটা একটু এলিভেটেড থাকতে পারে। আচ্ছা দেখেন এইখানে স্পাইরাল টেলিংজিটেশনের ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্সটা পরীক্ষায় আসে। তারা একটু সাইজে ভ্যারি করে 1 to 2 মিলিমিটার ইন ডায়ামিটার এন্ড আর ইউজুয়ালি ফাউন্ড অনলি অ্যাবভ দ্য নিপলস। চিন্তা করা যায়? তাহলে অনলি নিপেলের উপরে খুঁজবেন, নিপেলের নিচের দিকে তাকানোর দরকার নেই, স্পাইরাল টেলিংজিটেশন খোঁজার দরকার নেই। তাহলে 1 or 2 স্মল স্পাইরাল টেলিংজিটেশন এমনিতেই পাওয়া যেতে পারে, প্রেজেন্ট ইন 2% অফ হেলদি পিপল and may occur transiently in greater numbers in the third trimester of pregnancy. তাহলে নরমাল স্পাইরাল টেলিংজিটেশন নরমালি হেলদি পিপলে 2%, 100 জনে 2 জন পাওয়া যেতে পারে, এবং প্রেগনেন্ট লেডির থার্ড ট্রাইমেস্টার পাওয়া যেতে পারে। বাট আদারওয়াইজ এই দুইটা দে আর স্ট্রং ইন্ডিকেটর অফ লিভার ডিজিজ। এটাই হচ্ছে পরীক্ষা ইম্পর্টেন্ট, স্ট্রং ইন্ডিকেটর অফ লিভার ডিজিজ। ঠিক আছে, কোন হিস্ট্রিতে যদি স্পাইরাল টেলিংজিটেশন থাকে সিএলডি অপশনগুলো খোঁজার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা দেখেন ফ্লোরিড স্পাইরাল টেলিংজিটেশিয়া, গাইনোকোমেশিয়া এন্ড প্যারাটিড এনলার্জমেন্ট আর মোস্ট কমন ইন অ্যালকোহলিক সিরোসিস। এটা কিন্তু পার্ট 1 এ আসছিল, যে এইভাবে কোশ্চেনটা দেয়া ছিল যে একটা পেশেন্ট 45 বছরের একজন আসছে আপনার কাছে, সে মাইল্ডলি ইকটেরিক এবং জেবিপি একটু হালকা রেজড, রাইট হাইপোকন্ড্রিয়াক একটু পেইন আছে এবং টেন্ডার হ্যাপাটোমেগালি আছে। ঠিক আছে, এবং তার হচ্ছে এই যে এক্সামিনেশন ফাইন্ডিং এ স্পাইরাল স্পাইরাল নেভাই, গাইনোকোমেশিয়া, প্যারাটিড এনলার্জমেন্ট আছে। ডায়াগনোসিস কি, তখন কিন্তু কজ গুলো একটা ও এই তিনটা অপশন থাকলে স্পাইরাল টেলিংজিটেশন, গাইনোকোমেশিয়া, প্যারাটিড এনলার্জমেন্ট অ্যান্সার হয়ে যাবে অ্যালকোহলিক সিরোসিস। এটা কিন্তু পার্ট 1 এ আসছিল, 2016 তে আসছিল। ঠিক আছে, and pigmentation is most striking in hemochromatosis and any cirrhosis associated with prolonged cholestasis. তাহলে আমরা হিমোক্রোমাটোসিস যখন বলবো তখন সিনারিও বলবো যে ওইখানে হাইপার পিগমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ, ট্যান্ড স্কিন বলা হয় বা ব্রোঞ্জ ডায়াবেটিস বলা হয়। ঠিক আছে, আচ্ছা এইখানে আমাদের তেমন কিছু লাগবে না, জাস্ট স্পাইরাল টেলিংজিটেশন এফসিপিএস এর জন্য এইটুকুই আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, একটু ক্রনিক লিভার ফেলিউর, ডিকম্পেন্সেট সিরোসিস সম্পর্কে আমরা শুনি। ক্রনিক লিভার ফেলিউর ডেভেলপস যখন মেটাবলিক ক্যাপাসিটি অফ দ্য লিভার ইজ এক্সিডেড and it is characterized with the presence of encephalopathy and or ascites. The term hepatic decompensation or decompensated liver disease is often used when chronic liver failure occurs. Clear? Like কখন hepatic decompensation বলা হয়, যখন লিভারের মেটাবলিক ক্যাপাসিটি এক্সিড করে যায়, নিঃশেষ হয়ে যায়, বা হেপাটিক লিভার আর কোনো কিছু দিয়ে কম্পেনসেট করতে পারে না, তখনই বলা হয় হেপাটিক ডিকম্পেনসেশন। ঠিক আছে, সো হেপাটিক ডিকম্পেনসেশনের ফিচার গুলা কি কি, এটাই পরীক্ষায় আপনাদের প্রচুর আসে। এই যে এইটাই হচ্ছে হেপাটিক ডিকম্পেনসেশনের ফিচার, ওয়ার্সেনিং অফ সিনথেটিক লিভার ফাংশন। তাহলে আমরা যে পিটি, প্রলং পিটি পাই, অ্যালবুমিন লো পাই, এগুলো সবই ডিকম্পেনসেটেড সিরোসিসের ফিচার। জন্ডিস, পোর্টাল হাইপারটেনশন, ভ্যারিসেল ব্লিডিং, এনসেফালোপ্যাথি, অ্যাসাইটিস। অ্যাসাইটিসের মধ্যে এসবিপি এন্ড হেপাটোরেনাল সিনড্রোম কমপ্লিকেশন দুইটা, অ্যাসাইটিসের দুইটা কমপ্লিকেশন, এনসেফালোপ্যাথি, ভ্যারিসেল ব্লিডিং, পোর্টাল হাইপারটেনশন, জন্ডিস, প্রলং পিটি, লো অ্যালবুমিন। যদি পরীক্ষা আসে যে হোয়াট আর দ্য ফিচার্স অফ ক্রনিক লিভার ফেলিউর, এটা, অথবা হোয়াট আর দ্য ফিচার্স অফ ডিকম্পেনসেটেড লিভার ফেলিউর, এটা, এই অপশনগুলি অ্যান্সার দিতে হবে। নাও লেটস দ্য চাইল্ড ফর ক্লাসিফিকেশন অফ প্রগনোসিস ইন সিরোসিস। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি একটা নিমোনিক বলি, বাপ্পি, BA বাপ্পি। ওকে, আচ্ছা বি এটা ডাবল এ হবে আর কি, BA2 লিখে দিলাম, বি বাপ্পি। তাহলে দেখেন কি কি প্যারামিটার আছে চাইল্ড পাফ ক্লাসিফিকেশনের। বি দিয়ে বিলিরুবিন লেভেল, এ দিয়ে অ্যালবিউমিন, পি দিয়ে প্রথম বিন টাইম, ই দিয়ে প্রথম বিন টাইম প্রলঙ্গেশন, প্রথম বিন টাইম। ক্লিয়ার? ডাবল পি জন্যই ভালো করে মনে রাখতে হবে। বি দিয়ে বিলিরুবিন, এ দিয়ে অ্যালবিউমিন, এ দিয়ে অ্যাসাইটিস, মানে এ দিয়ে একটা অ্যালবুমিন গেল, একটা অ্যাসাইটিস গেল, দুইটা এ শেষ। দুইটা পি দিয়ে কি, পি দিয়ে প্রথম বিন টাইম, পি দিয়ে প্রলঙ্গেশন, মানে প্রথম বিন টাইম, আর ই দিয়ে হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে পরীক্ষা যদি আসে চাইল্ড ফর ক্লাসিফিকেশন প্যারামিটার গুলো কি কি দেখা হয়, তাহলে বাপ্পি দিয়ে মনে রাখতে হবে সহজে, নাম্বার 1। নাম্বার 2, কিভাবে এটা স্কোরিং করা হয়, এটা পরীক্ষা যদি আসে তাহলে কি করবেন। তাহলে সিরাম বিলিরুবিন লেভেল দেখেন, বিলিরুবিন বি দিয়ে শুরু করেন আগে। বিলিরুবিন লেভেল 34 এর নিচে থাকলে 1, 50 এর উপরে থাকলে 3। 34 থেকে 50 যদি থাকে মাইক্রোমোল পার লিটারে, তাহলে এটা হচ্ছে 2 স্কোর গেল 34। তাহলে বি গেল 34। এবার আসেন অ্যালবুমিন 2 নম্বর পজিশনে 34, এরপর 35 দিয়ে শুরু করেন। অ্যালবুমিন লেভেল যদি 35 এর বেশি থাকে তাহলে 1, অ্যালবুমিন এখনো বেশি আছে। অ্যালবুমিন যদি 28 এর নিচে নামে যায় তাহলে কিন্তু স্কোর খারাপ, তাহলে 3, আর 28 থেকে 35 2। ওকে, তাহলে বি আর এ গেল। এবার আসেন
প্রথম বিন টাইম, তাহলে 4 গেল 5, মনে রাখার জন্য 34 অনেক সময় সংখ্যাগুলো মনে থাকতে চায় না, 34 35 আবার 4 দিয়ে শুরু করেন প্রথম বিন টাইম, যে লেস দেন 4 4 4 5 4 মনে রাখার জন্য প্রথম বিন টাইম লেস দেন 4 1, গ্রেটার দেন 6 3, 4 থেকে 6 হচ্ছে 2, তাহলে প্রলং প্রথম মিন টাইম 3টা গেল বাপি। আচ্ছা এবার আসেন অ্যাসাইটিস আর এনসেফালোপ্যাথি। অ্যাসাইটিস এনসেফালোপ্যাথি না থাকলে 1, মাইল্ড থাকলে 2, মার্ক থাকলে 3, নন মাইল্ড মার্ক, নন মাইল্ড মার্ক, এই সব মিলে স্কোরিং করে যদি আপনি 7 নিচে পান তাহলে ক্লাসিফিকেশন এ বি হবে 7 থেকে 9, 9 সি হবে গ্রেটার দেন 9। ওকে, আচ্ছা যত বেশি স্কোর তত বেশি খারাপ, প্রগনোসিস তত বেশি খারাপ। ওকে, আচ্ছা এখন আসেন প্রগনোসিস। আমরা এই যে বললাম যদি কোনো পেশেন্টের মনে করেন বিলিরুবিন বাড়তেই আছে, অ্যালবুমিন ফল করতেই আছে, তাহলে ইনক্রিজিং বিলিরুবিন, ফলিং অ্যালবুমিন, এবং এখানে তো আপনার সোডিয়াম লেভেলটা দেয়া নাই, যদি সোডিয়াম মার্ক হাইপোনেট্রিমা ডেভেলপ করে, যেটা একদম প্রথমে আপনাদেরকে এক্সট্রা বায়োকেমিক্যাল ফিচারে বলে আসছি, যেটা ডায়ুরেটিক থেরাপির কারণে নয়, এমনি হাইপোনেট্রিমা, কোনো ডায়ুরেটিক্স এর কারণে না, তাহলে এবং প্রথম মিন টাইম আপনি প্রচুর প্রলং পাচ্ছেন, তাহলে এই সবগুলো ইন্ডিকেট করে ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর। ওকে, এটা একটু আমরা নিচে দেখি যে প্রগনোসিসের এই পয়েন্টগুলোতে লেখা আছে যে ইনক্রিজিং বিলিরুবিন, ফলিং অ্যালবুমিন, মার্ক হাইপোনেট্রিমিয়া, and as a hyponatremia not due to diuretic therapy and prolonged prothom bin time are all bad prognostic features. Okay, all prognosis, তাহলে একটা হচ্ছে প্রগনোসিস দেখার জন্য, তাহলে প্রগনোসিস দেখার জন্য চাইল্ড পাফ, আরেকটা স্কোর আছে মেল্ড স্কোর। মেল্ড দিয়ে কি বুঝে? মডেল ফর এন্ড স্টেজ লিভার ডিজিজ, মডেল ফর এন্ড স্টেজ লিভার ডিজিজ ক্যান বি ইউজড টু অ্যাসেস তাহলে প্রগনোসিস। পরীক্ষা যদি আসে যে হ্যাপাটিক, সহজ হিসাব, যদি আপনাদের পরীক্ষায় আসে যে লিভার সিরোসিসের প্রগনোসিস দেখার জন্য কি কি স্কোর ব্যবহার করা হয়, তাহলে একটা বলবেন চাইল্ড পাফ স্কোর, 2 নম্বর বলবেন মেল্ড স্কোর। যদি বলা হয় মেল্ড স্কোর দিয়ে কি দেখা হয়, তাহলে এন্ড স্টেজ লিভার ফেলিউর, আমরা তো এন্ড স্টেজ কিডনি ডিজিজ পড়ে আসছি তাই না, এন্ড স্টেজ লিভার ফেলিউর অ্যাসেসমেন্টের জন্য মেল্ড। আর ওভারঅল জনপ্রিয় ক্লাসিফিকেশন হচ্ছে বা প্রগনোসিস দেখার জন্য হচ্ছে আপনার চাইল্ড পাফ স্কোর। ওকে, এই দুইটা কথা জানলে হবে। মেল্ড স্কোরে কি কি জিনিস, আমরা পরের পেজে একটা চার্ট আছে দেখি খালি কি কি জিনিস ইউজ করা হয় মেল্ডের সমীকরণ দেখেন। মেল্ডে যে এইটা হচ্ছে বিশাল সমীকরণ, দরকার নাই, খালি বিলিরুবিন দেখা হয়, ক্রিয়েটিনিন লাগা, যে আইএনআরটা লাগে, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও, এই 3টা জিনিস দিয়ে মেল্ড অ্যাসেস করা হয়, এইটুক জানেন, আপনাদের আর তেমন কিছু লাগবে না। সো এই হচ্ছে আমার লিভার সিরোসিস। নাও আমরা চলে যাব পোর্টাল হাইপারটেনশন। তাহলে নর্মাল হ্যাপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট, একটু কয়েকটা লাইন আমরা একটু জাস্ট রিডিং করে যাই, যে নর্মাল হ্যাপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট, যেটাকে বলা হয় ডিফারেন্স বিটুইন ওয়েজ হ্যাপাটিক ভেনাস প্রেসার এন্ড ফ্রি হ্যাপাটিক ভেনাস প্রেসার ইজ 5 to 6 মিলিমিটার মার্কারি। তাহলে হ্যাপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট কত? 5 থেকে 6। ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট পোর্টাল হাইপারটেনশন ইজ প্রেজেন্ট when এই গ্রেডিয়েন্ট এক্সিডস 10। তাহলে নরমালি থাকে হ্যাপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট 5 থেকে 6, যদি এটা 10 এক্সিড করে তাহলে নিগেট করে সিভিয়ার পোর্টাল হাইপারটেনশন এন্ড রিস্ক অফ ভ্যারিসেল ব্লিডিং ইনক্রিজেস বিয়ন্ড 12। যখন 12 উপরে চলে যায় তখন ভ্যারিসেল ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, এই কথাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখানে কয়েকটা লাইন দেখি, যে এক্সট্রা হ্যাপাটিক পোর্টাল ভেন অবস্ট্রাকশন, লিভারের বাইরে থেকে পোর্টাল ভেন যদি অবস্ট্রাকশন হয়, যেমন এখানে দেখেন এই যে এটা হচ্ছে প্রি হ্যাপাটিক, প্রি সাইনোসয়েডাল, এক্সট্রা হ্যাপাটিক পোর্টাল ভেন কিভাবে হতে পারে? পোর্টাল ভেন থ্রম্বোসিস হয়ে। কিভাবে? কেন? ডিউ টু সেপসিস, আম্বিলিক্যাল অথবা প্রোকোয়াগুলেশন সেকেন্ডারি টু সিরোসিস বা অ্যাবডোমিনাল ট্রমার কারণে, সার্জারির কারণে। এক্সট্রা হ্যাপাটিক পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন সাধারণত childhood and adolescence ঘটে, and while cirrhosis causes at least 90% of case portal hypertension in adult in developed countries, তাহলে উন্নত দেশে 90% পোর্টাল হাইপারটেনশন হয় লিভার সিরোসিসের কারণে। এই যে দেখেন সাইনোসয়েডাল যেটাকে বলে, আমরা আসবো এই চ্যাপ্টারে, এখান থেকে পার্টনের মাস্ট একটা কোশ্চেন আসেই, 1 বছর 2 বছর পরপরই রিপিটেশন হয়। আচ্ছা এইটা গেল একটা, যে 90% পোর্টাল হাইপারটেনশন লিভার সিরোসিসের কারণে ডেভেলপড কান্ট্রিতে। সিস্টোসোমিয়াসিস ইজ দ্য মোস্ট কমন কজ ফর ওয়ার্ল্ড ওয়াইড, যদি পরীক্ষা আসে ওয়ার্ল্ড ওয়াইড কোনটা কমন? সিস্টোসোমিয়াসিস, বাট ইট ইজ ইনফ্রিকুয়েন্ট আউটসাইড এন্ডেমিক এরিয়াস সাচ এস ইজিপ্ট। আচ্ছা তাহলে আমরা এইখান থেকে কিছু জিনিস জানলাম। এখন পরীক্ষা যেটা আসছিল দেখেন, পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফাইন্ডিং স্প্লেনোমেগালি, cardinal finding and diagnosis of portal hypertension is unusual when splenomegaly cannot be detected clinically or ultrasonography. That means spleen অবশ্যই বড় থাকতে হবে,
যদি পোর্টাল হাইপারটেনশন বলতে হয়। এই স্প্লিনোমেগালি ছাড়া আর কি কি জিনিস পোর্টাল হাইপারটেনশনের সাইন সিম্পটম বা আপনি সাইন হিসেবে পেতে পারেন? তাহলে আমরা কিছু কোল্যাটারাল ভেসেলস ভিজিবল হয়, তাই না, যেগুলোকে কাপুট মেডুসি নাম দেওয়া হয়েছে একটা, যে আম্বিলিকাসের এখানে যদি কোল্যাটারাল ভেসেল গুলো ভিজিবল হয় এটাকে আমরা বলতে পারি কাপুট মেডুসি। এছাড়াও আপনি যদি ভেনাস হাম শুনতে পান অসকালটেশনের মাধ্যমে, লার্জ আম্বিলিক্যাল কোলাটারাল ভেসেলের ব্লাড ফ্লো যেটা শোনা হয়, ভেনাস হাম, এটাও একটা পোর্টাল হাইপারটেনশনের ফাইন্ডিং। এবং আপনি কিছু প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোটিক সাইট আছে, যেমন ইসোফেগাস, স্টোমাক, ঠিক আছে, রেকটাম, এইসব জায়গায় আপনি ভ্যারিস গুলো পাবেন, যেমন রেকটাম বা অ্যানাসের ওইখানে পাইলে হিমোরয়েডস পাবেন, ঠিক আছে। তো এইগুলা কিন্তু সবই হচ্ছে পোর্টাল হাইপারটেনশন ইন্ডিকেট করে। এবং fetal hepaticus result from portosystemic shunting of blood which allows mercaptan to pass directly to the lungs। এইটাও কিন্তু পরীক্ষা আসছিল কোনটার কারণে এই fetal hepaticus তৈরি হয়। এই portosystemic shunting কোন জিনিস, কোন উপাদান? মার্কেপটেন। ওকে, তো আমরা কিছু দেখলাম এখানে যে পোর্টাল হাইপারটেনশনের কিছু ক্লিনিক্যাল সাইন। নাও পোর্টাল হাইপারটেনশন কমপ্লিকেট হয়ে কি কি হতে পারে? তাহলে একটা সে ভ্যারিস গুলা ছিঁড়ে গিয়ে বা ভ্যারিস থেকে ব্লিডিং হতে পারে, ভ্যারিসিয়াল হিমোরেজ হতে পারে। একটা হতে পারে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি, হাইপার স্প্লেনিজম, অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, রেনাল ফেইলিউর ডেভেলপ করতে পারে, এন্ড হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন। আচ্ছা, এখন আসেন যেটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে, এবং আমি সবাইদেরকে বলি যে যখন আপনারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার হলে ঢুকবেন, হেপাটোলজি থেকে যদি আপনি 3 মিনিট বা 4 মিনিটে, অনেক সময় হয় না যে পরীক্ষার আগে আমরা 5-6 মিনিট একটা চ্যাপ্টার শেষ করে ফেলি, তখন কিন্তু এই বক্সটা দেখে যেতে হয়, এই ফিগারটা, কারণ এই ফিগারটা অনেক সময় মনে থাকে না। তাহলে লিভারের বাইরে পোর্টাল হাইপারটেনশন কিভাবে হয় অ্যাকর্ডিং টু ভাস্কুলার অবস্ট্রাকশন? এই পুরোটাই অবস্ট্রাকশন জনিত কারণ সবগুলা। লিভারের বাহিরে দেখেন, এই যে আমরা জানি যে পোর্টাল ভেইন তৈরি হয় আপনার হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন আর স্প্লেনিক ভেইনের কম্বিনেশনে, তাই না? যে স্প্লেনিক ভেইন আর সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন একসাথে ইউনাইট হয়ে তৈরি করে পোর্টাল ভেইন, যেটা হচ্ছে আপনার লিভারের বাহিরে, দ্যাট ইজ প্রিহেপাটিক সাইনোসয়েডের বাহিরে, দ্যাট ইজ প্রিসাইনোসয়েডাল। তাহলে প্রিহেপাটিক প্রিসাইনোসয়েডাল পোর্টাল ভেইন থ্রম্বোসিসের কারণে হতে পারে, সেপসিসের কারণে, অথবা অ্যাবডোমিনাল ট্রমার কারণে, যেটা চাইল্ডহুড অ্যাডোলেসেন্সিতে বেশি কমন। 2 নম্বর দেখেন, 2 নম্বর হচ্ছে ভিতরে, লিভারের ভিতরে ইন্ট্রাহেপাটিক এবং প্রি সাইনোসয়েডাল, এখনো সাইনোসয়েডে ঢুকে নেই, প্রি সাইনোসয়েডাল। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সিস্টোসোমিয়াসিস দ্য মেইন কজ। এছাড়াও কনজেনিটাল ফাইব্রোসিসের কারণে হতে পারে, ড্রাগস এর কারণে হতে পারে, ভিনাইল ক্লোরাইড, ড্রাগস, ভিনাইল ক্লোরাইড এন্ড সার্কোডোসিসের কারণে হতে পারে। এগুলো হচ্ছে ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েডাল। একটু পড়লেই মনে থাকবে, একটু পড়লেই মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সাইনোসয়েডাল, এটাই হচ্ছে সবচেয়ে কমনলি আসে, যে সাইনোসয়েডাল বা আমাদের যে সিরোসিস গুলো হয়, এটা মেইনলি সাইনোসয়েডাল অবস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, হেপাটিক সাইনোসয়েডাল সিরোসিস ছাড়া আর কি আছে? পলিসিস্টিক লিভার ডিজিজ, নোডুলার রিজেনারেটিভ হাইপারপ্লেসিয়া, মেটাস্টেসিস। ওকে, এবার আসেন যেই দুইটা পরীক্ষা পার্ট 1-এ বেশি আসছে, ইন্ট্রাহেপাটিক পোস্ট সাইনোসয়েডাল। 4 নম্বর অপশন দেখেন, এই যে লিভারের ভিতরেই বাট সাইনোসয়েডালের পরে, পোস্ট সাইনোসয়েডাল ভেনোক্লোসিভ ডিজিজ। আর আমাদের সময় যেটা আসছিল পোস্ট হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল, কজ হচ্ছে বার্চিওরি সিনড্রোম। এবং উল্লেখ করে দেয় এফসিপিএস এর আপনার হচ্ছে এসবিএ গুলা কিন্তু একদম ডিরেক্টলি উল্লেখ করে দেয় পোস্ট হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল কজ গুলা কি কি। বার্চিওরি সিনড্রোম, বিসিএস, আমরা বার্চিওরি সিনড্রোম 3টা শব্দ শুনলেই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে দিস ইজ বার্চিওরি সিনড্রোম, তাই না? কি হবে, আমরা একটু পরেই যখন বার্চিওরি সিনড্রোম পড়বো, যে একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস এবং জন্ডিস নিয়ে, তখন আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে একটা ডিডি বার্চিওরি সিনড্রোম। ওকে, আচ্ছা। এদিকে এদিকে তেমন কিছু নাই। এদিকে আমরা শুধু একটা জিনিস দেখে যাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ পোর্টাল হাইপারটেনশন ইজ ভ্যারিসেল ব্লিডিং। সবচেয়ে ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স, যতগুলো কমপ্লিকেশন বললাম সবচেয়ে কমন হচ্ছে ভ্যারিসেল ব্লিডিং, which commonly arise from esophageal varies located within 3 থেকে 5 সেন্টিমিটার of the gastroesophageal junction, ঠিক আছে। এবং the size of the varies, endoscopic varicose features such as red spot, strip, high portal pressure, liver failure, all are general factors that predispose to bleeding, ঠিক আছে। এছাড়াও কিছু ড্রাগের কারণে ইরোশন হতে পারে, এনএসএড, টেনএসএড, প্রেসিপিটেড ব্লিডিং, স্যালিসাইলেট, অ্যাসপিরিন, এনএসএড, এগুলা ব্লিডিং প্রেসিপিট করে দরকার নেই, খালি একটা লাইন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ পোর্টাল হাইপারটেনশন হচ্ছে ভ্যারিসেল ব্লিডিং। আচ্ছা, এখন আসলে পোর্টোসিস্টেমিক শান্টিং গুলো কোথায় হয়, আমরা যেটা বলতেছিলাম একটু দেখি কোথায় কোথায় হয়। ইসোফেগাস, স্টমাক, রেকটাম, অ্যাবডোমিনাল ওয়াল, and in the renal, lumbar, ovarian and testicular vasculature, এই সাইট গুলো একটু আপনাকে পরীক্ষা হলে জেনে যেতে হবে। এবং স্টোমাল ভেরিস ক্যান অলসো অকার এট দ্য সাইট অফ অ্যান আইলিস্টোমি। এইগুলো হচ্ছে সাইটস অফ পোর্টোসিস্টেমিক শান্টিং। ওকে, আচ্ছা, আপনি ইসোফেজিয়াল ভ্যারিস
আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে উত্তম উপায় কোনটা, এটা পরীক্ষায় আসে এন্ডোস্কোপি, তাই না? তাহলে এন্ডোস্কোপি ইজ দ্য মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন টু ডিটারমাইন হোয়েদার ইসোফেজিয়াল ভ্যারিসেস আর প্রেজেন্ট অর নট। তাহলে এন্ডোস্কোপি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। ওকে, আচ্ছা এখন আসেন একটা অ্যাকিউট আপার যে ব্লিডিং, আমরা পেশেন্ট যদি আসে আমরা কিভাবে পেশেন্টকে ম্যানেজ করব। আগে আমরা এই চার্টটা পড়ি, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ব্লিডিং একটা চার্ট পড়ে তারপর আমরা প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশনে যাব। তাহলে কোন একটা পেশেন্ট যদি আপার যে হিমোরেজ নিয়ে আসে, হেমাটাইমিসিস মেলেনা নিয়ে আসে, আমাকে প্রথমেই আইবি ফ্লুইড দিতে হবে, প্রথমে রিসাসিটেশন, এক নম্বর কথা মনে রাখতে হবে, রিসাসিটেশন টু রিপ্লেস এক্সট্রাসেলুলার ভলিউম। আচ্ছা বাহিরের দেশের বইগুলাতে লিখে আছে যে রিসাসিটেট করার পরে ফ্লুইড ট্লুইড দেওয়ার পরে আপনাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্রথমদিন কনসেন্ট্রেট, এগুলো যদি লাগে এগুলো আপনার দিতে হবে, যদি ডেফিসিয়েন্সি পাওয়া যায়, প্লেটলেট কনসেন্ট্রেট যদি লাগে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বাইরের দেশে। কিন্তু আমাদের এখানে ডেভিডসনে যা লিখে আছে যে এক নম্বর হচ্ছে আইবি ফ্লুইড টু রিপ্লেস এক্সট্রাসেলুলার, আইবি ফ্লুইড দেওয়ার পরপরই আমরা আমাদের দেশে তো টার্লিপ্রেসিন ইউজ খুব কম করে, বাইরের দেশে প্রথমে, এবং এমআরসিবি তে প্রচুর আসে। আমরা যদি আজকে কোশ্চেন সলভ করি, আমরা এই লেকচারটা শেষ হওয়ার পর আমরা অনলাইনে আমরা 5 মিনিট আজকে অ্যাটলিস্ট 50টা কোশ্চেন সলভ করবো, ওখানে আপনি পাবেন হেমাটাইমিসিস মেলানা। দেখবেন যে পরীক্ষা কোশ্চেনটি এভাবেই দিয়ে দেয় যে রিসার্চ করার পরে দেন নেক্সট স্টেপ কি, নেক্সট হচ্ছে টার্লিপ্রেসিন। কেন টার্লিপ্রেসিন দিব আমরা? আমরা ইনিশিয়েট মানে আপনার হচ্ছে রিস্ক অফ রিব্লিডিং যেটা, এটা খুব কমায় দেয়। তো টু রিডিউস পোর্টাল প্রেশার, অ্যাকিউট ব্লিডিং এন্ড রিস্ক অফ আর্লি রিব্লিডিং। ওকে, আচ্ছা টার্লিপ্রেসিন দেওয়ার পর পরে পরীক্ষায় আরেকটা কোশ্চেন এমআরসিপি এবং এফসিপিএস পার্টনার আসে যে প্রোফাইলাইটিক অ্যান্টিবায়োটিক কেন দিব এবং এটা রোলটা কি। ঠিক আছে, দেখেন এইখানে বলা হয়েছে প্রোফাইলাইটিক অ্যান্টিবায়োটিক টু রিডিউস ইনসিডেন্স অফ এসবিপি, কিন্তু এমআরসিপির বইগুলোতে লিখে আছে যে প্রোফাইলাইটিক অ্যান্টিবায়োটিক আমরা এই এসবিপি ছাড়াও এসবিপি উইথ মর্টালিটি রিডিউস করে। তাহলে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস যদি পেশেন্ট চলে যায়, সেখানে পেশেন্ট আসলে সাসেপ্টেবল টু ডেথ, অনেকটাই মৃত্যুর দিকে চলে যায়। কিন্তু এই জন্য ওইখানে ডিরেক্টলি লিখা, বাট আমাদের বইতে যেহেতু লিখা আছে যে প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক বা সেফলোস্পোরিনটি মেইনলি আমরা ইউজ করব টু রিডিউস স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস, এন্ড এইটার ইম্পর্টেন্স হচ্ছে মর্টালিটি রেট রিডিউস করে। ওকে, দেন আমরা ইমার্জেন্সি সাধারণত আমাদের দেশে রিসাসিটেট করার পরপরই একটা সেপ্ট্রাক্সন ইনজেকশন দিয়ে ডাইরেক্টলি স্কয়ার হসপিটালে যেটা করে, মানে আমার হুবহু ভাইরি করা হয়েছে, ডাইরেক্টলি ওটিতে নিয়ে চলে যায়, এন্ডোস্কোপি করে ওই সেটিংসে এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল ব্যান্ড লাইগেশন করে ফেলে। স্ক্লেরোথেরাপির চেয়ে ব্যান্ড লাইগেশনটা এখন খুব জনপ্রিয়। ব্যান্ড লাইগেশন করার পরে পোস্ট ইভিএল যে অর্ডারটা দেওয়া হয়, ইসোফেজিয়াল ভ্যারিস লাইগেশন পোস্ট ইভিএল যে অর্ডার দেওয়া হয়, প্রোটন পাম্প ইনহিবিটর মাস্ট দেওয়া হয়। ওর কারণ আপনার ইসোফেজিয়াল ভ্যারিস মনে করেন আছে 15টা, কথার কথা এক সেটিং এ কিন্তু সবগুলা ব্যান্ড লাইগেশন করে না। দেখা গেলো এক সেটিং এ আপনার হচ্ছে 6-7টা ব্যান্ড ক্লিপ লাগাই দিল, তারপরে আবার 4 সপ্তাহ পরে আসতে বলে, কোনো কোনো কনসালটেন্ট বলে যে 6 উইকস পরে আসেন, কোনো কোনো কনসালটেন্ট 3 উইক পরেই করে ফেলে। ঠিক আছে, তারপর একটা নির্দিষ্ট সময় পরে এসে আবার বাকিগুলো, এইভাবে 3 থেকে 4টা সেশনে দেখবেন যে আপনি ফোর্থ সেশন অফ বিবিএল, থার্ড সেশন বিবিএল পেশেন্টদের ইসে লেখা থাকে বিভিন্ন কাগজপত্র যদি দেখেন। ঠিক আছে, তো এরকম 3 থেকে 4টা সেশন সবগুলো ভ্যারিস লাইগেশন করে, এবং অবশ্যই অবশ্যই ইভিএল করার পরে পিপিআই দিতে হবে টু প্রিভেন্ট পেপটিক আলসার। এখানে তো পেপটিক আলসার বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হবে যে রিমেইনিং যে ভ্যারিস গুলো আছে ওইখান থেকে ব্লিডিং হওয়া বন্ধ করার জন্য পিপিআই কিন্তু দেওয়া হয়। এন্ড ফাইনালি ফসফেট এন্ড লেকটুলোজ টু প্রিভেন্ট হেপাটিক এনকেফালাইটিস। যদি হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো ঝুঁকি থেকে থাকে তখন আমরা ফসফেট এন্ড লেকটুলোজ দিতে পারি। সো এই হচ্ছে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ব্লিডিং। এখন পরীক্ষা আসে প্রাইমারি ইভেন্ট প্রিভেনশন এন্ড সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে করবেন, এটা কিন্তু আমাদের এফসিপিএস পরীক্ষা খুব জনপ্রিয়। তাহলে আমরা প্রাইমারি প্রিভেনশন কিভাবে করবো একটু দেখি। যে যদি নন ব্লিডিং ভ্যারিস হয়, এন্ডোস্কোপি করে দেখলেন যে ব্লিডিং হচ্ছে না এখান থেকে, তাহলে আমরা বিটা ব্লকার থেরাপি উইথ প্রোপানোল অর ন্যাডোলম ইজ ইফেক্টিভ ইন রিডিউসিং পোর্টাল ট্রান্সফার। তাহলে এক নম্বর কথা হচ্ছে নন ব্লিডিং ভ্যারিস বিটা ব্লকার, প্রোপানোল অথবা ন্যাডোলল দিয়ে আমরা প্রাইমারি প্রিভেনশন করতে পারি। ওকে, এটা হচ্ছে আরেকটা জিনিস দিয়ে করা যেতে পারে, নন কার্বিডিলোল, এই যে কার্বিডিলোল। ওকে, এটা হচ্ছে নন ভ্যারিসিয়াল ব্লিডিং এর ক্ষেত্রে আমরা এটা করে ফেলতে পারি। ওকে, এখানে দেখেন একটা ডেটা দেখিয়েছে, ইন পেশেন্ট উইথ সিরোসিস ট্রিটমেন্ট উইথ প্রোপানোল রিডিউসেস ভ্যারিসিয়াল ব্লিডিং বাই 47%। ক্লিয়ার? আচ্ছা, ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ভ্যারিসিয়াল ব্লিডিং এটা তো আমরা পড়লাম এখানে। আচ্ছা, এখন আসেন আমাদের আপনাদের কয়েকটা জিনিস দেখি, যে ফার্মাকোলজিক্যাল রিডাকশন অফ পোর্টাল ভেনাস প্রেসার। এই যে পোর্টাল ভেনাস ফার্মাকোলজিক্যাল, এই যে একটু আগে বললাম যে টার্লিপ্রেসিন, এটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন অ্যানালগ। পরীক্ষা এটাও কিন্তু আসে যে টার্লিপ্রেসিনের মেকানিজম অ্যাকশন কি, পার্ট 1-এ আসছিল আমাদের এফসিপিএস পার্ট 1-এ, ভ্যাসোপ্রেসিন অ্যানালগ
synthetic vasopressin analog in contrast to vasopressin and can be given by intermittent injection rather than continuous infusion. It reduces portal blood flow and or intrahepatic resistance and hence brings down portal pressure. Portal pressure কিভাবে কমায় বলা হয়েছে এবং ডোজটা যদি কেউ জানতে চান the dose of terlipressin 2 mg IV 4 times daily until bleeding stop. 2 mg IV 4 times daily. তারপরে 1 mg 4 times daily for up to 72 hours. এটা হচ্ছে প্রোফর্মা। ওকে, আচ্ছা, নাও varicose band ligation and sclerotherapy এইটা হচ্ছে superior than sclerotherapy। ওকে, এই জন্য আমি গ্রেটার দিয়ে দিলাম, ভিতরে কোনো কিছু না পড়লো কোনো অসুবিধা নাই। ওকে, আচ্ছা, প্রত্যেকটা জিনিস থেকে একটা জিনিস জেনে যাব। ওকে, যে বেলুন টাম্পনেট, দিস টেকনিক এমপ্লয়স এ Sangstecken Blackmore টিউব। এটা সম্পর্কে একটাই জিনিস, খালি ইউএইচ লেখা রাখেন, আনকন্ট্রোলড হিমোরেজ, আপনি কোনো কিছুতে কন্ট্রোল করতে পারতেছেন না, তখন আপনাকে এই বেলুন টাম্পনেট Sangstecken Blackmore টিউব, এই যে Sangstecken Blackmore টিউব ইসোফেজিয়াল বেলুন টাম্পনেট, এটা দিয়ে প্রেসার দিয়ে সাপ্রেস করে ফেলা হয়। ওকে, এটা আসলে প্রসিডিউর না দেখলে মুশকিল। তাহলে এইটুকু আমাদের জানেন যে বেলুন টাম্পনেট বা Sangstecken Blackmore টিউব পরীক্ষায় এইটুকুই আসে যে ইফ আনকন্ট্রোলড হিমোরেজ তখন কি করবেন, তখন নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট একদম সিঙ্গেল বেস্টে, তখন আপনাকে দিতে হবে Sangstecken Blackmore টিউব। ক্লিয়ার? ইফ অল মেজার্স ফেইল, টিপস, অল মেজার্স যখন ফেল হয়ে যাবে তখন টেকনিক যে স্টেন্ট প্লেস বিটুইন দ্য টিপস কিভাবে করা হয়, পোর্টোসিস্টেমিক শান্টিং কিভাবে করা হয়, স্টেন্টটা কোথায় বসানো হয়, বিটুইন দ্য পোর্টাল ভেইন এন্ড দ্য হেপাটিক ভেইন। পোর্টাল ভেইন হেপাটিক ভেইনের মাঝখানে উইদিন দ্য লিভার টু প্রোভাইড এ পোর্টোসিস্টেমিক শান্ট এন্ড দেয়ারফর রিডিউস পোর্টাল প্রেসার, এবং এটার একটা কমপ্লিকেশন আছে, এটাও পরীক্ষা আসে। এই টিপস করতে গিয়ে হেপাটিক এনকেফালোপ্যাথি মে অকার ফলোইং টিপস কমপ্লিকেশন, এটা কিন্তু পার্ট 1 এও আসে, এমআরসিপি তেও আসে। ওকে, টিপস এর কমপ্লিকেশন কি, হেপাটিক এনসেফালোপ্যাথি। ওকে, এই কয়টাই সাধারণত প্র্যাকটিস করা হয়, এছাড়া পোর্টোসিস্টেমিক শান্ট সার্জারি, ইসোফেজিয়াল ট্রানজ্যাকশন এগুলা করা যেতে পারে, বাট এগুলা খুব রিস্কি প্রসিডিউর। আচ্ছা, এখন আসেন সেকেন্ডারি প্রিভেনশন করবেন কিভাবে, এটাও পার্ট 1 এ আসে, যে আপনি কিভাবে সেকেন্ডারি প্রিভেনশন করবে ভ্যারিসেল ব্লিডিং, বিটা ব্লকার, এটাতে না হলে টিপস শেষ। প্রাইমারি প্রিভেনশন বিটা ব্লকার, সেকেন্ডারি প্রিভেনশন বিটা ব্লকার, টিপস আর অ্যাকিউট ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে আমার পেশেন্ট আসার পরে রিসিসিটেট করব, তারপর টালিপ্রেসিন দিব, তারপর অ্যান্টিবায়োটিক দিয়ে এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশনে পাঠিয়ে দিব। ক্লিয়ার? কেটে গেল নাকি? লাইভ কি কেটে গিয়েছে? একজন রিপ্লাই করেন। না, আমি তো লাইভে আছি। ওকে, এই হচ্ছে আমার ভ্যারিসেল ব্লিডিং ম্যানেজমেন্ট। ওকে, নাও লেটস সি দ্য ইনফেকশনস এন্ড দ্য লিভার। তাহলে সবচেয়ে কমন ইনফেকশন হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। সবচেয়ে কমন ইনফেকশন কি বলেন? ভাইরাল হেপাটাইটিস। তাহলে কি কি ভাইরাস দিয়ে হেপাটাইটিস হয়? তাহলে কমন কিছু ভাইরাস আছে যেগুলো বলে হেপাটোট্রফিক ভাইরাস, নন হেপাটোট্রফিকও কিছু ভাইরাস আছে, যেমন সাইটোমেগালো, এপস্টিন বার, হার্পেস সিমপ্লেক্স, ইয়েলো ফিভার, এর কিন্তু প্রাইমারিলি ই করে না। ওকে, তাহলে ভাইরাল হেপাটাইটিসের কারণগুলো কি? এ বি সি ডি ই, এন্ড লেস কমন হচ্ছে সাইটোমেগালো, এপস্টিন বার, হার্পেস সিমপ্লেক্স, ইয়েলো ফিভার। ওকে, এই হচ্ছে কজ অফ ভাইরাল হেপাটাইটিস। এখন আসেন বুম বুম চার্ট। বুম বুম ইম্পর্টেন্ট। এই ছকটা কিভাবে পড়ুন আমি একটু একটু জাস্ট ধরাই দিই। দেখেন, 5 ধরনের ভাইরাস দেওয়া আছে, হেপাটাইটিস এ বি সি ডি এন্ড ই, তাই না? এই 5 ধরনের ভাইরাসের মধ্যে কোনটা ডিএনএ ভাইরাস? একটাই ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি, বাকি সব আরএনএ ভাইরাস। প্রথমে গ্রুপগুলো পড়ে ফেলবেন, এন্টেরোভাইরাস, হেপারনোভাইরাস, ফ্লাভিভাইরাস, ইনকমপ্লিট ভাইরাস, ক্যালিসি ভাইরাস। নেক্সট পরীক্ষা যেটা কোশ্চেন আসে, এই 5টা ভাইরাসের মধ্যে সবচেয়ে সাইজ বড় কার? হেপাটাইটিস বি ভাইরাসের। ইনকিউবেশন পিরিয়ড সবচেয়ে বেশি কার? হেপাটাইটিস সি ভাইরাসের। ফিকোরাল রুটে ট্রান্সমিট হতে পারে কোন ভাইরাস? এ এন্ড ই। এখানে পাশে লিখে রাখবেন ব্লাড ডিউরিং ট্রান্সফিউশন অফ ব্লাড বা ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে কোন কোন ভাইরাস ট্রান্সমিট হয়? বিসিডি, বিসিডি। তাহলে দেখেন বি
সি ডি, এটা হচ্ছে ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হয়। আনকমন এ, এও হতে পারে বাট আনকমন, রেয়ারলি। তাহলে যদি পরীক্ষায় এও থাকে আপনি ট্রু দিতে পারবেন যেহেতু আনকমন লেখা আছে। স্যালাইভার মাধ্যমে এবিসি, সহজ কথা, স্যালাইভার মাধ্যমে কি এবিসি, পাশে লিখে রাখেন তাহলে শখটা দ্রুত সুবিধা হবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় কোন কোন হেপাটাইটিক ভাইরাস? একটা হচ্ছে বি, একটা হচ্ছে ডি। আনকমন কোনটা? এ সি হতে পারে রেয়ারলি, সেক্সুয়ালি। তাহলে মেইনলি হচ্ছে বি এন্ড ডি। ভার্টিক্যাল ট্রান্সমিশন কার কার পসিবল? বি সি ডি। বি আর ডি হচ্ছে কমন, আনকমন হচ্ছে সি। ওকে। ক্রনিক ইনফেকশন, এটি সবচেয়ে বেশি পরীক্ষা পাঠানো হচ্ছে যে ক্রনিক ইনফেকশন করে কোনটা? বি সি ডি। ওকে। অ্যাক্টিভ প্রিভেনশন, অ্যাক্টিভ ইমিউনাইজেশন মাধ্যমে প্রিভেন্ট করা যায় কোন কোন ইনফেকশন? এবিসি, এবিসি, এবিডি, সরি এবিডি। প্যাসিভ, প্যাসিভ, প্যাসিভ হচ্ছে এ এন্ড বি, ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে। ক্লিয়ার? এই হচ্ছে এই চার্ট, একটা কোশ্চেন প্রায় সাধারণত থাকে। নাও লেটস সি হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস থেকে কি কি কন্ডিশন হয়ে যেতে পারে? এটা আমরা একদম মাইক্রোবায়োলজিতে 4th ইয়ারে আইটিএমে দিতাম, তাই না? অ্যাকিউট লিভার ফেলিউর, কোলিস্টেটিক হেপাটাইটিস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে যেতে পারে, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক হেপাটাইটিস বি সি এন্ড রিল্যাপসিং হেপাটাইটিস। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের কমপ্লিকেশন: হেপাটাইটিস বি সি, রিল্যাপসিং হেপাটাইটিস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কোলিস্টেটিক হেপাটাইটিস, অ্যাকিউট লিভার ফেলিউর, এগুলো হতে পারে। আচ্ছা, নাও হেপাটাইটিস এ ভাইরাস থেকে এই পর্যন্ত পার্টনে কি ধরনের কোশ্চেন আসছে? তাহলে কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে, যে আমরা অলরেডি এই বক্স থেকে কিন্তু কিছু তথ্য পেয়ে গিয়েছি যে এটা ফিকোরাল রুটে ট্রান্সমিট, তাহলে স্প্রেড বাই ফিকোরাল রুট একটা তথ্য, স্প্রেড বাই ফিকোরাল রুট, এবং অ্যাসোসিয়েটেড উইথ ওভার ক্রাউডিং এন্ড পুর স্যানিটেশন, এই প্রত্যেকটা লাইন পরীক্ষায় আসছে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসোসিয়েটেড উইথ ওভারক্রাউড, পুর স্যানিটেশন, ইন অকেশনাল আউটব্রেক ওয়াটার এন্ড শেলফিশ হ্যাভ বিন দ্য ভেহিকল অফ ট্রান্সমিশন, পানিবাহিত রোগ হেপাটাইটিস এ দ্বারা যে জন্ডিসটা হয়। ঠিক আছে, এবং এটা কখনোই ক্রনিক ক্যারিয়ার স্টেট নাই, ক্রনিক ক্যারিয়ার স্টেট ডাজন্ট অকার। ওকে। ডায়াগনোসিস করবেন কিভাবে? অ্যান্টি এইচআইভি, এটা দেখতে পারেন, অ্যান্টি এইচআইভি আইজিএম আইজিজি দুইটা ভ্যারাইটি দেখতে পারেন। আইজিএমটা ইন্ডিকেট করে অ্যাকিউট ইনফেকশন আর আইজিজিটা ইন্ডিকেট করে ক্রনিক। ঠিক আছে, বাট দেয়ার ইজ নো ডায়াগনস্টিক ভ্যালু, সাধারণত ক্রনিক ইনফেকশন ডেভেলপ করে না। তবে আইজিজি যদি পাওয়া যায়, ইট ইন্ডিকেটস করে ইমিউনিটি, ইট ইন্ডিকেটস করে ইট প্রেজেন্স ইমিউনিটি টু এইচআইভি, লাইফ লং ইমিউনিটি দিবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাপাটাইটিস এ আমরা কম বেশি সবাই বাহিরের জিনিস এত খাই, হ্যাপাটাইটিস এ দ্বারা ইনফেক্টেড অনেকেই হয়েছে, আমিও ছোটবেলায় হ্যাপাটাইটিস এ দ্বারা আক্রান্ত হয়েছি। তো ম্যানেজমেন্ট কি? যেটা দ্বারা প্রায় হচ্ছে ভুল চিকিৎসা, কবিরাজি চিকিৎসার শিকার হয় মানুষজন, তাই না? বেড রেস্ট, 7 দিন 14 দিন বেড রেস্ট নিলে এমনি ভালো হয়ে যায় যদি সেটা হ্যাপাটাইটিস এ ভাইরাস হয়। তাহলে 1 নম্বর হচ্ছে কিছু জিনিস ফলো করতে হবে, ইমপ্রুভিং সোশ্যাল কন্ডিশন, স্পেশালি ওভার ক্রাউডিং এন্ড পুর স্যানিটেশন, এটা ইমপ্রুভ করতে হবে। খাবার দাবার ভালো করতে হবে। and immunization যদি পসিবল হয়, ইমিউন শুড বি কনসিডার্ড ফর ইন্ডিভিজুয়ালস উইথ ক্রনিক হেপাটাইটিস or বিসি ইনফেকশনস। এছাড়াও আমরা পরের পেজে যাই, দেখেন ইমিউন সিরাম গ্লোবিউলিন ক্যান বি ইফেক্টিভ ইন অ্যান আউটব্রেক অফ হেপাটাইটিস। ইমিউন সিরাম গ্লোবিউলিন, ইমিউন সিরাম গ্লোবিউলিন ক্যান বি ইফেক্টিভ ইন অ্যান আউটব্রেক অফ হেপাটাইটিস। ওকে। তাহলে মোটামুটি বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর স্যানিটেশন, পারিপার্শ্বিক অবস্থা, এই জিনিসগুলো ভালো রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, নাও বুম বুম ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রায় প্রতি বছরই হ্যাপাটাইটিস বি থেকে একটা কোশ্চেন হবেই, হ্যাপাটাইটিস বি না হলে সি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? দেখি একটু, মাঝে মাঝে লাইভ এরকম প্রবলেম হয়, জাস্ট আমি একটু চেক করতেছি মোবাইলে। লাইভ অনগোয়িং, লাইভ ইজ অন, ওকে ওকে ওকে। হুম, ইফাত জুবার লিখেছেন না ভাইয়া, না ভাইয়া মানে কি, মানে শোনা যাচ্ছে না? একজন কমেন্ট করেন, লাইভ শুনতে পাচ্ছেন আমাকে? একজন কমেন্ট করেন, তারপর আমি আবার শুরু করি। হ্যাপাটাইটিস বি শুরু করবো, ভেরি ইম্পর্টেন্ট। আমি তো লাইভে আছি। জি ভাই, ইফতেখার আলম ভাইয়া, জি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে, অসুবিধা নাই। হুম,
ওকে। আচ্ছা, হেপাটাইটিস বি থেকে সবসময় স্যাররা দেওয়ার চেষ্টা করে এই যে হেপাটাইটিস বি ভাইরাসের যে সেরোলজিক্যাল মার্কার গুলো আছে তাদের ইন্টারপ্রিটেশন গুলা, এটাই সবচেয়ে বেশি। আর হেপাটাইটিস কিভাবে ট্রান্সমিট হয় আর হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন সম্পর্কে, এই ছাড়া হেপাটাইটিস বি থেকে সাধারণত ট্রিটমেন্ট কিছুই আসে না। হেপাটাইটিস বি এন্ড সি থেকে এইগুলোই কোশ্চেন। সো আমরা হেপাটাইটিস বি, আমরা একটা আপনাদেরকে প্রথমে একটা চার্ট দেখেছি, তাই না? আচ্ছা, এইটা একটু আমার আমার কাছ থেকে একটু ভালোভাবে শুনতে হবে, তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে ডায়াগনস্টিক ইন্টারপ্রিটেশন অফ হেপাটাইটিস বি ভাইরাস মার্কার। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং তার সাইন সিমটম ডেভেলপ করে, সেটা যদি লেস দেন 6 মান্থ হয়, সেটাকে বলে অ্যাকিউট হেপাটাইটিস বি ইনফেক্টেড বাই লিভার, অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। 6 মাসের বেশি গেলে ওটাকে আমরা বলি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তাহলে সারফেস অ্যান্টিজেন পজিটিভ মিনস ইট ইন্ডিকেটস আইদার অ্যাকিউট অর আইদার ক্রনিক। ওকে, ইট ইন্ডিকেটস আইদার অ্যাকিউট অর আইদার ক্রনিক। আগে এক একটা করে শুনুন। তাহলে সারফেস অ্যান্টিজেন পজিটিভ মিনস আইদার অ্যাকিউট অর ক্রনিক। একটা সময় আছে যে প্রোড্রোমাল পিরিয়ড শেষে এইচবিএসএজি কয়েক সপ্তাহ পারসিস্ট করার পরে এইচবিএসএজি ব্লাডে আর শো করে না, তখন কোর অ্যান্টিবডিটা ডেভেলপ করে, কোর অ্যান্টিজেন। ঠিক আছে, তখন এই কোর অ্যান্টিজেন ওইটা কিন্তু, তাহলে ওই যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নাই হয়ে যায়, এইটাকে বলে উইন্ডো ফেজ। ওই উইন্ডো ফেজ আমরা কোর অ্যান্টিজেন পজিটিভ পাবো। ঠিক আছে, তাহলে সারফেস অ্যান্টিজেন পজিটিভ মিনস আইদার অ্যাকিউট অর ক্রনিক ইনফেকশন। তাহলে এক নম্বর দেখেন, এইচবিএসএজি পজিটিভ মিনস ইন্ডিকেটর অফ ডিজিজ ইফ গ্রেটার দেন 6 মান্থ ক্রনিক। ওকে, তাহলে এইচবিএসএজি পজিটিভ মানে সে ডিজিজড, হয় অ্যাকিউট নয় ক্রনিক, একটা শেষ। এই এইচবিএস এজির এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টি এইচবিএস, এটা দুইটা জিনিস ইন্ডিকেট করে, হয় সে ভ্যাকসিন নিয়েছে নাহলে ক্রনিক ইনফেকশন। ক্লিয়ার? তাহলে অ্যান্টি এইচবিএস ইন্ডিকেটস রিকভারি অ্যান্ড ইমিউনিটি, অ্যান্টি এইচবিএস ইন্ডিকেটস রিকভারি অ্যান্ড ইমিউনিটি, অথবা ক্রনিক ইনফেকশনও অ্যান্টি এইচবিএস আমরা পজিটিভ পাবো। ঠিক আছে, তাহলে অ্যান্টি এইচবিএস ইট ইন্ডিকেটস মেইনলি ইমিউনিটি অর রিকভারি। ওকে, ই অ্যান্টিজেন, এইটাই পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ই অ্যান্টিজেন পজিটিভ মানে পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস এবং ভাইরাসটা লিভারে রেপ্লিকেট করছে, আরো বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। ই অ্যান্টিজেন, এটার এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, ই অ্যান্টিজেনের এগেনস্টে, যেটা বলে অ্যান্টি এইচবিই, এটা ইন্ডিকেট করে রেপ্লিকেশনটা আস্তে আস্তে কমতেছে, লো রিস্ক অফ ইনফেকশন বা লো ট্রান্সমিসিবিলিটি। ই অ্যান্টিজেন হাই ট্রান্সমিসিবিলিটি, অ্যান্টি এইচবি লো ট্রান্সমিসিবিলিটি। এবার আসেন কোর অ্যান্টিবডি আইজিএম। কোর অ্যান্টিবডি আইজিএম যদি পজিটিভ পাওয়া যায়, রিসেন্ট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, ওই যে বললাম না সারফেস অ্যান্টিজেন যখন পাওয়া যায় না উইন্ডো ফেজে, তখন এই কোর অ্যান্টিবডি আইজিএমটাই পাওয়া যায়। এটি ইন্ডিকেট করে রিসেন্ট বা অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, যেটা উইন্ডো ফেজে পজিটিভ হয়। কোর অ্যান্টিবডি আইজিজি, আইজিএম মানেই চোখ বন্ধ করে অ্যাকিউট ইনফেকশন, আইজিজি মানে হচ্ছে ক্রনিক ইনফেকশন। এইচবিবি ডিএনএ, দেখবেন স্যাররা সবসময় অ্যাডভাইস করলে ই অ্যান্টিজেন আর এইচবিবি ডিএনএ দুইটা একসাথে অ্যাডভাইস করে। তাহলে এইচবি ই অ্যান্টিজেন হাই ইনফেকশন এবং এইচবিবি ডিএনএ ভাইরাল লোড। এই যে ভাইরালটা রেপ্লিকেট করছে, ভাইরাল লোড কত এটা জানার জন্য এইচবিবি ডিএনএ। তাহলে ভাইরাল রেপ্লিকেশন এন্ড কন্টিনিউয়াস ইনফেকশন, ভাইরাল লোড আইডেন্টিফাই এর জন্য আমরা এইচবিবি ডিএনএ করি। ওকে, আচ্ছা, এটা গেল একটা 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 ইন্টারপ্রিটেশন। আমরা ডেভিডসনে যাব, ডেভিডসনে যাওয়ার আগে দুইটা জাস্ট বক্স আমরা খেয়াল করি। এটা একটা দেখেন, এটা এভাবে এমআরসিপি তে আসে যে এইভাবে ইন্টারপ্রিটেশন গুলো পজিটিভ নেগেটিভ দিয়ে দেয়, আপনার চারটা অপশন বা পাঁচটা অপশন দিয়ে দেয়, এখন কি আপনি চিন্তা করছেন। তাহলে একটা পেশেন্টের যদি ক্লিনিক্যাল সাইন সিমটম থাকে বাট এইচবিসিজি নেগেটিভ, অ্যান্টি এইচবিএস নেগেটিভ, অ্যান্টি এইচবিসি দ্যাট ইজ কোর অ্যান্টিবডি নেগেটিভ, তখন সাসসেপ্টেবল বলতে পারবেন বাট নট কনফার্ম। যদি অনলি অ্যান্টি এইচবিএস পজিটিভ পাওয়া যায়, অনলি অ্যান্টি এইচবিএস পজিটিভ, ইট, আমি বলেছি এটা দুইটা জিনিস ইন্ডিকেট করে, হয় ভ্যাকসিনেটেড নয় পাস্ট ইনফেকশন। তাহলে দেখেন, শুধু অ্যান্টি এইচ পজিটিভ, পরীক্ষায় আপনার অপশন দিল, এরকম একটা হিস্ট্রি দিয়ে মার্কার গুলো দিয়ে দিল, অ্যান্টি এইচবিএস পজিটিভ, এইচবিএসজি নেগেটিভ, অ্যান্টি এইচবিএস নেগেটিভ। আপনি যদি অপশনে ভ্যাকসিনেটেড পান, ট্রু দিবেন। ঠিক আছে, অ্যান্টি এইচবিএস পজিটিভ সাথে যদি অ্যান্টি এইচবিসি এটাও পজিটিভ থাকে, তাহলে পাস্ট ইনফেকশন। শুধু অ্যান্টি এইচবিএস পজিটিভ,
it indicates vaccinated. Anti-HBs এর সাথে core antibody positive, it indicates past infection. এই দেখেন দুইটা, ওকে? বুঝাতে দাঁড়ান, আমি একটু দাগিয়ে দিই তাহলে ক্লিয়ার। তাহলে only anti-HBs positive, it is vaccinated. Anti-HBs এর সাথে core antibody positive, it indicates past infection. ওকে, এবার আসেন সারফেস অ্যান্টিজেন পজিটিভ and IgM positive, মানে core antibody IgM positive, acute infection. Surface antigen positive and core IgG positive indicates chronic infection. HBe antigen positive, HBe antigen positive, HBe antigen positive এবং হাই HBV DNA ভাইরাল লোড অনেক হাই, এরকম যদি হয় পেশেন্ট ভাইরাস ইজ অ্যাক্টিভলি রেপ্লিকেটেড, হাই চান্স অফ ইনফেকশন, এটা ইন্ডিকেট করে। ঠিক আছে, আবার HBe অ্যান্টিজেন নেগেটিভ হওয়া সত্ত্বেও সাধারণত যেখানে HBe অ্যান্টিজেন পজিটিভ সেখানে HBV DNA ভাইরাল লোড অনেক হাই থাকে, বাট একটা স্টেজে পেশেন্টের যদি কোর প্রোটিনটা মিউটেশন হয়ে যায় তখন ওই সারফেস থেকে আর ই অ্যান্টিজেনটা সিক্রেট হতে পারে না, তখন HBe অ্যান্টিজেন নেগেটিভ হয়ে যায় বাট ভাইরাল লোড হাই থাকে, ক্লিয়ার? তাহলে ভাইরাল লোড হাই বাট ই অ্যান্টিজেন নেগেটিভ, এটাও কিন্তু প্রিকোর মিউটেশন, এটা তখন ডায়াগনোস হয়ে যাবে। ডায়াগনোস কি হবে? প্রিকোর মিউটেশনটা পরীক্ষা আসে, আমি ছবি দেখাবো, সবই ডেভিডসন থেকে দেখাবো। আমি জাস্ট আগে একবার একটু আপনাদেরকে মাথায় জাস্ট একটু অ্যান্টিজেন এক্সপোজার করে নিচ্ছি যাতে পরবর্তীতে বইয়ের লাইনগুলো ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে ইন্টারপ্রিটেশন যেটা পরীক্ষায় আসে। আপনি যদি পরীক্ষা আর কিছু নাও পড়ে যেতে পারেন হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে, আশা করি একটা কোশ্চেন কমন পাবেন। ওকে, আচ্ছা আচ্ছা, নাও আমরা হেপাটাইটিস বি ভাইরাসের সেরোলজিতে চলে যাই। আচ্ছা, এখন কতগুলো মজার জিনিস শিখবো। হেপাটাইটিস বি ভাইরাস মাস্ট, হেপাটাইটিস বি ভাইরাসই পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। যে হেপাটাইটিস বি ভাইরাস কনসিস্টিং অফ কোর কন্টেনিং ডিএনএ, তাই না? তাহলে একটা কোর থাকে যেটা ডিএনএ কন্টেইন করে, দিস ইজ এইচবিভি ডিএনএ পলিমার, যেখানে এটা কোর এক ডিএনএ, এটা হচ্ছে এইচবিভি ডিএনএ। ওকে, এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন, এই যে নীলটা, এটা হচ্ছে কোর অ্যান্টিজেন, ক্লিয়ার? এটা হচ্ছে কোর অ্যান্টিজেন। এখানে দেখেন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন ইজ এ প্রোটিন দ্যাট মেক্স আপ পার্ট অফ ভাইরাল ইনভেলপ। The surface antigen কি ভাইরাসের ইনভেলপটা তৈরি করতেছে, আর কোর অ্যান্টিজেন ইজ এ প্রোটিন দ্যাট মেক আপ দ্য ক্যাপসিড অর কোর পার্ট অফ দ্য ভাইরাস ফাউন্ড ইন দ্য লিভার বাট নট ইন দ্য ব্লাড। পরীক্ষা আসছে এটা, যে এই কোর অ্যান্টিজেনটা লিভারে পাওয়া যায় বাট ব্লাডে পাওয়া যায় না। অ্যান্ড HBe অ্যান্টিজেন ইজ এ পার্ট অফ কোর অ্যান্টিজেন। এই কোর অ্যান্টিজেনের একটা পার্ট হচ্ছে HBe অ্যান্টিজেন দ্যাট ক্যান বি ফাউন্ড ইন দ্য ব্লাড, ইন্ডিকেটস ইনফেক্টিভিটি। এই কোর অ্যান্টিজেন থেকে সিক্রেট হয় ই অ্যান্টিজেন, ক্লিয়ার? এবং কোর অ্যান্টিজেন কখনোই ব্লাডে পাওয়া যায় না, বাট ই অ্যান্টিজেন যেটা কোর অ্যান্টিজেন থেকে আসে এটা কিন্তু ব্লাডে পাওয়া যায়, কোর অ্যান্টিজেন পাওয়া যায় লিভারে। ঠিক আছে, এইটুকু একটু জানা থাকতে হবে। আচ্ছা, এখন আসেন উপরের দিকে। The hepatitis B virus may cause an acute viral hepatitis. However, acute infection is often asymptomatic, particularly when occurred at birth. এখন দেখেন, vertical transmission from mother to child is perinatal period is the most common cause infection worldwide and carries the highest risk of chronic infection. তাহলে যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসলে কিভাবে আসে, যে মা যদি HBsAg পজিটিভ হয় বাচ্চার ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 90%। এটা একটা কোশ্চেন আসে, 90%। সেই ক্ষেত্রে বাচ্চাকে জন্মগ্রহণের পর কি কি মেজারমেন্ট আপনি নিতে হবে? তাহলে ইমিউনোগ্লোবুলিন, মানে দুইটা ভ্যাকসিনই দিতে হবে, ইমিউনোগ্লোবুলিন দিতে হবে এবং হেপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিন ওইটাও দিতে হবে। ওকে, তাহলে কিভাবে আমরা প্রিন্ট করবো? তাহলে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন সহ
আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার এখানে মিউট হয়ে যাচ্ছে কেন বারবার? ওকে, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। যে ভার্টিক্যাল ট্রান্সমিশন ফ্রম মাদার টু চাইল্ড, যদি মা পজিটিভ হয় 90% ক্ষেত্রে বাচ্চা পজিটিভ হবে, এবং বাচ্চাকে জন্মগ্রহণ করার পরপরই ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। ঠিক আছে, আমরা এটা একটু পরেই দেখব। আচ্ছা, তাহলে এখন চলে আসেন, এইখানে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস দেখে যাই। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দ্য ভাইরাস ইজ নট ডাইরেক্টলি সেরোটক্সিক টু দ্য সেলস। যখন হ্যাপাটাইটিস বি ভাইরাস দ্বারা আমরা ইনফেক্টেড হই কেউ, তখন ভাইরাস কিন্তু ডাইরেক্টলি হ্যাপাটোসাইটকে কিল করে না। রাদার ইট ইজ অ্যান ইমিউন রেসপন্স টু ভাইরাল অ্যান্টিজেন্স displayed on infected hepatocytes that initiates liver injury. The liver injury করে কি? Immune response. Okay, not virus directly itself. This explains why there may be very high levels of viral replication but little hepatocellular damage during immune tolerant phase. এটা হচ্ছে explanation. Okay, আচ্ছা, নাও সেরোলজি, যেটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখেন। হ্যাপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন এইচবিএজি সম্পর্কে আমরা দুইটা কথা অলরেডি শিখেছি। আমরা আরো কয়েকটা জিনিস শিখবো। আমরা অলরেডি শিখেছি যে এইচবিএজি পজিটিভ মিন্স আইদার অ্যাকিউট অর ক্রনিক ইনফেকশন। 6 মাসের নিচে হলে অ্যাকিউট, আর 6 মাসের উপর হলে ক্রনিক ইনফেকশন। এটা তো শিখেছি। এখন আসেন কিছু ইনকিউবেশন পিরিয়ড আমরা দেখি। তাহলে সারফেস অ্যান্টিজেন পজিটিভ মিন্স ইট ইন্ডিকেট অ্যাক্টিভ ইনফেকশন, and negative test for HBG makes hepatitis B virus infection unlikely. এটা হচ্ছে প্রথম কথা। And লিভার ড্যামেজ ইজ মেডেড বাই ভাইরাল ক্লিয়ারেন্স। সো আচ্ছা, এটা আমরা এখন পড়বো না, আমরা পরে ছবিতে দেখলে বুঝতে পারবো। দেখেন এইখানে একটা কথা, যে in acute liver failure from hepatitis B, the liver changes is mediated by viral clearance, and so HBsAg is negative, with evidence of recent infection provided by the presence of hepatitis B core IgM. তাহলে যদি ভাইরাল ক্লিয়ারেন্সের মাধ্যমে HBsAg কখনো নেগেটিভও হয় উইন্ডো ফেজে, তখন কিন্তু হ্যাপাটাইটিস বি কোর আইজিএম পজিটিভ পাওয়া যাবে। এটা আমি কিন্তু তখন বলেছিলাম। ওকে, আচ্ছা, এখন আসেন আরো ইম্পর্টেন্ট কয়েকটা কথা, যে সারফেস অ্যান্টিজেন অ্যাপিয়ার্স ইন দ্য ব্লাড লেট ইন দ্য ইনকিউবেশন পিরিয়ড বাট বিফোর দ্য প্রোড্রোমাল ফেজ অফ অ্যাকিউট টাইপ বি হ্যাপাটাইটিস। এটা পরীক্ষার হল স্টেমে ছিল। সারফেস অ্যান্টিজেন্স ইনকিউবেশন পিরিয়ডের শেষে ব্লাডে অ্যাপিয়ার করে, বাট বিফোর দ্য প্রোড্রোমাল ফেজ। ওকে, অ্যান্ড it lasts for 3 to 4 weeks and can persist for up to 5 months. The presence of HBsAg for longer than 6 months indicates chronic infection. Antibody to HBs, the anti-HBs usually appears about 3 to 6 months. এটা খুবই ইম্পর্টেন্ট যে সারফেস অ্যান্টিজেন ব্লাডে পাওয়ার পরে কতদিন পরে এর এগেইনস্ট অ্যান্টিবডি ডেভেলপ করবে? 3 থেকে 6 মাস, and persist for many years or perhaps permanently. Anti-HBs implies either previous infection or immunity or vaccination. এখন যদি ভ্যাকসিনেশন হয় শুধু অ্যান্টি এইচবিএস পাওয়া যাবে, বাকিগুলো নেগেটিভ। যদি প্রিভিয়াস ইনফেকশন হয় তাহলে কোর, যে অ্যান্টি এইচবিসি কোর অ্যান্টিবডি অলসো পজিটিভ পাওয়া যাবে, যেটা আমি আপনাদেরকে একটু আগে ছবিতে দেখিয়েছি। ওকে, নাও আসেন হ্যাপাটাইটিস বি কোর অ্যান্টিজেন, এইচবিসি অ্যান্টিজেন। এই কোর অ্যান্টিজেন দুই ধরনের, একটা হচ্ছে আইজিএম এন্ড আইজিজি, তাই না? কোর অ্যান্টিজেন কয় ধরনের? ওরোজিজেন, আইজিজেন। এটা কোর অ্যান্টিজেন ব্লাডে পাওয়া যায় না, পাওয়া যায় কোথায়? লিভারে। কোর অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়? লিভারে।
তাহলে আমরা কোর অ্যান্টিজেন সম্পর্কে একটু জেনে আসি, তারপর আমরা ছকগুলো দেখব। আচ্ছা দেখেন, অ্যান্টি এইচবিসি ইনিশিয়ালি আইজিএম টাইপ, লেটার আইজিজি। তাহলে আইজিএম ইন্ডিকেটস অ্যাকিউট, আইজিজি ইন্ডিকেটস ক্রনিক ইনফেকশন। শেষ। এবার আসেন হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন। ই অ্যান্টিজেন ইজ এন ইন্ডিকেট ভাইরাল রেপ্লিকেশন। সব আমি বলেছি যে আপনাদেরকে সবই প্রথমে ওই বক্সটা পড়লে হয়ে যাবে। এখন আমি ডেভিডসন থেকে একটু ইন্টারপ্রিটেশন গুলো পড়তেছি। তাহলে এইচবি ই অ্যান্টিজেন ইন্ডিকেটস ভাইরাল রেপ্লিকেশন। এইচবি অ্যান্টিজেন পজিটিভ মানে পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস এন্ড হাই রিস্ক অফ ট্রান্সমিসিবিলিটি। ঠিক আছে, সো এইচবি অ্যান্টিজেন রিফ্লেক্টস অ্যাক্টিভ রেপ্লিকেশন অফ ভাইরাস ইন দ্য লিভার। এখন আসেন ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এটার মার্কার গুলা কি কি পার্টনে আসছিল, যে আপনি একটা পেশেন্টকে কি কি মার্কার পজিটিভ থাকলে বুঝবেন যে দিস ইজ ক্রনিক, ক্রনিসিটি ইন্ডিকেট করে। তাহলে একটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন 6 মাসের বেশি, এক। তাহলে মার্কার অফ ক্রনিসিটি পরীক্ষা কোশ্চেন এভাবে আসছিল। এক হচ্ছে সারফেস অ্যান্টিজেন 6 মাসের বেশি, দুই কোর অ্যান্টিবডি আইজিজি যদি ব্লাডে পাওয়া যায়, কোর আইজিজি ব্লাড, তিন নম্বরে এইচবিই অ্যান্টিজেন। এইচবি অ্যান্টিজেন এটাও ক্রনিসিটি ইন্ডিকেট করে, অ্যান্টিবডি টু এইচবি এটাও ক্রনিসিটি ইন্ডিকেট করে। তাহলে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের মার্কার কটা পেলাম? চারটা পেলাম। কয়টা? চারটা। একটা হচ্ছে এইচবিসিজি গ্রেটার দেন 6 মান্থ, কোর অ্যান্টিবডি আইজিজি, এইচবি অ্যান্টিজেন পজিটিভ, অ্যান্টিবডি টু এইচবিই। ওকে, আচ্ছা। And the absence of HB antigen usually implies low viral replication. তাহলে সারফেস ই অ্যান্টিজেন অ্যাবসেন্স মানে লো ভাইরাল রেপ্লিকেশন, যেখানে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। ওকে, এখন আসেন এই যে দেখেন, এইচবি অ্যান্টিজেন তো অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন, অ্যাক্টিভ ভাইরাল। অ্যাবসেন্স অফ এইচবি ইউজুয়ালি ইমপ্লাইজ লো ভাইরাল রেপ্লিকেশন। একটা এক্সেপশন আছে যেটা বলেছি আমি, প্রিকোর মিউটেন্ট, তাই না? কারণ এইচবি অ্যান্টিজেন নেগেটিভ chronic hepatitis B, also called pre-core mutant infection, in which high levels of viral replication, serum HBV DNA and hepatic inflammation are seen despite negative HB antigen. Okay, এই যে এটা আমি যেটা বলেছি দেখেন, এখানে হচ্ছে the site of hepatitis B virus mutation, hepatitis B virus DNA কোন কোন সাইটে মিউটেশন হয়? চারটা। সাধারণত HBV DNA চারটা প্রোটিনকে চারটা প্রোটিনকে ইনকোড করে। কয়টা প্রোটিন বললাম? চারটা প্রোটিনকে ইনকোড করে। একটা হচ্ছে দেখেন যে পি প্রোটিন, একটা হচ্ছে সারফেস প্রোটিন, একটা হচ্ছে কোর প্রোটিন, একটা হচ্ছে এক্স প্রোটিন। যেটা বললাম যে প্রি কোর, এইটা যদি মিউটেশন হয় তাহলে কোর ই অ্যান্টিজেন থেকে আপনার কোর অ্যান্টিজেন থেকে ই অ্যান্টিজেনটা ব্লাডে সিক্রেট হতে পারে না, কিন্তু পেশেন্ট কিন্তু ইনফেক্টেড। সেই ক্ষেত্রে আমরা এইচবিভি ডিএনএটা চেক করি। এইচবিভি ডিএনএ যদি পজিটিভ পাওয়া যায়, ইট ইন্ডিকেটস ভাইরাল, ইট ইন্ডিকেটস হাই ইনফেক্সিভিটি। ওকে, তাহলে সারফেস প্রোটিন মিউটেশন যদি থাকে, এখানে মিউটেশন কয়টা শিখলাম? চারটা মিউটেশন, প্রিকোর মিউটেশন, এস সারফেস প্রোটিন মিউটেশন, আরেকটা হচ্ছে দেখেন ভাইরাল রেপ্লিকেশন প্রোটিন, এটাও মিউটেশন হতে পারে, এন্ড এক্স প্রোটিন এটাও মিউটেশন হতে পারে। তো পরীক্ষা আসে এই দুইটা মিউটেশন, প্রিকোর মিউটেশন আর একটা হচ্ছে সারফেস প্রোটিন। যদি কোনো পেশেন্টের এইচবিএস এজি এই সারফেস যে প্রোটিনটা ভাইরাল ইনভেক্ট, এটা যদি মিউটেশন থাকে তাহলে তাকে ভ্যাকসিন দিয়ে কোনো কাজ হবে না। এটা ইন্ডিকেট করে ভ্যাকসিন ফেইলিউর, এটা পরীক্ষা আসে। তাহলে ইন্ডিকেট করে কি? ভ্যাকসিন ফেইলিউর, ভ্যাকসিন ফেইলিউর। ঠিক আছে, এটা কিন্তু নিচে দেখবেন লেখা আছে যে mutation in the pre-core region leads to failure of secretion of e antigen into the serum. তাহলে pre-core region মিউটেশন হলে e antigen সিক্রেট হতে পারে না, এই জন্য e antigen ঠিকই নেগেটিভ পাওয়া যায় কিন্তু ভাইরাল লোড হাই পাওয়া যায়। আর মিউটেশনস ইন দ্য এস প্রোটিন, সারফেস অ্যান্টিজেন প্রোটিন যদি মিউটেশন হয়, মিউটেশন ক্যান অলসো অকার ইন দ্য সারফেস প্রোটিন এন্ড মে লিড টু ফেইলিউর অফ ভ্যাকসিনেশন। তাহলে তখন ভ্যাকসিনেশন ফেইলিউর ইন্ডিকেট করবে। এই হচ্ছে আমার যত জটিলতা। ওকে, এখন আসেন এইচবিভি ডিএনএ সম্পর্কে আরেকটা জিনিস জেনে তারপর আমরা ছকগুলোতে যাব। এইচবিভি ডিএনএ কিভাবে মেজার করা হয়? পিসিআর এর মাধ্যমে। ভাইরাল লোড ইউজুয়ালি ইন এক্সেস অফ 10 to the power 5 copies per ml in the presence of active viral replication indicate presence of ই অ্যান্টিজেন। তাহলে এইচবি অ্যান্টিজেন, এইচবিভি ডিএনএ যদি দুইটাই পজিটিভ পাওয়া যায় তাহলে আমরা বলি যে পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস এন্ড হাইলি অ্যাক্টিভ রেপ্লিকেশন আছে। ওকে, এইটুকু আপাতত আমরা এখান থেকে জানি। এখন আসেন ছকগুলো একটা একটা শেষ করি। প্রথম ছক হচ্ছে কিভাবে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায়। দুই ভাবে, একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন 90%, মা পজিটিভ বাচ্চার কাছে গেল, আর একটা হচ্ছে 10%-এর মাধ্যমে আইভি ড্রাগ ইউজ, ব্লাড ট্রান্সমিশন নিল, ঠিক মতো স্ক্রিন করে নাই, ট্যাটু, আকুপাংচার নিডল, সেক্সুয়াল ট্রান্সমিশন, ক্লোজ লিভিং কোয়ার্টার বা প্লেইং এজ এ টোডলার, এগুলা।
এই হচ্ছে সোর্স, এটাও মাঝে মাঝে পরীক্ষা দিতে পারে। নাও এই চার্টটা একটু আপনারা খেয়াল করেন যে একটা পেশেন্ট যখন হ্যাপাটাইটিস বি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, হ্যাপাটাইটিস বি ভাইরাস দ্বারা যখনই মাত্র ভাইরাসটা লিভারে ঢুকলো, লিভার সেলকে ইনফেক্ট করলো, তখন কিন্তু ইমিউন টলারেন্ট ফেজে সে থাকে। ফার্স্ট ফেজটা হচ্ছে ইমিউন টলারেন্ট ফেজ। তার যে এক্সিস্টেন্স ইমিউনিটি আছে সেটা টলারেট করা, সেটা যতটুকু পারে প্রতিরোধ করার চেষ্টা করে, এটাকে বলেছে ইমিউন টলারেন্ট। তখনও কিন্তু লিভার মার্কার গুলো কিছুই না, তখনও আপনার হচ্ছে নর্মালি আছে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর ফেজ হচ্ছে ইমিউন টলারেন্ট ফেজ, যেখানে হাই লেভেলস অফ ভাইরাস এন্ড নর্মাল লিভার বায়োকেমিস্ট্রি। দেখেন ভাইরাস কিন্তু হাই, ভাইরাল লোড হাই, তাহলে নর্মাল লিভার বায়োকেমিস্ট্রি, তাহলে যেখানে ভাইরাল লোড হাই সেখানে ই অ্যান্টিজেন মাস্ট পজিটিভ, তাহলে ইমিউন টলারেন্ট ফেজে ই অ্যান্টিজেন পজিটিভ, সারফেস অ্যান্টিজেন মাত্র ঢুকলো এটাও পজিটিভ, ভাইরাল লোড এটা আমরা 3+ বলতে পারি, ভাইরাল লোড হাই, but liver biochemistry normal or low, and it indicates normal or minimal necroinflammation। এখনো ইমিউন টলারেন্ট ফেজ আছে, লিভারের টিস্যুর বা হেপাটোসাইট গুলো এখনো হয় নাই। ঠিক আছে, যেহেতু ভাইরাল লোড হাই, ই অ্যান্টিজেন পজিটিভ, পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস হচ্ছে 1 নম্বর ফেজ, ইমিউন টলারেন্ট ফেজ। ক্লিয়ার? 2 নম্বর ফেজ হচ্ছে এই ইমিউন টলারেন্স যখন শেষ হয়ে যাবে, এবার আসেন ইমিউন রিঅ্যাক্টিভ ফেজ। এইচবি ই অ্যান্টিজেন পজিটিভ ক্রনিক হ্যাপাটাইটিস ফেজ বলা হয় এটাকে অনেক সময়, এইচবি অ্যান্টিজেন পজিটিভ ক্রনিক হ্যাপাটাইটিস। তাহলে এই যে ইমিউন টলারেন্ট ফেজ, এইটা করতে করতে কিন্তু পেশেন্টের প্রায় 5-6 মাসের বেশি চলে যায়। ঠিক আছে, আরো বেশি চলে যায় টলারেন্ট ফেজ, কোনো পেশেন্টের অনেক দিন পর্যন্ত, বছর পর বছর চলে যেতে পারে। ঠিক আছে, নেক্সট ফেজ হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস ক্লিয়ারেন্স বা ইমিউন রিঅ্যাক্টিভ। তখন আপনার হচ্ছে যখনই ভাইরাস গুলো ক্লিয়ার হওয়া শুরু করবে, এই ভাইরাল লোড ফল করে যাবে, এই যে নাই, এন্ড ভাইরাস যে ক্লিয়ার হবে এই ইমিউন রিঅ্যাকশনের কারণেই হয়। কিন্তু এই জন্যই এর আগে আমরা একটু আগে কিন্তু একটা কথা আপনাদেরকে দেখিয়ে আসছি যে ভাইরাস ইজ নট ডাইরেক্টলি সাইটোটক্সিক টু দ্য সেলস, there is an immune response to viral antigens displayed on infected hepatocyte that initiates liver injury। এখন আমার লিভার ইনজুরি হওয়া শুরু হবে ক্লিয়ারেন্স ফেজে, ভাইরাস গুলো ক্লিয়ার করা শুরু করবে, ভাইরাল লোড কমা শুরু করবে, ই অ্যান্টিজেন পজিটিভই থাকবে, বাট এই যে লিভার যেই আপনার কি বলে লিভার বায়োকেমিস্ট্রি, এলটিএসটি, এগুলো কিন্তু বাড়া শুরু করলো, কারণ দ্যাট ইন্ডিকেটস এখানে ছিল মাইল্ড টু মডারেট বা নর্মাল ইনফ্লামেশন, এখানে আমার হচ্ছে মডারেট টু সিভিয়ার নেক্রো ইনফ্লামেশন। এবং যখনই এখানে লিভার ইনজুরি হওয়া শুরু, লিভার ইনজুরি না, যখনই এখানে যে ভাইরাস ক্লিয়ারেন্স শুরু হলো এবং এর রেসপন্সে এলটিএসটি বাড়া শুরু করলো, এবং এই স্টেজটা কিন্তু হাই রিস্ক অফ সিরোসিস। যদি এই স্টেজটা পারসিস্ট করে, সিরোসিসের সম্ভাবনা অথবা ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি। ওকে, এই স্টেজও কিন্তু এখনো কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়নি। ওকে, অ্যান্টিবডি এখনো কিন্তু তৈরি হয়নি। এবার আসেন ল্যাটেন্ট ফেজ। একটা স্টেজে যখন ক্লিয়ার করার সময় ল্যাটেন্ট স্টেজে চলে যাবে, তখন কিন্তু এই যে আপনারা দেখেন এই ই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। ই অ্যান্টিজেনের এগেইনস্টে এই ল্যাটেন্ট ফেজ থেকে, এই প্রথম এরপর থেকে তো এখানে ক্লিয়ারেন্স ফেজে এইচবি অ্যান্টিজেন পজিটিভ পাওয়া যায়, বাট ল্যাটেন্ট ফেজে আপনার অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু করে। এই কার এগেইনস্টে? ই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি হওয়া শুরু করবে, এবং বছরের পর বছর অনেক মানুষ সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ল্যাটেন্ট স্টেজে থাকতে পারে। সো ল্যাটেন্ট স্টেজে আমরা সারফেস অ্যান্টিজেন ঠিকই পজিটিভ পাবো, ই অ্যান্টিজেনটা নেগেটিভ হয়ে যাবে, এন্ড অ্যান্টিবডি যেহেতু এখানে অ্যান্টিবডি শুরু হবে তখন আপনার ইনফেক্টিভিটি কমে যাবে, তাহলে অ্যান্টি এইচবি অ্যান্টিবডি এখানে আমরা পজিটিভ পাবো। এবং যেখানে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে এবং পেশেন্ট বছর পর বছর ক্যারি করছে ভাইরাসটা, এখানে আপনার রিস্ক কম সিরোসিস অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা। 95% ক্ষেত্রে পেশেন্ট এরকম থাকতে পারে। ওকে, আচ্ছা, নাও একটা স্টেজে গিয়ে হ্যাপাটাইটিস বি ভাইরাস মিউট্যান্ট ফেজে চলে যায়। হ্যাপাটাইটিস বি ভাইরাস মিউট্যান্ট ফেজে যদি এরকম হয় যে সারফেস অ্যান্টিজেনই মিউটেট করে ফেলতে পারে, ভাইরাসটা একটা সময় যদি করে ফেলতে পারে, তখন কিন্তু সারফেস অ্যান্টিজেন কোর অ্যান্টিজেন প্রি কোর মিউটেশন, যেটা যদি ও কোর অ্যান্টিজেনটাকে যে 4টা প্রোটিন সারফেস অ্যান্টিজেন থেকে আপনার এইচবিবি ডিএনএ ইনকোডস 4 প্রোটিন আমরা একটু আগে দেখিয়েছিলাম,
তার মধ্যে একটা এস প্রোটিন, একটা পি প্রোটিন, একটা প্রিকোর প্রোটিন, আর একটা হচ্ছে এক্স প্রোটিন। প্রিকোর মিউটেশন যদি ডেভেলপ করে সেক্ষেত্রে ই অ্যান্টিজেন কিন্তু সিক্রেট হতে পারে না, এটা নেগেটিভ থাকে, কিন্তু দেখেন ভাইরাল লোড কিন্তু হাই। তাহলে এই স্টেজটা কিন্তু হাইলি ইনফেকশাস, এবং এইখানে কিন্তু দেখেন আবার এলটিএসটি বাড়া শুরু করবে। ঠিক আছে, সো mutations in the core protein results in the virus inability to secrete HBe antigen despite high levels of viral replication. এই ইন্ডিভিজুয়াল গুলা বলা হয় এইচবি অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এই ছবির ব্যাখ্যা। এখানে দেখেন লিভার হিস্টোলজি নরমাল, ক্রনিক হেপাটাইটিস মিনিমাল, ক্রনিক সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা তীর দিয়ে দেখানো হচ্ছে। এইটাই হচ্ছে এই যে এখানে এতক্ষণ যা বললাম, এখানে দেখবেন আছে যে ইমিউন টলারেন্ট ফেজ, প্রথম ফেজটা সারফেস অ্যান্টিজেন পজিটিভ, ই অ্যান্টিজেন পজিটিভ, ভাইরাল লোড ট্রিপল প্লাস, এবং হিস্টোলজি নরমাল আর মিনিমাল, ন্যাক্রো ইনফ্লামেশন। ওকে, এবং এখানে দেখেন হাই ভাইরাল লোড অ্যান্ড সো ভেরি ইনফেকশাস, হাই ভাইরাল লোড সো ভেরি ইনফেকশাস। ভাইরাল লোড হাই মানে ভেরি ইনফেকশাস। তাহলে ভাইরাল লোড হাই পেতে পারি আমরা এই একটা ফেজে, আর এই যে মিউটেন্ট ফেজে, এইচবি অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস ফ্র্যাকচারিং বা মিউটেন্ট ফেজে যখনই এরকম ভাইরাল লোড আমরা হাই পাবো, পেশেন্ট কিন্তু ইনফেকশাস স্টেজে থাকবে। নেক্সট স্টেজ হচ্ছে ইমিউন রিঅ্যাক্টিভ এইচবি অ্যান্টিজেন পজিটিভ ক্রনিক হেপাটাইটিস ফেজ, যেখানে সারফেস অ্যান্টিজেন পজিটিভ, ই অ্যান্টিজেন স্টিল পজিটিভ, এখন অ্যান্টিবডি তৈরি হয়নি, ভাইরাল লোড আস্তে আস্তে কমতেছে, এএলটি আস্তে আস্তে বাড়তেছে, দ্যাট মিনস ভাইরাল গুলো ক্লিয়ার হওয়া শুরু হয়েছে। এবং এই স্টেজটা হচ্ছে হাই রিস্ক অফ সিরোসিস। পরীক্ষা আসতে পারে যে হেপাটাইটিস বি ভাইরাসের যে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের যে ফেজ গুলো আছে, 5টা ফেজের মধ্যে কোন ফেজটা হাই রিস্ক অফ সিরোসিস? তাহলে হাই রিস্ক অফ সিরোসিস হচ্ছে ইমিউন রিঅ্যাক্টিভ এইচবি অ্যান্টিজেন পজিটিভ ক্রনিক হেপাটাইটিস ফেজ। ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার ফেজ বা ল্যাটেন্ট স্টেজ, যেটা এখানে সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে, ই অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অ্যান্টি এইচবি অ্যান্টিবডি যখনই ডেভেলপ করবে তখনই ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার বা ল্যাটেন্ট ফেজ। ঠিক আছে, এটা লো রিস্ক অফ হেপাটাইটিস, লো রিস্ক অফ সিরোসিস। তারপরে যে প্রিকন মিউটেন্ট ফেজ, এখানে দেখেন ই অ্যান্টিজেন নেগেটিভ, অ্যান্টিবডি পজিটিভ, ভাইরাল লোড ওকে, এবং মে প্রেজেন্ট লেট রিঅ্যাক্টিভেশন অর প্রিকন মিউটেন্ট, এবং হাই রিস্ক অফ সিরোসিস। তাহলে হাই রিস্ক অফ সিরোসিস পাইলাম কোথায় কোথায়? এটা পাইলাম আর এটা পেলাম। ফাইনালি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ ফেজ, যদি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ হয়ে যায় মিউটেশনের কারণে, তাহলে সারফেস অ্যান্টিজেনে পাবো না, ই অ্যান্টিজেনে পাবো না, অ্যান্টিবডি ঠিকই পাবো। আলট্রা সেন্সিটিভ টেকনিক মে ডিটেক্ট লো লেভেল এসবিবি ইভেন আফটার সারফেস অ্যান্টিজেন লস। তাহলে এই ক্ষেত্রে ভ্যাকসিন ফেলিউর হবে। ঠিক আছে, তো এই হচ্ছে দেয়ার আর 5 ফেজ অফ ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। ঠিক আছে, এই চার্ট আর এই যা বললাম ইন্টারপ্রিটেশন গুলো, এর মধ্যে থেকে কোশ্চেন থাকে, এর মধ্যে থেকে কোশ্চেন থাকে, এর বাইরে তেমন একটা কোশ্চেন আসে না। ওকে, এখন আমরা একটু ম্যানেজমেন্ট থেকে দুই একটা জিনিস জানি, যেটা কখনো কোশ্চেন যদি আসে যাতে দিতে পারি। তাহলে দেখেন, ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ উইথ মনিটরিং অফ অ্যাকিউট লিভার ফেলিউর, যেটা 1%, এটা পরীক্ষা আসছিল যে অ্যাকিউট লিভার ফেলিউর হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে কত পার্সেন্ট ক্ষেত্রে ঘটে? 1% ক্ষেত্রে। এবং ফুল রিকভারি অকার্স ইন 90 থেকে 95% অ্যাডাল্ট অ্যালাউইং অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তাহলে এইচবি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্ট হওয়ার পর 90 থেকে 95% এর ক্ষেত্রেই ফুল রিকভারি হয়ে যায়। রিমেইনিং 5 থেকে 10% develop chronic hepatitis B infection that usually continues for life, although later recovery occasionally occur. কত সুন্দর প্রগনোস্টিক কথাবার্তা লিখে, তাই না? And infection passing from mother to child at birth leads to chronic infection in child in 90% of cases, and recovery is rare. Okay, এই জন্য chronic infection is also common in আর কোথায়? Immunodeficient individual, those with Down syndrome, HIV virus infection, and fulminant liver failure due to acute hepatitis B less than 1%. তাহলে এই যে বললাম পরীক্ষা যদি আসে regarding prognosis of acute hepatitis B infection following at the true, প্রত্যেকটা লাইন পরীক্ষার জন্য পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট। যে ফুল রিকভারি হয় অ্যাকিউট ইনফেকশনে কত পার্সেন্ট ক্ষেত্রে? 90 থেকে 95% ক্ষেত্রে। 5 থেকে কত পার্সেন্ট ক্রনিসিটি? 5 থেকে 10% ক্রনিসিটি। অ্যাকিউট লিভার ফেলিউর কত পার্সেন্ট? 1%। ফালমিনেন্ট হেপাটিক ফেলিউর কত পার্সেন্ট? লেস দেন 1%। ঠিক আছে, ক্রনিক ইনফেকশন আর কাদের কাদের হতে পারে? ডাউন সিনড্রোম, এইচআইভি যারা কো ইনফেক্টেড থাকে তাদের হতে পারে। মায়ের থেকে বাচ্চার মা পজিটিভ থাকলে কত পার্সেন্ট ক্ষেত্রে হতে পারে? 90% ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর প্যারাটা দেখেন, রিকভারি ফ্রম অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অকার্স উইদিন 6 মান্থ। তাহলে 6 মাসের মধ্যে সাধারণত রিকভারি হয়, এন্ড ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টিবডি টু ভাইরাল অ্যান্টিজেনস। তাহলে এই যে অ্যান্টিবডি তৈরি হইতে ভাইরাল অ্যান্টিজেনের এগেইনস্টে সাধারণত 6, আমরা বলেছিলাম এখানে 3 থেকে 5 মাস, 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে। ওকে, এখন যারা ক্রনিসিটিতে ডেভেলপ করবে, যারা ক্রনিসিটিতে চলে যাবে, তাদের ক্ষেত্রে কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে? তাহলে জাস্ট ড্রাগের নামগুলো আমরা একটু দেখি। ডাইরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্টস। তাহলে ডাইরেক্ট অ্যাক্টিং যারা, এদের আমরা যদি একটু খেয়াল করি,
নামগুলো আগে দেখি, এন্টাকেভির এন্ড টেনোফোবির। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল এজেন্ট, ওরালি সাধারণত দেওয়া হয়। এদের মেকানিজম অফ অ্যাকশনটা জানতে হবে, যে দিস অ্যাক্ট বাই ইনহিবিটিং দ্য রিভার্স ট্রান্সক্রিপশন অফ প্রি-জিনোমিক আরএনএ টু এসবিবি ডিএনএ by SBB DNA polymerase, but do not directly affect the covalent closed circular DNA template for viral replication. So relapse is common if treatment is withdrawn. এই মেকানিজমটা পরীক্ষা যদি বেশি কোশ্চেন কঠিন হয় তাহলে আসতে পারে। They act by inhibiting the reverse transcription of pre-genomic RNA to HBB DNA. এটুকু পর্যন্ত পারেন ডিএনএ পলিমারেজ এনজাইম দ্বারা। ওকে, তাহলে ডাইরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড or nucleotide antiviral is entecavir and tenofovir. Lamivudine ল্যামিবুডিন সম্পর্কে প্রথম দুইটা লাইন কেউ যদি চান পড়তে পারেন, যে অলদো ইফেক্টিভ লং টার্ম থেরাপি ইজ অফেন কমপ্লিকেটেড বাই ডেভেলপমেন্ট অফ এসবিবি ডিএনএ পলিমারেজ মিউট্যান্ট which lead to viral resistance. ওকে, তাহলে ভাইরাল রেজিস্ট্যান্সের একটা ফ্যাক্টর হচ্ছে ল্যামিবুডিন। এন্টাকেভির এন্ড টেনোফোবির ইন্টারফেরন আলফা, এইটা আমরা দেখি, দিস ইজ মোস্ট ইফেক্টিভ in patient with low viral load and serum transaminase greater than twice the upper limit of normal. Okay, এইটুকু আমরা দেখলাম। এই ইন্টারফেরন আলফার একটা সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট একটু আমরা খেয়াল করি। The side effects are common and include fatigue, depression, irritability, bone marrow suppression and triggering of autoimmune thyroid disease. তাহলে কোনো পেশেন্ট যদি ইন্টারফেরন আলফা নেওয়ার পরে এই যে অটোইমিউন থাইরয়েড ডিজিজের ফিচার দেওয়া থাকে, তখন অ্যান্সার হবে ইন্টারফেরন আলফাই নিচ্ছিল। ওকে, লিভার ট্রান্সপ্লান্টেশন, সবকিছু যখন ফেইলড তখন আমার লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে অ্যাকসেপ্টেবল ট্রিটমেন্ট অপশন। প্রিভেন্ট করবেন কিভাবে, এইখান থেকে পরীক্ষায় কয়েকটা জিনিস আসে, একটু দেখাই আমরা। Individuals are most infectious when markers are continuing viral replications. Individuals are most infectious যখন মার্কার গুলা কন্টিনিউয়াসলি ভাইরাল, দ্যাট ইজ ই অ্যান্টিজেন যখন পজিটিভ থাকে, সাজ ই অ্যান্টিজেন যখন ভাইরাল লোড পজিটিভ থাকে, ভাইরাল লোড অনেক বেশি হাই থাকে। ওকে, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায়, সোর্স গুলো কি কি? স্যালাইভাতে পাওয়া যায়, ইউরিনে পাওয়া যায়, সিমেনে পাওয়া যেতে পারে, ভ্যাজিনাল সিক্রেশনে পাওয়া যেতে পারে। তাহলে এইচবিভি ডিএনএ ক্যান বি ফাউন্ড ইন স্যালাইভা, ইউরিন, সিমেন, ভ্যাজিনাল সিক্রেশন। ঠিক আছে, the virus is about 10 times more infectious than hepatitis C, which in turn is about 10 times more infectious than HIV. তাহলে হেপাটাইটিস বি ভাইরাস যদি আমরা এইভাবে লিখি যে HIV is 10 times more infectious, আসলে hepatitis B virus is 10 times more infectious than HCV, which is 10 times more infectious than HIV. তাহলে hepatitis B virus is 100 times more infectious than HIV. ঠিক আছে, recombinant hepatitis B vaccine containing surface antigen is available in Engerix and is capable of producing active immunization in 95% individuals. And the vaccine কাদের দিতে হবে? যারা স্পেশাল রিস্কে থাকে, who are not already immune. An infection can be prevented by minimizing the intramuscular injection of a specific hepatitis B immunoglobulin prepared from blood containing anti-HPS. তাহলে recombinant vaccine containing surface antigen, তাহলে surface antigen এবং immunoglobulin এই দুইটাই কিন্তু যদি এরকম হয় যে নিউ নেট 90% ক্ষেত্রে ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে ইনফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমাকে সারফেস অ্যান্টিজেন এই যে কন্টেনিং ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দুইটাই কিন্তু বাচ্চাকে দিতে হবে। এবং infection can also be prevented or minimized by IM injection of specific immunoglobulin prepared from blood containing antigen. This should be given within 48 hours or at most exposure of infected blood or circumstance like cause infection, needleistic injury, contamination, mucous membrane. তাহলে যদি needleistic injury বা mucous membrane কোনো infected থাকে, ওটার contamination আসে, তাহলে 48 ঘন্টার মধ্যে দিতে হবে। Okay, and vaccine can be given together with HBIG, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন, যেটা আমরা বললাম যে একটা বাচ্চা যখন ভার্টিক্যাল ট্রান্সমিশনের মধ্যে ইনফেক্টেড হয় তখন তাকে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন উইদিন 48 আওয়ার্স এর মধ্যে করে ফেলতে হয়। কোন কোন বইতে 72 আওয়ার্স এর কথা বলেছে। নিউবর্ন born to hepatitis B infected mother should be immunized at birth and given immunoglobulin. Hepatitis B vessel should be checked at 12 months. ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে যে দুইটাই দিতে হয়।
কো-ইনফেকশন উইথ এইচআইভি 10% ক্ষেত্রে হতে পারে, এইটুকুই জানেন, তেমন কিছু লাগবে না। ওকে, at risk groups meriting hepatitis B vaccination in low endemic area, তাহলে কাদেরকে হ্যাপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন করলে সুবিধা আছে, এই যে এইগুলা কাদেরকে দিতে হবে মাস্ট ভ্যাকসিনেশন, তাহলে প্যারেন্টাল আইভি ড্রাগ ইউজার্স, তাহলে সমকামী, নিউবর্ন অফ ইনফেক্টেড মাদার্স, রেগুলার সেক্সুয়াল পার্টনার্স, ক্রনিক হিমোডায়ালিসিস যারা নিচ্ছে, পেশেন্ট উইথ ক্রনিক লিভার ডিজিজ, মেডিকেল নার্সিং ল্যাবরেটরি পার্সন, এদেরকে মাস্ট ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। ঠিক আছে, আচ্ছা নাও লেটস সি দ্য হ্যাপাটাইটিস ডি ভাইরাস বা ডেল্টা ভাইরাস। ডেল্টা ভাইরাস থেকে একটা লাইন আমরা শিখবো, এই একটা লাইনের মাধ্যমে আমরা এমআরসিবি তে একটা কোশ্চেন আসে যে এটা সুপার ইনফেক্টেড নাকি কো ইনফেক্টেড, এটা বোঝা যায়, বুঝতে পেরেছি। তাহলে যদি কোনো পেশেন্ট সুপার ইনফেক্টেড থাকে হ্যাপাটাইটিস ডি ভাইরাস দ্বারা, তাহলে ডি ভাইরাসের যে সেরোলজি হ্যাপাটাইটিস বি ভাইরাসের সেরোলজির সাথে, অ্যাকিউট সেরোলজির সাথে রেঞ্জ থাকবে। এটা আসলে আমরা আপনারা যদি সামারি বা সিনারিও বা মার্কার গুলো না দেখে বুঝবে না, তবে একটা লাইন আমি আপনাদেরকে জাস্ট দাগিয়ে দিই যে এই লাইনের মাধ্যমে কোশ্চেনটা কিভাবে সলভ করবো আমরা পাস মেডিসিনে দেখবো। It can infect individuals simultaneously with hepatitis B virus or can super infect those who are already chronic carriers of hepatitis B virus. ঠিক আছে, কাদের সুপার ইনফেক্ট করতে হবে? যারা অলরেডি ক্রনিক ক্যারিয়ার্স। তাহলে এই দুই ভাবে ইনফেকশন করতে পারে হ্যাপাটাইটিস ডি ভাইরাস বা ডেল্টা ভাইরাস, যেটা ইনকমপ্লিট ভাইরাস বাট আরএনএ ডিফেক্টিভ ভাইরাস। ঠিক আছে, নাও হ্যাপাটাইটিস সি ভাইরাস থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, আমরা খালি কয়েকটা জিনিস জানবো যে এটা একটা আরএনএ ভাইরাস, ওই চার্ট থেকে যা জানছি তাই। এবং এই যে এই সংখ্যাটাই পরীক্ষায় পাঠানো আসা, 80% of individuals exposed to the virus become chronically infected and late spontaneous viral clearance is rare. তাহলে 80% ক্ষেত্রেই আপনার হচ্ছে ক্রনিসিটি ডেভেলপ করে। কাদের হয়, কিভাবে ছড়ায়, কিভাবে? যে ওইখানে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন 90% দেখেছি, এখানে আইভি ড্রাগের মধ্যে 90%, বাট ভার্টিক্যাল ট্রান্সমিশন অনলি 3%। রিয়েলিস্টিক এই পার্সেন্টেজ গুলো পরীক্ষা আসছে বারবার। ঠিক আছে, এছাড়াও আমরা শেয়ারিং টুথব্রাশ, রেজর, আয়াট্রোজেনিক প্যারেন্টাল ট্রান্সমিশন আর স্ক্রিন ব্লাড প্রোডাক্টের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে। এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস ইজ দ্য মোস্ট কমন কজ বলে নন এ নন বি হ্যাপাটাইটিস। এখন এই টার্মটা ইউজ করা, হ্যাপাটাইটিস সি ভাইরাস is the most common cause of what used to be known as non-A and non-B hepatitis. Okay. একটু আমরা দেখি, যদি হ্যাপাটাইটিস সি ইনফেকশন আনট্রিটেড থাকে তাহলে প্রোগ্রেশন ফ্রম ক্রনিক হ্যাপাটাইটিস টু সিরোসিস অকার্স ওভার 20 থেকে 40 20 থেকে 40 মধ্যে 40 বছরের মধ্যে ক্রনিক সিটি বা সিরোসিস ডেভেলপ করবে। এন্ড রিস্ক ফ্যাক্টর ফর প্রোগ্রেশন ইনক্লুড মেল জেন্ডার, ইমিউনোসাপ্রেশন, প্রথমবটিক স্টেট এন্ড হেভি অ্যালকোহল মিসইউজ। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ওকে, কিভাবে আইডেন্টিফাই করবেন? সেরোলজি, এই যে অ্যাক্টিভ ইনফেকশন ইজ কনফার্মড বাই দ্য প্রেজেন্স অফ সিরাম হেপাটাইটিস সি আরএনএ, এইচসিভি আরএনএ বলা হয়, এইচসিভি আরএনএ টেস্ট। এইটুকু পর্যন্তই সাধারণত পরীক্ষায় আসে। তারপর আমরা ম্যানেজমেন্টে কয়েকটা ড্রাগের নাম, যে এইসব ড্রাগ গুলোর সাথে হ্যাপাটাইটিস সি ভাইরাসের সাথে রিলেটেড, যদিও পরীক্ষায় তেমন আসে না, তারপর আমরা একটু জেনে রাখবো, যে কোনো সময় চলেও আসতে পারে। সাস্টেন ভাইরোলজিক্যাল রেসপন্স দরকার নেই, এগুলা সাধারণত সিনিয়রদের বা উপরের লেভেলে একটু লাগে। আচ্ছা, এইখানে দেখেন, আনটিল 2011 the treatment of choice was dual therapy with interferon alpha given as weekly subcutaneous injection together with oral ribavirin, a synthetic nucleated analog. তাহলে 2011 সাল পর্যন্ত ইন্টারফেরন আলফা রিবাভাইরিন এভাবেই চলছিল। ওকে, ট্রিটমেন্ট was long up to 12 months for genotype 1 infection and both agents had significant side effects that limited tolerability. Ribavirin এর সাইড ইফেক্ট ছিল hemolytic anemia and is teratogenic, যেখানে interferon induces influenza-like symptoms, irritability, depression and যেটা কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করেছিল। ওকে, বাট এখন কিভাবে ইউজ করা হচ্ছে, এখন আমরা দেখি। Since 2011, new classes of direct-acting antiviral agent (DAS) have been developed. There are 4 main classes of DAA, direct-acting antiviral agent, are defined according to the mechanism of action and therapeutic target, and these compounds are targeted to specific steps. Okay. এই যে দেখেন,
Initially, DAA were added to interferon ribavirin based regimens. More recently, however, combination of DAA have increasingly been used in interferon free regimen. এখন ওরা যে রেজিমেন্টটা ইউজ করছে সেখানে ইন্টারফেরনটাকে ফ্রি করে দিচ্ছে। আচ্ছা, দেখেন ফর এক্সাম্পল 12 weeks treatment with oral sofosbuvir plus ledipavir plus ribavirin can achieve 99% SVR sustained virological response in treatment naive genotype 1 patient। তাহলে এখন কিন্তু ইন্টারফেরন ফ্রি রেজিমেন চলে আসছে। রিবাভাইরিন ঠিকই আছে, সাথে যোগ হচ্ছে ওরাল সফোসপোভির প্লাস লেডিসপেভির প্লাস রিবাভাইরিন, এই তিনটার কম্বিনেশন ড্রাগ এখন ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? এইটুকু পর্যন্ত আমাদের আর তেমন কিছু লাগবে না। সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স, সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স যারা অ্যাচিভ করবে, এই বলা হয় যে the infection is cured is more than 99% patient who achieve and sustain virological response. ওকে, তাহলে আমাদের হেপাটাইটিস সি পর্যন্ত শেষ। হেপাটাইটিস ই তেমন কিছুই নাই। হেপাটাইটিস ই আমরা যেটা শিখলাম যে ফিকোরাল রুটে হেপাটাইটিস এ এন্ড ই ট্রান্সমিটেড। হেপাটাইটিস এ সাধারণত চাইল্ডহুডে এফেক্টেড করে বা চিলড্রেন ইন ইয়াং অ্যাডাল্টে ইনফেক্ট করে, আর আমাদের বড়দের যদি কোনো অ্যাকিউট হেপাটাইটিস ডেভেলপ করে ফিকোরাল রুটে সেটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। এবং হেপাটাইটিস ই ভাইরাস থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে যে ফালমিনেন্ট হেপাটিক ফেলিউর ইন প্রেগনেন্ট লেডি কোন ভাইরাস দিয়ে হয়? সাধারণত হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে হয়, এবং এটা একটা আরএনএ ভাইরাস। ওকে, ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিট হয়। এইটুকু পর্যন্তই মোটামুটি হেপাটাইটিস ই ভাইরাস সম্পর্কে আমরা একটু মার্ক করে নিই। যেমন দেখেন হেপাটাইটিস ই ভাইরাস একটা আরএনএ ভাইরাস, disease is spread by fecal route or through contaminated food. এখন কিন্তু যারা ব্লাড ডোনেট করছে তাদের রুটিনলি স্ক্রিন করা হচ্ছে। হেপাটাইটিস সি ভাইরাস ডিফার ফ্রম হেপাটাইটিস সি ভাইরাস ইন দ্যাট ইনফেকশন ডিউরিং প্রেগন্যান্সি হ্যাজ টু ডু উইথ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাকিউট লিভার ফেলিউর বা ফালমিনেন্ট হেপাটিক লিভার ফেলিউর হুইচ হ্যাজ হাই মর্টালিটি। ওকে, এই তো হেপাটাইটিস সি ভাইরাস থেকে আমাদের আর তেমন কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ভাইরোলজি এখন আমাদের মোটামুটি সবই শেষ বলতে গেলে। এখন আমরা যে টপিকস গুলো পড়বো যে অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি biliary cirrhosis, প্রাইমারি স্ক্লেরোসিস কোলাঞ্জাইটিস, হেমোক্রোমাটোসিস, উইলসনস ডিজিজ, হেপাটোসেলুলার কার্সিনোমা, সিলেক্টিভ যা বলে দিব তাই কোশ্চেন আসবে, প্রতি বছর ওইগুলোই আসে। এতক্ষণ যা বললাম একটু ডিটেলস, এর বাহিরে গিয়ে আমাদের তেমন কিছু লাগে না। এখন একটা চার্ট আমাদের বাকি ছিল যে ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল এজেন্টস ফর হেপাটাইটিস সি। ঠিক আছে, এইখান থেকে একবার কোশ্চেন হয়েছে পার্ট 1-এ। এখান থেকে দেখেন ড্রাগের নামগুলো, যে হেপাটাইটিস সি ভাইরাস এগেইনস্ট কি কি ড্রাগ, প্রোটিয়েজ ইনহিবিটর কারা, এই যে সিলেক্টেড গ্রেটার প্রোটিনস গুলো সাধারণত এই যে প্রেভির, প্রেভির শব্দগুলো শেষে থাকবে আর কি। ঠিক আছে, নিউক্লিওসাইড পলিমারেজ ইনহিবিটর কারা, সোফোসপোভির। নন নিউক্লিয়েটেড পলিমারেজ ইনহিবিটর ডাসাবুভির। তারপরে যে NS5 এর অ্যাপ্লিকেশন কমপ্লেক্স ইনহিবিটর কারা, হোস্ট টার্গেটিং অ্যান্টিভাইরাল কারা। এইটা যদি পরীক্ষায় চলে আসে সিঙ্গেল বেস্টে আপনার কিছু করার থাকবে না, এই জন্য একটু পড়তে হবে। ওকে, কজেস অফ অ্যাবনর্মাল লিভার ব্লাড টেস্ট ইন এইচআইভি ইনফেকশন রিডিং করবেন, আসবে না। আচ্ছা, লিভার অ্যাবসেস এটা খুব ইম্পর্টেন্ট। আমরা লিভার অ্যাবসেস থেকে প্রায় কোশ্চেন পাই পরীক্ষার হলে। লিভার অ্যাবসেস 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পায়োজেনিক, একটা হচ্ছে হাইড্রেটেড, আর একটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস। ওকে, এবং দেখেন আমি আপনাদেরকে একেবারে শুরুর দিকে বলেছিলাম যে লিভার অ্যাবসেস, দ্য মর্টালিটি অফ লিভার অ্যাবসেস 20 to 40%। লিভার অ্যাবসেস কিন্তু ভেরি ডেঞ্জারাস ডিজিজ, কলিজায় ফোড়া, তাই না? মর্টালিটি কত পার্সেন্ট? 20 থেকে 40%। এবং ফেইলিউর টু মেক দ্য ডায়াগনোসিস দ্য মোস্ট কমন কজ অফ ডেথ, মানে এই ডায়াগনোসিস করাটাই মুশকিল হয়ে যায়। পেশেন্ট প্রেজেন্ট করে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন নিয়ে, স্লাইট এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে। এজন্য অনেকে এটা অ্যাকিউট পেপটিক আলসার হিসেবে ট্রিট করে, অনেকে এটা আপনার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হিসেবে ট্রিট করে। কিন্তু মনে করেন অনেক সময় লিভারের লেফট লোবে যদি ফোড়া হয় বা অ্যাবসেস হয়, প্রেজেন্টেশনটা তার ইউজুয়াল প্রেজেন্টেশন হয় না। এই জন্য ফেইলিউর টু ডায়াগনোসিস দ্য মোস্ট কমন কজ অফ ডেথ ইন পায়োজেনিক লিভার অ্যাবসেস। ওকে, নাও কিভাবে পায়োজেনিক লিভার অ্যাবসেস হয়, রুট গুলা কি কি, কজেস গুলা কি কি একটু জানি।
যে বিলিয়ারি অবস্ট্রাকশন, বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, ওইখানে ইনফেকশন হয়, কোলাঞ্জিটিস হতে পারে। হেমাটোজেনাস রুটে পোর্টাল ভেনের মাধ্যমে ইনফেকশন যদি ছড়ায়, হেপাটিক আর্টারির মধ্যে ব্যাকটেরিয়া যদি হয়, ডাইরেক্ট এক্সটেনশন হতে পারে, ট্রমা পেনিট্রেটিং ও নন পেনিট্রেটিং, অথবা একটা টিউমার আগে থেকে ছিল সেখানে ইনফেকশন হয়েছে, বা সিস্ট আগে থেকে ছিল সেখানে ইনফেকশন হয়েছে। এভাবেও কিন্তু আমার পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে। ওকে, এবং এখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যেগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। দেখেন এখানে সিঙ্গেল বেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা, সিঙ্গেল লেশনস আর মোর কমন ইন দ্য রাইট লিভার। আল্ট্রাসোনোগ্রাম ইউজুয়ালি এই লেশন গুলো বোঝা যায়, সাধারণত সিঙ্গেল লেশন হলে রাইট লিভার এই বিষয়। মাল্টিপল অ্যাবসেস আর ইউজুয়ালি ইনফেকশন সেকেন্ডারি টু biliary obstruction। এই যে biliary obstruction, এই biliary obstruction তাহলে মাল্টিপল লিভার অ্যাবসেসের জন্য একটা দায়ী। And E. coli and various Streptococcus, particularly Streptococcus milleri, are the most common organism. Common organism Streptococcus milleri is most common. Anaerobes, including Streptococci, bacteroids, can often be found when infection has been transmitted from large bowel pathology by the portal vein. The portal route যদি ইনফেকশনটা ছড়ায় তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াস ট্যাক্টেরয়েডস এগুলা সাধারণত প্যাথোলজি করে। ঠিক আছে, তাহলে সবচেয়ে কমন অর্গানিজম হচ্ছে E. coli and various Streptococcus, particularly Streptococcus milleri, এগুলো হচ্ছে মোস্ট কমন অর্গানিজম। তাহলে E. coli হচ্ছে মোস্ট কমন, various Streptococcus particularly, তাহলে এই দুইটাই E. coli and Streptococcus milleri। আর নট ইজ, কিন্তু আর বলতে এই সব অর্গানিজম গুলো বোঝাচ্ছে মোস্ট কমন অর্গানিজমস। ঠিক আছে, আবার আপনি অন্য একটা বইতে দেখবেন, এমআরসিপির বইগুলোতে স্টেপ অরিয়াস দিয়ে দেয়া আছে মোস্ট কমন অর্গানিজম। ঠিক আছে, কি কি ধরনের প্রেজেন্টেশন এসে আমরা জানি লিভার অ্যাবসেসে জ্বর থাকবে, চিল অ্যান্ড রাইগর থাকবে। ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর একটা কজ হচ্ছে লিভার অ্যাবসেস, তাই না? এবং পেশেন্ট ওয়েট লস থাকবে। অ্যাবডোমিনাল পেইন ইজ দ্য মোস্ট কমন সিম্পটম, ইউজুয়ালি ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট, সামটাইমস রেডিয়েশন টু দ্য রাইট শোল্ডার। এন্ড এই পেইনটা প্রিউরেটিক ইন নেচার হতে পারে। টেন্ডার হ্যাপাটোমেগালির একটা কজ হচ্ছে লিভার অ্যাবসেস। টেন্ডার হ্যাপাটোমেগালি কজ গুলো মনে আছে তো? কি কি বলছিলাম বলেন গত ক্লাসে? টেন্ডার আপনি 1 নাম্বার অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিস, 2 নাম্বার লিভার অ্যাবসেস, 3 নাম্বার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, 4 নাম্বার হেপাটোসেলুলার কার্সিনোমা, 5 নাম্বার বার্চিওরি সিনড্রোম। মনে আছে? তাহলে এইগুলো হচ্ছে আপনার টেন্ডার হ্যাপাটোমেগালির কজ। পরীক্ষায় কিন্তু এই টেন্ডার হ্যাপাটোমেগালির কজ গুলো প্রচুর আসে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন দ্য টেন্ডার হ্যাপাটোমেগালি মোর দেন 50% ক্ষেত্রে পাওয়া যায়। মাইল্ড জন্ডিস থাকতে পারে। Atypical presentation are common and explain the frequency with which the diagnosis is made only at autopsy. Atypical presentation হলে ডায়াগনোস করা ডিফিকাল্ট হয়ে যায়, মর্টালিটি রেট অনেক বেশি। একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল যেটা পরীক্ষায় আসতে পারে, নেক্রোটিক কোলোরেক্টাল মেটাস্টেসিস ক্যান বি মিসডায়াগনোসড অ্যাজ হেপাটিক অ্যাবসেস। অনেক সময় কোলোরেক্টাল কোলোনিক কার্সিনোমার পেশেন্ট মেটাস্টেসিস হয়ে নেক্রোটিক কোলোরেক্টাল মেটাস্টেসিস ক্যান বি মিসডায়াগনোসড হেপাটিক অ্যাবসেস। মেটাস্টেসিস হচ্ছে লিভারে, কিন্তু এটাকে আপনি লিভার অ্যাবসেস হিসেবে ট্রিট হতে পারে। এজন্য কোলোনোস্কোপি কিন্তু করতে হবে টু অ্যাসেস কোলন কার্সিনোমা। ওকে, ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল কি? নেক্রোটিক কোলোরেক্টাল মেটাস্টেসিস। আচ্ছা, ইনভেস্টিগেশন আসেন। ইনভেস্টিগেশন খালি আমি হেডলাইন গুলো দেখাই, যে আল্ট্রাসোনোগ্রাম, লিভার ইমেজিং। এই ইমেজিং এর মাধ্যমে 90% সিমটোমেটিক অ্যাবসেস ধরা পড়ে। ইমেজিং এর শুনো, সোনোগাইডেড অ্যাসপিরেশন করা হয় এখন, নিডল অ্যাসপিরেশন, sono-guided, ultrasound guided, confirms the diagnosis and provide pass for culture. পাস যদি আপনি করেন দেখেন লিউকোসাইটোসিস পাবেন, প্লাজমা ALP activity is usually increased and the serum albumin is often low, কারণ লিভারের কাজ তো ব্যাহত, অ্যালবুমিন তৈরি হতে পারবে না। ওইদিকে যে কোলিস্টেটিক ফাংশন বা কোলিস্টেটিক হেপাটাইটিস ডেভেলপ করে, প্লাজমা ALP অ্যাক্টিভিটি বেড়ে যাবে। চেস্ট এক্স যদি করেন আপনি দেখবেন যে রেইজড রাইট হেমিডায়াফ্রাম এন্ড লাং ক্লস পাওয়া যেতে পারেন, রাইট লাংয়ে ইফিউশনও পাওয়া যেতে পারে। ব্লাড কালচার 50 থেকে 80% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যেতে পারে। ওকে, এবং কোলোনোস্কোপি করতে পারেন আপনি টু এক্সক্লুড কোলোরেক্টাল কার্সিনোমা। এই হচ্ছে ইনভেস্টিগেশন প্রসিডিউর। ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিকের নামটি পরীক্ষা আসে, এই 3টা অ্যান্টিবায়োটিকের নাম একদম টানা মুখস্থ রাখতে হবে। AGM, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল। ঠিক আছে, এই 3টা ইউজ করা হয়, তবে সাধারণত সোনো গাইডেড অ্যাসপিরেশন করে ওইখানেই এম্পিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল একসাথে ইনজেকশন পুশ করে দেওয়া হয়, একটা ড্রেইন দেওয়া হয়, পুশ গুলো আসতে থাকে, আর ওয়ার্ডে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল আইভি চলতে থাকে। এটা হচ্ছে ইউজুয়াল ট্রিটমেন্ট। ওকে, so aspiration or drainage with catheter placed in the abscess under ultrasound scan is required if the abscess is large or if it does not respond to antibiotic. Antibiotic যদি কাজ না করে সেক্ষেত্রে আমার এই যে ক্যাথেটার ওখানে প্লেস করে দিয়ে আসতে হবে। ক্লিয়ার? যদি এরকম হয় ক্রনিক পারসিস্টেন্ট অ্যাবসেস অফ সিডোটোমার, সেক্ষেত্রে হেপাটিক রিসেকশন করা লাগতে পারে। এই হচ্ছে আমার পায়োজেনিক লিভার অ্যাবসেস সম্পর্কে কথা যা বলেছি। এই যে সোর্স গুলা, অর্গানিজম গুলা,
ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্টের তিনটা ড্রাগ, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এটাই পরীক্ষায় সাধারণত আসে। ওকে, আচ্ছা, এখানে দেখেন অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইন অ্যান এভারেজ ড্রিঙ্ক। অ্যালকোহলিক লিভার ডিজিজ জানার আগে কোনটাতে কত পার্সেন্ট অ্যালকোহল থাকে দেখেন। দেখেন বিয়ারে থাকে 3.5%, ওয়াইন, অ্যালকোপপস, শেরি, ভদকা, রাম, জিন সবচেয়ে বেশি থাকে। হুইস্কি এন্ড ব্র্যান্ডিতে 40, সবচেয়ে বেশি থাকে এই দুইটাতে, তাই না? পার্সেন্টেজ অফ অ্যালকোহল বাই ভলিউম 25 ml ভদকাতে থাকে 37.5%, 700 ml এ থাকে 40। ওরে আল্লাহ, ঠিক আছে, এটা একটু জাস্ট দেখেন আর কি, এগুলো আসবে না। আচ্ছা, নাও অ্যালকোহলিক লিভার ডিজিজ, ফ্যাক্টরস ইনভলভড ইন প্যাথোজেনেসিস অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ। আচ্ছা, এগুলো পরীক্ষা সাধারণত আসে না, তবে ছবিটা দেখেন, অ্যালকোহলিক লিভার ডিজিজ ছবিটা, জাস্ট খালি ছবিটা দেখেন। অ্যালকোহলিক লিভার ডিজিজ থেকে আসে কি, ডায়াগনোসিস কিভাবে করবেন, ট্রিটমেন্ট অপশন আসে, প্যাথোলজিক্যাল ফিচার আসে। অ্যালকোহলিক লিভার ডিজিজ ছবিটা দেখছেন, ছবিটা খালি চিনে রাখেন। আচ্ছা, এখন আসেন, হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল ফিচার্স অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ। প্যাথোলজিক্যাল ফিচার্স অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, এটা একদম একটু মুখস্থই করতে হবে। লাইপোগ্রানুলোমা, হিস্টোলজিক্যাল ফাইন্ডিং, নিউট্রোফিল ইনফিল্ট্রেশন, ম্যালোরিস, হায়ালিন, পেরিসেলুলার ফাইব্রোসিস, ম্যাক্রো নট মাইক্রো, এটা মাইক্রো করে দেয়, ফাইব্রোসিস এন্ড সিরোসিস এন্ড সেন্ট্রাল হায়ালিন স্ক্লেরোসিস, দিস আর দ্য প্যাথোলজিক্যাল ফিচার্স অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ। এবার ক্লিনিক্যাল সিনড্রোমস অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ, ফ্যাটি লিভার, অ্যালকোহলিক হেপাটাইটিস, সিরোসিস, এই তিনটা ভাবে প্রেজেন্ট করতে পারে। দিস আর দ্য ক্লিনিক্যাল সিনড্রোমস। তিনটা কি কি, ফ্যাটি লিভার আসছিল পরীক্ষা, অ্যালকোহলিক হেপাটাইটিস, সিরোসিস। ফ্যাটি লিভার তো আমরা জানি যে কোনো অ্যাসিমটোমেটিক কোনো সিমটম নেই, বাট লিভার বায়োকেমিস্ট্রি অ্যাবনর্মাল, এমনি লিভার একটু বড় নাদুস নুদুস হয়ে যায়। যখনই হ্যাপাটাইটিস হওয়া শুরু করে, জন্ডিস, ম্যালনিউট্রিশন, হেপাটোমেগালি, পোর্টাল হাইপারটেনশনের সাইনগুলো ডেভেলপ করতে পারে, সিরোসিস হয়ে গেলে স্টিগমাটাগুলো ডেভেলপ করবে। এই হচ্ছে ক্লিনিক্যাল সিনড্রোমস অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ। ওকে, আমরা যেটা জানবো ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের ক্লু গুলাই পরীক্ষায় আসে। তাহলে আমি ক্লু গুলা দেখাই কিভাবে আপনি অ্যালকোহলিক লিভার ডিজিজ যখন সিনারিওটা দেওয়া থাকবে ডায়াগনোসিস করবেন। তাহলে প্রথমেই একটা হিস্ট্রি দেওয়া থাকতে পারে, তাই না? পেশেন্টের হিস্ট্রি দেওয়া থাকতে পারে না? আচ্ছা, ইনভেস্টিগেশন কিভাবে করবেন, পরের পেজে চলে আসেন, পেজ নাম্বার 882। তাহলে একটা হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি ফ্রম পেশেন্ট, রিলেটিভ, ফ্রেন্ড, মদখোর কিনা, এটা আগে হিস্ট্রি বের করতে হবে। বায়োলজিক্যাল মার্কারের মধ্যে দেখেন, পার্টিকুলারলি ম্যাক্রোসাইটোসিস ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া, এটা কিন্তু এমআরসিপি তে আসে, আমি দেখাবো কোশ্চেন। হ্যাঁ, বায়োলজিক্যাল মার্কারস পার্টিকুলারলি ম্যাক্রোসাইটোসিস ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া নাই, ম্যাক্রোসাইটোসিস মে সাজেস্ট এ সাপোর্ট অফ হিস্ট্রি অফ অ্যালকোহল মিসইউজ। তাহলে গেল 2। 3 নম্বর হচ্ছে গামা জিজিটি লেভেল অনেক বেশি বেড়ে যাবে, গামা জিজিটি লেভেল অনেক বেশি বেড়ে যাবে। ওকে, প্রেজেন্স অফ জন্ডিস মে সাজেস্ট অ্যালকোহলিক হেপাটাইটিস, তাহলে জন্ডিস থাকতে পারে, সিরাম বিলিরুবিনটা করবো আমরা। ওকে, ইন অ্যালকোহলিক হেপাটাইটিস প্রথমবিন টাইম এন্ড বিলিরুবিন আর ইউজড টু ক্যালকুলেট এ ডিসক্রিমিনেন্ট ফাংশন known as মেড্রি স্কোর। তাহলে কোন স্কোর, মেড্রি স্কোর। পরীক্ষা কিন্তু আসে যে অ্যালকোহলিক হেপাটাইটিসে ইউজুয়ালি কোন স্কোরটা ইউজ করে, মেড্রি স্কোর, প্রগনোসিস অ্যাসেস করার জন্য, which enables the clinician to assess prognosis। তাহলে মেড্রি স্কোর কি, কিভাবে, এই যে ডিসক্রিমিনেন্ট ফাংশন 4.6 ইন্টু ইনক্রিজ ইন প্রথম মিন টাইম, প্রথম মিন টাইম কতটুকু বেড়েছে, প্লাস বিলিরুবিন, যদি এই ভ্যালু 32-এর বেশি হয় তাহলে ইন্ডিকেট করে সিভিয়ার লিভার ডিজিজ উইথ পুর প্রগনোসিস। ওকে, এই হচ্ছে আমার ইনভেস্টিগেশন প্যাটার্ন। আচ্ছা, নাও চলে আসেন ম্যানেজমেন্ট। কিভাবে ম্যানেজমেন্ট করবেন, প্রথমে মদ খাওয়া বন্ধ করুন, সিজেশন অফ অ্যালকোহল কনজাম্পশন। লাইফ লং অ্যাবস্টিনেন্স হলে তো খুবই ভালো, এটা সবচেয়ে ভালো অ্যাডভাইস। তারপরে খাবার দাবার ভালো করতে হবে, নিউট্রিশন, গুড নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রাগ থেরাপি, যেটা থেকে পার্টনের কোশ্চেন আসে। এবার আসেন কাজের কথায়। আচ্ছা, ড্রাগ থেরাপি থেকে কিভাবে কোশ্চেন আসে দেখেন, এই যে এখানে পুরোটা আমরা পড়বো যে দ্য অপটিমাম ট্রিটমেন্ট অফ সিভিয়ার অ্যালকোহলিক হেপাটাইটিস হ্যাজ বিন ডিবেটেড ফর সাম টাইম। যখন মেড্রি স্কোর 32-এর বেশি পাবো তখন
এটা নিয়ে অনেক ডিবেট আছে যে ট্রিটমেন্ট করে সুবিধা অসুবিধা পাওয়া যাবে কি যাবে না। স্টোপা স্টাডি ওয়াজ লার্জ multicenter double-blind randomized trial to evaluate the relative merits of glucocorticoid and or weak anti-TNF pentoxifylline. তাহলে oral prednisolone glucocorticoid plus minus pentoxifylline alone or in combination, এটা স্টোফা স্টাডির মাধ্যমে বের করা হয়েছে। তাহলে অ্যালকোহলিক হেপাটাইটিস সি বা অ্যালকোহলিক লিভার ডিজিজের একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে স্টেরয়েড, না স্টেরয়েড প্লাস মাইনাস পেন্টক্সিফাইলিন, স্টেরয়েড প্লাস মাইনাস পেন্টক্সিফাইলিন। এখন আসেন, sepsis is the main side effect of glucocorticoid. Existing sepsis and variceal hemorrhage are the main contraindication to their use. সেপসিস থাকলে এই স্টেরয়েড অ্যালকোহলিক হেপাটাইটিস গ্লুকোটিকয়েড বা পেন্টক্সিফাইলিন দেয়া যাবে না। লিভার ট্রান্সপ্লান্টেশন আসেন, the role of liver transplantation in the management of alcoholic liver disease remains controversial. In many centers, ALD is common indication for liver transplantation. The liver transplantation is the last option. Clear? তাহলে অ্যালকোহলিক হেপাটাইটিস থেকে আমি চেষ্টা করেছি যে একটু এক্সাম ওরিয়েন্টেড ম্যানারে পরীক্ষার সাধারণত ড্রাগ থেরাপিটা আসে এবং ইনভেস্টিগেশনটা আসে, আর তেমন কিছু আসে না। আর ওই যে আপনার প্যাথোলজিক্যাল যে ফিচার গুলো আছে এগুলা অপশন দেখলে আপনি পাবেন যে লাইপোগ্রানুলোমা, ম্যালোরিস হায়ালিন, পেরিসেলুলার ফাইব্রোসিস, নিউট্রোফিল ইনফিলট্রেশন, not microvascular steatosis, macrovascular steatosis, fibrosis and cirrhosis, central hyaline sclerosis, এগুলো হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল ফিচার্স অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ। ওকে, এখন আসে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এইটা একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে, অ্যালকোহলের কোনো হিস্ট্রি থাকবে না, কোনো অ্যালকোহল খাবে না, বাট ফ্যাটি লিভার। আমরা কমনলি যে ফ্যাটি লিভারে ভুগি এটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটার তিনটা স্ট্র্যাটাম আছে, স্পেকট্রাম আছে। Non-alcoholic fatty liver disease includes a spectrum of progressive liver disease, যেটা এক নম্বর হচ্ছে only fat infiltration যেটাকে স্টিয়াটোসিস বলে, fat infiltration with inflammation যেটাকে বলে NASH and progress to cirrhosis। তাহলে non-alcoholic fatty liver disease যদি আমরা বলি, দেখেন স্টিয়াটোসিস না দোষ চেহারা only fat, তাহলে only fatty infiltration into the liver স্টিয়াটোসিস, ফ্যাটি ইনফিলট্রেশন প্লাস যে গুটি 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 দেখা যাচ্ছে ইনফ্লামেশন, অ্যাসোসিয়েটেড ইনফ্লামেশন, ন্যাশ আর আলটিমেটলি সিরোসিস, এই তিনটাকেই একত্রে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের স্পেকট্রাম অফ প্রোগ্রেশন। ওকে, তাহলে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তখন নাম যখন মাথায় আসবে বা শুনবেন তখনই কয়েকটা ওয়ার্ড মাথায় চলে আসবে, মেটাবলিক সিনড্রোম। এই একটা শব্দ শুনলে আবার কতগুলা ডিজিজ মাথায় চলে আসে, মেটাবলিক সিনড্রোমের কিছু কম্পোনেন্ট গুলো চলে আসে, তাই না? যে ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হাইপারইউরিসেমিয়া, এই সবগুলো মিলিয়ে তো মেটাবলিক হাইপারট্রাইগ্লিসাইডিমিয়া, সেন্ট্রাল ওবেসিটি, তাহলে এই সবগুলো অ্যাসোসিয়েটেড উইথ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ওকে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কাদের হয়? যাদের সিডেন্টারি লাইফস্টাইল বেশি এবং ডায়েটারি প্যাটার্ন and changing dietary pattern mean that the prevalence of obesity and insulin resistance has increased worldwide. So fat accumulation in the liver is common finding during abdominal imaging studies and liver biopsy. Okay, and NAFLD includes a spectrum of progressive liver disease ranging from fatty infiltration act steatosis যেটাকে বলা হচ্ছে 2, 2 নম্বর হচ্ছে fatty infiltration with inflammation যেটাকে বলা হচ্ছে NASH, 3 নম্বর হচ্ছে may progress to cirrhosis and primary liver cancer, may progress to cirrhosis and primary liver cancer। ঠিক আছে, তিনটা গেল। এটা দেখেন, এটাও পরীক্ষা আসে যে NAFLD is considered by many to be the hepatic manifestation of metabolic syndrome, strongly associated with obesity, dyslipidemia, type 2 diabetes, hypertension, এগুলো হচ্ছে metabolic syndrome component। NAFLD is associated with metabolic syndrome and this is a hepatic manifestation of metabolic syndrome. Okay, এবার আসেন প্যাথোফিজিওলজি। এই যে ফ্যাট জমতেছে এটা কি কারণে হয়? ইনক্রিজ প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজমটা কি? ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড ইনফ্লাক্স, ফ্যাটি অ্যাসিড ঢুকলো বডিতে মানে লিভারে বেশি, বাট অক্সিডেশন হচ্ছে না, বেশি বেশি সিনথেস হচ্ছে, VLDL অ্যাসেম্বলি কম হচ্ছে, আর ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে স্টিয়াটোসিসের জন্য। আর যখনই ইনফ্লামেশন শুরু হবে তখনই হচ্ছে যে টিউমার নেক্রোসাইট আলফা আর ফ্রি রেডিক্যাল, সাইনোটক্সিন, ইমিউন ফ্যাক্টর গুলো চলে আসবে। আর সিরোসিসের জন্য দায়ী স্টিলেট সেল এন্ড ট্রান্সফারিং গ্রোথ ফ্যাক্টর বিটা। ওকে, এই হচ্ছে আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্যাথোলজি। এখন আসেন হিস্টোলজিক্যাল ফাইন্ডিং। স্টিয়াটোসিসে কি পাবেন? শুধু ফ্যাট উইথ অর উইদাউট মাইল্ড ইনফ্লামেশন, 5% দেখেন ফ্যাট, এই যে ফ্যাট ড্রপলেটস গুলো। ওকে, এই যে স্টিয়াটোসিস, এই যে এগুলো হচ্ছে ফ্যাট
সাথে হচ্ছে ন্যাক্রো, এই যেগুলো হচ্ছে ন্যাক্রো ইনফ্লামেশন, এই ছোট ছোট ডটগুলো ন্যাক্রো ইনফ্লামেশন, ঠিক আছে। সাথে বেলুনিং ম্যালোরি বডিজ এন্ড মেগামাইটোকন্ড্রিয়া। তাহলে স্টিয়াটোসিস প্লাস ন্যাক্রো ইনফ্লামেশন, এই হিস্টোলজি ভাষায় কি বলে, বেলুনিং ম্যালোরি বডিজ মেগামাইটোকন্ড্রিয়া। তাহলে যদি বলে যে ন্যাশের হিস্টোলজিক্যাল ফাইন্ডিং কি, তখন হয়ে যাবে অ্যান্সার এইগুলা, বেলুনিং, ম্যালোরি বডিজ এন্ড মেগামাইটোকন্ড্রিয়া। ওকে, ট্রান্সফারিং গ্রোথ ফ্যাক্টর স্টিলেট সেল যখন অ্যাক্টিভেশন ফাইব্রোসিস করে। ওকে, তাহলে এগুলাই হচ্ছে আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্যাথোফিজিওলজি। এখানে আপনার দুইটা হাইপোথিসিসের কথা বলা হয়েছে, একই জিনিস। A two hit hypothesis has been proposed to describe pathogenesis of an FLD. First hit হচ্ছে causing steatosis that then progress to NASH if a second hit occurs. তাহলে ফার্স্ট হিট হচ্ছে অনলি স্টেটোসিস, আর সেকেন্ড হিট কখন, যখন ন্যাশে চলে যাবে। আলটিমেটলি কিন্তু দেখেন, অক্সিডেটিভ স্ট্রেস ডিউ টু ফ্রি রেডিক্যালস প্রোডিউসড ডিউরিং ফ্যাটি অক্সিড অক্সিডেশন। তাহলে অক্সিডেটিভ স্ট্রেস মিস্ট্রেস এগুলো সব কি আপনার ন্যাশের কাহিনী। ডিরেক্ট লাইপোটক্সিসিটি ফ্রম ফ্যাটি অ্যাসিডস এন্ড আদার মেটাবলিটস ইন দ্য লিভার, এই যে ফ্যাট জমতেছে, এটা একটা লাইপোটক্সিসিটি, ডাইরেক্ট লাইপোটক্সিসিটি আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেট, গাট ডিরেক্ট এন্ডোটক্সিন, সাইটোকাইন রিলিজ, এগুলাই হচ্ছে এখানে দুইটা হাইপোথিসিসের মাধ্যমে আবার পয়েন্টগুলো দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ন্যাশ। এখন আসেন ক্লিনিক্যাল ফিচার অফ ন্যাশ। ক্লিনিক্যালি আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন? তাহলে এনএফএলডি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক। মাঝে মাঝে পেশেন্ট বলতে পারে যে রাইট আপার কোয়াড্রান্ট ডিসকমফোর্ট, কারণ লিভারে চর্বি টর্বি জমে নাদুস নুদুস হয়ে গেছে, একটু হালকা পাতলা ইনফ্লামেশন শুরু হয়েছে। ফ্যাটি লিভার গ্রেড 2 বা 3 তে চলে গেলে সাধারণত এরকম হয়। সাধারণত রুটিন অ্যাবনর্মাল ব্লাড, মানে অ্যাবনর্মাল রুটিন বায়োকেমিস্ট্রিতে অ্যাবনর্মাল রিপোর্ট যদি আসে, সেক্ষেত্রে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে এটা ধরা পড়ে। ওকে, ওকে, অ্যান্ড অ্যাভারেজ এজ সাধারণত 40 থেকে 50 ইয়ার্স। এবং এখন বর্তমানে ইয়াঙ্গার পেশেন্টদের এত পরিমাণ ফাস্ট ফুড খাওয়া হচ্ছে, ইয়াঙ্গার পেশেন্টদের কিন্তু প্রচুর পরিমাণে এটা পাওয়া যাচ্ছে। এই লাইনটা পরীক্ষা আসে, এনএফএলডি ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, স্মল বল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। শুধু এরা আপনার মেটাবলিক সিনড্রোমের কম্পোনেন্ট না, মেটাবলিক সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, স্মল বল ব্যাকটেরিয়া, যেগুলো সব অবেসিটির সাথে রিলেটেড, এগুলোর সাথে ইম্পর্টেন্ট। এবং দেয়ার ইজ নো সিঙ্গেল ডায়াগনস্টিক ব্লাড টেস্ট ফর এনএফএলডি। তবে এলিভেশন অফ সিরাম ALT and AST are modest. ALT AST মানে মাঝারি সাইজে বাড়ে। ALT level fall as hepatic fibrosis increase. The characteristic AST to ALT ratio of less than 1 seen in NASH. Reverse AST is disease as disease progress towards cirrhosis. তাহলে cirrhosis AST to ALT ratio greater than 1, আর NASH হচ্ছে AST to ALT ratio less than 1। এটা একটু মনে রাখতে পারেন। ওকে, ন্যাশ কিভাবে ফাইনালি কনফার্ম করা যাবে? আর আল্ট্রাসাউন্ডে কি দেখা যাবে? আল্ট্রাসাউন্ডে কি দেখা যাবে? ব্রাইট ইকোজেনিসিটি দেখা যাবে, তাই না? এইটাই তো আল্ট্রাসাউন্ডে ফাইন্ডিং। বাট ফাইনালি কমন আপনার এইটাই পার্ট 1 এ আসছিল একবার, যে ন্যাশ কিভাবে ফাইনাল ডায়াগনোসিস। গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস হচ্ছে লিভার বায়োপসি। Liver biopsy remains the gold standard investigation for diagnosis and assessment of degree of inflammation and extent of liver fibrosis. ঠিক আছে, এখানে একটা লাইন দেখা রাখেন, পেরিসাইনোসোডিয়াল ফাইব্রোসিস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ন্যাশ। এই আর তেমন কিছু লাগবে না। এখন আসলে চিকিৎসা কিভাবে দেবেন? দুই ভাবে, নন ফার্মাকোলজিক্যাল এন্ড ফার্মাকোলজি। নন ফার্মাকোলজিক্যাল মানে যেহেতু এটা অবেসিটির সাথে বা ডিসলিপিডিমিয়া বা মেটাবলিক সিনড্রোমের কম্পোনেন্ট, এজন্য আমরা পেশেন্টকে মোস্ট লাইফস্টাইল চেঞ্জ করার জন্য অ্যাডভাইস করব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চেঞ্জ হচ্ছে ওয়েট লস। ওয়েট লসের মাধ্যমে এবং ওয়েট কমানোর মাধ্যমে কিন্তু ইনসুলিন যে রেজিস্ট্যান্স, ইনসুলিন সেন্সিটিভিটি আস্তে আস্তে ইমপ্রুভ হয়। ঠিক আছে, এবং ডায়েটারি চেঞ্জ এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো সবগুলাই লাইফস্টাইল চেঞ্জের সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, ফার্মাকোলজিক্যাল হচ্ছে ট্রিটমেন্ট কিভাবে আমরা করতে পারি। ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন যেহেতু অ্যাসোসিয়েটেড থেকে, এদের চিকিৎসা করতে হবে। HMG co-reactase inhibitor statin doesn't ameliorate NFLD. There doesn't appear to be an increased risk of hepatotoxicity or other side effects of these agents, so they may be used to treat dyslipidemia. তাহলে statin আমরা ইউজ করতে পারি। স্পেসিফিক ইনসুলিন সেন্সিটাইজিং এজেন্ট গুলো আছে, পায়োগ্লুটাজোন, রোসিগ্লুটাজোন, স্পেশালি গ্লুটাজোন, সিলেক্টেড পেশেন্ট আমরা ইউজ করতে পারি। While recent results with bezafibrate and lipid lowering fibrate have been encouraging,
And positive results with high dose vitamin A have been tempered to evidence, but increased risk of prostate cancer জন্য এখন আপাতত কম ইউজ করে। তাহলে পজিটিভ রেজাল্ট উইথ হাই ডোজ ভিটামিন ই হ্যাভ বিন টেম্পার্ড by evidence that high doses may be associated with increased risk of prostate cancer and all-cause mortality, which has limited its use. তাহলে ভিটামিন ই আগে ইউজ করতে এখন ইউজ করে তাহলে স্ট্যাটিন আমরা দিব ফার্মাকোলজিক্যালি এন্ড বেজাফাইব্রেট গ্লিটার জন্য এগুলো ইউজ করতে পারি। এই তো ঠিক আছে। আচ্ছা, অটোইমিউন লিভার এন্ড biliary ডিজিজ। অটোইমিউন লিভার এন্ড biliary ডিজিজের মধ্যে আমরা আপনাদের ডেভিডসন মেডিজিতে অটোইমিউন হেপাটাইটিসের একটা বক্স আমি আপনাদেরকে পোস্ট করেছি। অটোইমিউন লিভার ডিজিজ সম্পর্কে ওই একটা বক্স টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কিভাবে আইডেন্টিফাই করবেন এবং অটোইমিউন লিভার ডিজিজ কোন ইমিউনোগ্লোবুলিনের সাথে অ্যাসোসিয়েটেড। আমরা সবাই জানি যে অটোইমিউন হেপাটাইটিস হাইপার ইমিউনোগ্লোবুলিন বা হাইপার ইমিউনোগ্লোবুলিন বা ইমিউনোগ্লোবুলিন জি এর সাথে অ্যাসোসিয়েটেড, তাই না? অটোইমিউন লিভার ডিজিজ সম্পর্কে জানতে হলে আপনাকে ওই একটা বক্স যেটা আমি ডেভিডসন মেডিজিতে পোস্ট করেছি ওইটুকু যদি পড়ে যান আপনি এমআরসিপি তেও সব কোশ্চেন কমন পাবেন, এফসিপিএস পার্ট 1 এ যদি আসে আপনার কোশ্চেন না কমন পাওয়ার কিছুই নেই। ঠিক আছে, অটোইমিউন লিভার ডিজিজ সম্পর্কে সবাই মোটামুটি ওইটুকু একটু জেনে রাখবেন। তারপর আমি একটু ইন শর্ট যদি বলি যে অটোইমিউন হেপাটাইটিস সবসময় মনে রাখবেন যে একটা অটোইমিউন ডিজিজ আরেকটা অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। একটা অটোইমিউন ডিজিজ সবসময় আরেকটা অটোইমিউন ডিজিজকে কাছে টানবে, ঠিক কিনা? আচ্ছা, এখন দেখেন জাস্ট এ মিনিট। এই পেজে চলে আসেন অটোইমিউন হেপাটাইটিস। এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো যেগুলো পরীক্ষা একদম এইটুক পড়লেই আর কিছু লাগবে না। তো অটোইমিউন হেপাটাইটিস is a disease of immune mediated liver injury characterized by presence of serum antibodies and peripheral blood T lymphocyte reactive cell proteins, high levels of serum immunoglobulins, in particular immunoglobulin G। এটা হচ্ছে পার্ট 1 এর সবচেয়ে বিশেষ। ওকে, এটা গেল একটা। Although most commonly seen in women, particularly in the second and third degree, it can develop either sex at any age, যে কোনো এজেই হতে পারে। ওকে, আচ্ছা, ইমিউনোলজিক্যালি যে এই ছেলে কোন ছেলে, এই ছেলে DR3 DR4 এইটুক। তাহলে হাইপার ইমিউনোগ্লোবুলিনিমিয়া ইমিউনোগ্লোবুলিন জি এই ছেলে DR3 DR4 এদের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে টাইপ কয়টা বললাম? তিনটা, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 3। টাইপ 1 হচ্ছে অ্যানা এন্ড আসমা, এইটুকু মনে রাখেন। হ্যাঁ, অ্যানা এন্ড আসমা, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এন্ড অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। টাইপ 2 হচ্ছে অ্যান্টি এলকেএম, এটা আমি ডেভিডসন মেডিজিতে কয়েকদিন আগে পোস্ট করেছি। অ্যান্টি এলকেএম লিভার কিডনি মলিকুলার অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। এটা হচ্ছে অ্যান্টি এসএলএ অ্যান্টি সলিউবল লিভার অ্যান্টিজেন পজিটিভ পাওয়া যায়, টাইপ 3। ঠিক আছে, এটুকুই আপনার পরীক্ষার জন্য মেইনলি ইম্পর্টেন্ট। এখন আসে অটোইমিউন হেপাটাইটিস। এই যে বললাম যে একটা অটোইমিউন হেপাটাইটিস আরো কিছু ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন হেপাটাইটিস। কি কি? মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, র্যাশ, লিম্ফোডেনমিতি, হাশিমোটোস থাইরয়েডাইটিস, থাইরোটক্সিকোসিস, মিক্সড এডেমা, প্লিউরাসি, হেমোলাইটিক অ্যানিমিয়া, ট্রানজিয়েন্ট পালমোনারি ইনফেক্টিভ, আলসারেটিভ কোলাইটিস, গ্লোমেরুলার নেফ্রোটিক সিনড্রোম। একবার রিডিং করতে হবে। এখন আসেন এই যে ফ্রিকোয়েন্সি অফ অটো অ্যান্টিবডিজ ইন ক্রনিক নন ভাইরাল লিভার ডিজিজ এন্ড হেলথি পিপল। তাহলে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এই অ্যানাটা অটোইমিউন হেপাটাইটিসে 80% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়। অ্যান্টি স্মুথ মাসল পজিটিভ 70% কেসে। অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি প্রাইমারি biliary cholangitis, তাহলে আমা অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি এটা পজিটিভ মানে আমরা চিন্তা প্রথম করব পিবিসি। অটোইমিউন হেপাটাইটিসে সবগুলোই পজিটিভ পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় টাইপ 1 এ যেটা অ্যানা এন্ড আসমা। ওকে, তাহলে আমা পজিটিভ কোথায়? প্রাইমারি biliary cholangitis। ওকে, আচ্ছা, অটোইমিউন হেপাটাইটিস সম্পর্কে এই যে আমি যা বললাম এই তিনটা টাইপস, এই ছেলেটা আর যে কোন ইমিউনোগ্লোবুলিন অ্যাসোসিয়েটেড থাকে এটা, আর কোন কোন অটোইমিউন ডিজিজ এর সাথে অ্যাসোসিয়েটেড এটা, আর কিছু লাগবে না। প্রাইমারি biliary cholangitis আগে জিনিসটা বুঝতে হবে, জিনিসটা কি? প্রাইমারি biliary cholangitis কাদের হয়, এটার মেইন প্যাথোফিজিওলজি কি? ওকে, মেইন প্যাথোফিজিওলজি হচ্ছে
এই এই সবগুলো অটোইমিউন লিভার ডিজিজ, ঠিক আছে। প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস সাধারণত মিডল ইস্ট উইমেনদের হয়, এবং পোর্টাল ট্র্যাক্ট দেখছেন তো, পোর্টাল ট্র্যাক্ট হচ্ছে আপনার হচ্ছে গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন হয়ে একদম ধ্বংস হয়ে যায়। তাহলে পোর্টাল ট্র্যাক্ট যখন গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন হবে, এটা একটা সময় কি করবে, ইভেনচুয়ালি স্মল এন্ড মিডিয়াম সাইজ যে বাইল ডাক্ট গুলো আছে, স্মল এন্ড মিডিয়াম সাইজ বাইল ডাক্ট গুলাকেও আপনার প্রোগ্রেসিভলি ড্যামেজ করে দিবে। এর ফলে যে ম্যানিফেস্টেশন গুলো ডেভেলপ করবে, তাহলে দেখেন এই বাইল ডাক্টে যদি সমস্যা হয়, এই বাইল গুলা যখন ঠিক মতো এক্সক্রিট হতে পারবে না, তখন কিন্তু ইচিং নিয়ে, ফ্যাটিক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এবং এই বাইল কিন্তু আপনার ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন সাথে রিলেটেড, মাইসেলি ফর্মেশন সাথে রিলেটেড, ওইগুলো কিচ্ছু হতে পারবে না। সো ফ্যাট ম্যাল অ্যাবজর্পশনের ফিচার গুলো নিয়ে আসবে। পেশেন্ট ফ্যাটিক, লিথার্জি এবং প্রাইটাস, জন্ডিস, এই জিনিস এইগুলো হচ্ছে তার ম্যানিফেস্টেশন। ওকে, সো প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস এইখান থেকে আমরা যদি দেখি, দেখেন এটা একটা ক্রনিক প্রোগ্রেসিভ কোলিস্টেটিক লিভার ডিজিজ, যেটা মিডল ইস্ট উইমেনদের এফেক্টস। মিডল ইস্ট উইমেন by age 30 and over, it is strongly associated presence of anti-mitochondrial antibody which are diagnostic। তাহলে এমা পজিটিভ কোনো পেশেন্ট যদি এরকম আসে যে পজিটিভ অ্যান্টি-মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, ইনক্রিজ এএলপি, কারণ কোলিস্টেটিক লিভার ডিজিজ, আমরা জানি কোলিস্টেটিক লিভার ডিজিজে এএলটি এসটি এএলপি অনেক বেশি থাকে। তাহলে কোনো পেশেন্ট যদি আসে পজিটিভ অ্যান্টি-মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি হিস্ট্রিতে থাকে এবং এএলপি লেভেল অনেক বেশি থাকে, সাথে ডিসলিপিডিমিয়া থাকে, সাথে ডিসলিপিডিমিয়া, কারণ তার এখানে বাইল ডাক্ট গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন, বাইল ডাক্ট ড্যামেজ, ডিসলিপিডিমিয়া হবেই, তাহলে স্ট্রংলি সাজেস্ট প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস। পরীক্ষা আসে প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস এন্ড প্রাইমারি স্ক্লেরোসিস সিরোসিস, পিএসসি এন্ড পিবিসি কোন কোন ডিজিজের সাথে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েটেড, এইটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কোশ্চেন স্যার। এটা আমরা পরবর্তীতে একটা বক্সও দেখাবো, আমরা এইখানে একটু দেখি তাহলে। It is characterized by granulomatous inflammation of the portal tract leading to progressive damage and eventually loss of the small and medium sized bile duct। তাহলে এটা হচ্ছে granulomatous inflammation leading to progressive damage and eventual loss of the small and medium sized bile duct। এটা হচ্ছে মেইন প্যাথোফিজিওলজি। ওকে, আচ্ছা, তাহলে এই যে বললাম মিডল ইস্ট উইমেনদের সবচেয়ে বেশি এফেক্ট করে, এরা কি কোনো এইচএল এর সাথে অ্যাসোসিয়েটেড? হ্যাঁ, এরাও DR3 DR8, এটা একটু প্যাথোফিজিওলজির এখানে লিখে রাখেন, DR3 DR8 AHL এর সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, এখানে অবশ্য একটা আছে। আচ্ছা, মেল টু there is a strong female to male preponderance, দেখেন ফিমেল 9:1, 9 it is also more common among cigarette smoker। এই তথ্যগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার যদি আমরা খেয়াল করি, দেখেন systemic symptoms such as fatigue are more common and may precede diagnosis by years। Pruritus, which can be a feature of an cholestatic disease, is a common presenting complaint and may precede jaundice by months or years। Jaundice is a rarely presenting feature. The itching is usually worse on the limbs। Okay, jaundice কিন্তু rarely পাওয়া যায় সাধারণত। যদি once jaundice develops, survival is less than 2 years। এই কথাটা মনে রাখতে হবে, যে একবার যদি পিভিসি পেশেন্টের বা প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস পেশেন্টের জন্ডিস ডেভেলপ করে, তাহলে সার্ভাইভাল রেট খুবই কম, খুবই কম। ওকে, আচ্ছা, পরীক্ষা যেটা আছে অ্যাসোসিয়েটেড ডিজিজ, অটোইমিউন এন্ড কানেক্টেড ডিজিজ গুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তবে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েটেড থাকে দেখেন পার্টিকুলারলি সিকা সিনড্রোম, শকগ্রেন সিনড্রোম, এটা হচ্ছে পার্ট অনেক সবচেয়ে বেশি আসে, যে প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস সবচেয়ে বেশি সিকা সিনড্রোম, আর পিএসসি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন। ওকে, তাহলে পার্টিকুলারলি ইন দ্য সিকা সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ, থাইরয়েড, অটোইমিউন অন্য যে ডিজিজগুলো আছে, এই চারটা ডিজিজের সাথে সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে। ইনভেস্টিগেশন কি করবেন, লিভার ফাংশন টেস্টিংয়ে কোলিস্টেটিক প্যাটার্ন পাবেন, হাইপার কোলেস্টেরোলিমিয়া পাবেন, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি আমা ইজ পজিটিভ 90% কেসে। এছাড়াও অ্যানা অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ পাওয়া যেতে পারে। ওকে, এই হচ্ছে আপনার মোটামুটি আপনার আপনার হচ্ছে ডায়াগনস্টিক। এছাড়াও এই চারটা ডিজিজ এখানে আপনারা লিখতে পারেন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এন্ড মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর সাথে পিভিসি অ্যাসোসিয়েটেড। ওকে, ম্যানেজমেন্ট করবেন কিভাবে? ম্যানেজমেন্ট কিছুই না, আরসো ডিঅক্সিকলিক অ্যাসিড, এটা বাইল ফ্লো বাড়ায় এবং টক্সিক হাইড্রোফিক বাইল অ্যাসিড জাস্ট মানে ম্যালঅ্যাবজর্পশন অনেকটা প্রিভেন্ট করে। ফাইনালি লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারলে ভালো। প্রোরাইটিসের জন্য পরীক্ষা আসে, যে এত প্রোরাইটিস নিয়ে আসে, প্রোরাইটিসের জন্য চিকিৎসা কি দেবেন? কোলিস্টামিন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোলিস্টামিন, এটাই পরীক্ষায় কোশ্চেনে থাকে। আমি কোশ্চেন দেখাবো আপনাদেরকে, এমআরসিপি কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ওভারল্যাপ সিনড্রোমটা কি? এমআর নেগেটিভ পিভিসি। ওভারল্যাপ সিনড্রোম কি? তাহলে ওভারল্যাপ সিনড্রোম হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস আছে থেকে ওটা এমআর নেগেটিভ,
autoimmune cholangitis তাহলে দেখেন কিছু few patient demonstrated clinical biochemical and histological features of PBC but do not detectable AMA অনেক পেশেন্ট দেখবেন সবই PBC এর ফিচার বাট অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি নেগেটিভ এরকম পেশেন্ট কিন্তু পাওয়া যায় সিরাম ট্রান্সঅ্যামিনাস সিরাম ইমিউনোগ্লোবুলিন লেভেল এন্ড টাইটার অফ অ্যানা টেন্ড টু বি হায়ার দেন AMA তাহলে অন্যান্য যে টাইটার গুলো অ্যানা আসমা এগুলো হায়ার দেন থাকবে AMA The clinical course mirrors as classical PBC. However, this patient should be considered having a variant of PBC. That is overlap syndrome. Okay, AMA negative and autoimmune hepatitis overlap. Okay, থাকতে পারে। PSC primary sclerosing cholangitis এটাও তাহলে ওই আমরা PBC শিখলাম যে granulomatous inflammation of the portal tract যেটা ইভেন্চুয়ালি স্মল এন্ড মিডিয়াম সাইজ বাইল ডাক্টকে ড্যামেজ করে দিচ্ছে আর প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জিটিস কি এটাও একটা ক্রনিক প্রোগ্রেসিভ লিভার ডিজিজ যেটা ডিফিউজ ইনফ্লামেশন এন্ড ফাইব্রোসিস হয় কোথায় পুরা বিলিয়ারি ট্রি পুরা সমগ্র বিলিয়ারি ট্রিতে ইনফ্লামেশন এবং একটা সময় দেখা যাচ্ছে যে ইন্ট্রাহেপাটিক এন্ড এক্সট্রাহেপাটিক যে বাইল ডাক্টগুলো আছে ওগুলো গ্র্যাজুয়ালি অবলিটারেট হয়ে যায় আলটিমেটলি বিলিয়ারি সিরোসিস পোর্টাল হাইপারটেনশন হেপাটিক ফেলিওর ডেভেলপ করে ওকে এটা হচ্ছে পিএসসি এর কথা বললাম তাহলে পিবিসি এর চেয়ে পিএসসি বেশি ডেঞ্জারাস The PBC is a cholestatic liver disease caused by diffuse inflammation and fibrosis. It can involve the entire biliary tree and leads to gradual obliteration of the intrahepatic and extrahepatic bile duct and ultimately biliary cirrhosis, portal hypertension, and hepatic failure. Here is our primary sclerosing cholangitis. Okay. Complication issue of cholangiocarcinoma develop করতে পারে 10 থেকে 30% patient. And accepted diagnostic criteria হচ্ছে দেখেন generalized bleeding and stenosis ERCP করে তাহলে diagnostic test হচ্ছে ERCP করে আপনি কি পাবেন ERCP বা MRCP করে এই যে bleeding এ beaded appearance হয়ে যাবে and absence of cholelithiasis exclusion of bile duct cancer by prolonged follow up এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং particularly associated with ulcerative colitis এই একটা তথ্য শিখে যান আর কিছু লাগবে না ওকে আর আমরা এটা শুনলাম causes of secondary sclerosing cholangitis দরকার নাই disease associated primary sclerosing cholangitis দরকার নাই শুধু একটা জিনিস মনে রাখবেন ulcerative colitis আর একটা বড় দরকার নেই disease associated primary sclerosing cholangitis কেন এটা দরকার না আমরা আরেকটা পরে ছক পাবো ওই ছকে আমরা দেখব ওকে আচ্ছা ইনভেস্টিগেশনটি পরীক্ষায় আসি ইনভেস্টিগেশনটা আমরা একটু দেখি the K investigation হচ্ছে MRCP or ERCP কোন বইতে ERCP কোন বইতে MRCP এছাড়া লিভার ফাংশন টেস্ট তো করবেন ক্লটিং এন্ড লিভার বায়োপসি টাইপসি সবকিছু করবেন এখানে লিভার ফাংশন টেস্ট এলপি লেভেল লিভার বায়োপসি সবই করবেন কিন্তু K ইনভেস্টিগেশন হচ্ছে MRCP এটাই পরীক্ষায় আসে ওকে ম্যানেজমেন্ট এগুলো আসবে না তাও চলে আসি হেপাটোসেলুলার কার্সিনোমা হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে আমাদের এই FCPS পার্ট 1 লেভেলে যদি বলি যে কি আসবে ভাই কি পড়তে চান কি আসবে একটা জিনিস পরীক্ষা আগে জাস্ট রিস্ক ফ্যাক্টর অফ হেপাটোসেলুলার কার্সিনোমা এটাই হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষা সে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ হেপাটোসেলুলার কার্সিনোমা এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে আর কিছু আমি অ্যাড করে দেব ওইগুলো একটু লিখে নিতে হবে ওকে তাহলে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ হেপাটোসেলুলার কার্সিনোমা তো দেখেন ভাইরাল ইনফেকশন তাই না আচ্ছা হিমোক্রোমাটোসিস chronic alcoholism NASH alpha native চারটা রিস্ক ফ্যাক্টর পেয়ে গেলাম কিন্তু আমি খালি মার্ক করতেছি রিস্ক ফ্যাক্টর গুলো কি রিস্ক ফ্যাক্টর অফ হেপাটোসেলুলার কার্সিনোমা হিমোক্রোমাটোসিস অ্যালকোহল NASH alpha native deficiency গেল chronic hepatitis B infection সবচেয়ে কমন রিস্ক তাই না chronic hepatitis B infection chronic hepatitis C infection hepatitis C খালি এগুলো মার্ক করা আর কিছু মার্ক করা লাগবে না তাহলে কয়টা পেলাম 4 5 6 6টা ছাড়াও আর কি আছে রিস্ক ফ্যাক্টর দেখেন glycogen storage disease hereditary tyrosinosis HT আমি শর্ট ফর্মে লিখতেছি aflatoxin তারপর লিখেন কিছু ড্রাগস আছে OCP and anabolic steroid OCP and anabolic steroid drugs আর কি PCT porphyria cutanea tarda diabetes mellitus very important diabetes mellitus in the hepatocellular carcinoma risk factor আর একটা হচ্ছে metabolic syndrome MS metabolic syndrome so these are the risk factor of hepatocellular carcinoma কতগুলো পেলাম hemochromatosis alcohol NASH alpha native disease chronic hepatitis B infection hepatitis C infection glycogen storage disease HT the hereditary tyrosinosis aflatoxin drugs এর মধ্যে OCP anabolic steroid porphyria cutanea tarda diabetes mellitus and MS মানে mitral stenosis না metabolic syndrome এগুলো হচ্ছে risk factor of
হেপাটোসেলুলার কার্সিনোমা। আচ্ছা, এখন আসেন কয়েকটা বিক্ষিপ্ত লাইন আমরা পড়বো পরীক্ষার জন্য। সিরাম মার্কার কি দেখি এসিসির জন্য? আলফা ফিটোপ্রোটিন 60% এসিসি, এটাই আসে পরীক্ষা, আলফা ফিটোপ্রোটিনটাই দেখা হয়। ওকে, আচ্ছা, এছাড়া ইনভেস্টিগেশন দরকার নেই। আমাদের ম্যানেজমেন্টের মধ্যে কয়েকটা ক্লু শিখিয়ে দিই, তাইলে আপনাদের পরীক্ষা ধরতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাপাটিক রিসেকশন কখন করব? ম্যানেজমেন্টের অপশনগুলো কি কি, কখন করব? হ্যাপাটিক রিসেকশন দিস দ্য ট্রিটমেন্ট অফ নন সিরোটিক পেশেন্ট। একটা ছোট্ট একটা টিউমার বসে আছে, মেটাস্টিক বা নোডিউল বা কোনো একটা, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, জাস্ট আপনি হ্যাপাটিক রিসেকশন করতে পারবেন যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। লিভার ট্রান্সপ্লান্টেশন কাদের ক্ষেত্রে করবেন? লিভার ট্রান্সপ্লান্টেশন দেখেন, liver transplantation survival rate একটু আমরা দেখি। The liver transplantation has the benefit of curing underlying cirrhosis and removing the risk of a second de novo tumor in at risk patient। তাহলে কাদের করব? curing underlying cirrhosis and removing the risk of a second de novo tumor in at risk patient। তাহলে সিরোসিসের পেশেন্টকে আমরা যেগুলো হাই রিস্ক আছে, ক্যান্সার ডেভেলপ করে, সেকেন্ডারি টিউমার ডেভেলপ করে, তাদের আমরা ট্রান্সপ্লান্ট করে নিব। The 5-year survival following liver transplantation is 75% patient with single tumor or less than 5 centimeter in size, 3 or more, অথবা 3 tumors is smaller than 3 centimeter। ক্লিয়ার? তাহলে 3 বা ততোধিক, 3 সেন্টিমিটারের ছোট, 3টা টিউমার যদি থাকে 3 সেন্টিমিটারের ছোট, তাহলে 5 ইয়ার সার্ভাইভাল রেট 75%। আর সিঙ্গেল টিউমার 5 সেন্টিমিটারের ছোট, 5 ইয়ার সার্ভাইভাল রেট 75%। এটুকু মনে রাখেন। পারকিউটিনিয়াস ইথানল ইনজেকশন কখন দিব? পেরিফেরাল লেশন, একটা শব্দ মনে রাখতে হবে, পেরিফেরাল লেশন। পেরিফেরাল, লিভারের পেরিফেরিতে যে ছোট ছোট পারকিউটিন ইথানল ইনজেকশন দিলে অনেকটা কিউর হয়ে যায়। এছাড়া আরেকটা মেথড হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ওকে, এটা কমপ্লিট টিউমার নেক্রোসিস করে ফেলতে সক্ষম। তাহলে পারকিউটিনিয়াস ইথানল ইনজেকশন দেওয়া যায়, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যায়। আমি খালি ট্রিটমেন্ট মডালিটিস গুলো পড়ে যান, আর কিছুই না। ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন কি দিয়ে, কোন কেমোথেরাপিউটিক এজেন্ট দিয়ে এম্বোলাইজেশন করা হয়? এই যে ডক্সরুবিসিন। এছাড়া হেপাটিক আর্টারি এম্বোলাইজেশন উইথ জেলাটিন পাউডার, জেল ফোম এন্ড ডক্সরুবিসিন ইজ মোর ইফেক্টিভ। এছাড়াও ট্রান্স আর্টারিয়াল কেমোলাইসিস কন্ট্রাইন্ডিকেটেড ডিকম্পেসিভ সিরোসিস এন্ড মাল্টিফোকাল, এটাতে কন্ট্রাইন্ডিকেটেড, এটা মনে রাখেন। কেমোথেরাপি কোন এটা দিয়ে করা হয়? কেমোথেরাপি সোরাফেনিব, মাল্টিকাইনেস ইনহিবিটর, সোরাফেনিব। শেষ। নামই হচ্ছে, একটু ডিটেলস বললাম যে অপশন গুলো আর কোন কোন জায়গায় করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা লাইন মিসিং করেছি আমি। হেপাটোসেলুলার কার্সিনোমা দেখেন, লিম্ফ নোড মেটাস্টেসিস আর কমন, যেখানে লাং এন্ড বোন মেটাস্টেসিস হচ্ছে রেয়ার। লিম্ফ নোড মেটাস্টেসিস কমন, লাং এন্ড বোন মেটাস্টেসিস হচ্ছে রেয়ার। নাও চলে যে ড্রাগস ইন দ্য লিভার, একটা কোশ্চেন মাস্ট আসবে, ড্রাগস ইন দ্য লিভার। হোয়াট আর দ্য ড্রাগস অ্যাভয়েডেড ইন সিরোসিস? কি কি ড্রাগ সিরোসিসে অ্যাভয়েড করা হয়? মাস্ট। তাহলে একটা এনএসএইড, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, কোডিন, নার্কোটিক, এনজাইমেটিক, এই ড্রাগ গুলা অ্যাভয়েড করতে হবে, মাস্ট। কেন অ্যাভয়েড করতে হবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, পড়বেন। এক্সাম্পল অফ কমন কজ অফ ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, ভেরি ইম্পর্টেন্ট পার্ট মানে। এটা আমি ডেভিডসন মেডিজিতে আমি গত কয়েকদিন আগে, 4 দিন আগে আমি একটা পোস্ট করেছি, যে কারা হ্যাপাটোসেলুলার ডিসফাংশন করে, কারা কোলিস্টেটিক করে, কারা লিভার সিরোসিস করে, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, আমি যেটা দিয়েছি ওইখান থেকে কোশ্চেন আসবে। আর এইখানে যেটা দেওয়া আছে কোলিস্টেসিস, দুইটার দেওয়া আছে মাত্র, ক্লোরোপ্রোমাজিন, হাই ডোজ। কিন্তু কোলিস্টেসিস করে আরো অনেক ড্রাগ, যেমন ফ্লুক্লোক্সাসিলিন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ক্লোরোপ্রোমাজিন, ফেনোথায়াজিন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ইরাইথ্রোমাইসিন, ওকে, তারপর আপনার হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন, এগুলো কিন্তু তারপর হচ্ছে আপনার কি বলে এটা, স্ট্যাটিনস, ওকে। তো এইগুলো হচ্ছে কোলিস্টেসিস করে, কিন্তু আপনার এইখানে যা দেওয়া আছে দুইটা সাফিসিয়েন্ট না। এটা আমি ডেভিডসন মেডিসিন যেটা পোস্ট করেছি ওইটা দিবেন। কোলিস্টেসিস এন্ড কোলিস্টেটিক হেপাটাইটিস কারা কারা করে, ওকে। অ্যাকিউট হেপাটাইটিস কারা করে? আইসোনিয়াজেট, রিফাম্পিসিন, আর একটা লেখেন পাইরিজিনামিড। ন্যাশ কে করে? আমিও ধরন, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, আমিও ধরন। ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন, এটা পরীক্ষা আসে। বুসালফোনাইজাথিওপ্রিন এন্ড ফাইব্রোসিস মেথোট্রেক্সিড, ফাইব্রোসিস আমি আরো দুটো দেখিয়েছি, ঠিক আছে? তো দিস আর দ্য এক্সাম্পলস অফ কমন কজ অফ ড্রাগ ইনডিউসড হেপাটোটক্সিটি, ভেরি ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আসবেই। Hepatocyte necrosis. Inflammation is not always present, but does
accompany necrosis in liver injury to diclofenac, hepatocyte necrosis করে ফেলতে পারে diclofenac and isoniazid. Granuloma is seen in liver injury following use of allopurinol. চিন্তা করেন allopurinol ইউজ করার পরে গ্রানুলোমা দেখা যেতে পারে। এছাড়াও কিছু রিক্রিয়েশনাল ড্রাগ আছে, কোকেইন, ecstasy also cause severe acute hepatitis. Cocaine, ecstasy also cause severe acute hepatitis. Okay. Steatosis কারা করে? মাইক্রোভেসিকুলার এন্ড ম্যাক্রোভেসিকুলার। এটা এখান থেকে পড়া যাবে না, এটা হচ্ছে আমাদের হ্যারিসনের বইয়ে যে বিশাল চার্টটা আছে ওইটা আপনারা ডেভিডসন মেডিজিতে সার্চ দিবেন। আর আমার সুন্দর করে একটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, হ্যাঁ, ডেভিডসন মেডিজি কারা ম্যাক্রোভেসিকুলার, কারা মাইক্রোভেসিকুলার স্টেটোসিস করে। ওকে, নাও লেটস সি দা ইনহেরিটেড লিভার ডিজিজ হেমোক্রোমাটোসিস। দুই ধরনের আছে, একটা হচ্ছে হেরিডিটারি হেমোক্রোমাটোসিস আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, তাই না, সেকেন্ডারি। হেরিডিটারি হেমোক্রোমাটোসিস তাহলে জিনিসটা কি? তাহলে in hereditary hemochromatosis iron is deposited throughout the body and total body iron 20 থেকে 60 গ্রাম, নরমালি যেটা 4 গ্রাম, কতটুকু পৌঁছে যায় চিন্তা করা যায়? তাহলে কোথায় কোথায় আয়রন ডিপোজিশন হয়? লিভার, প্যানক্রিয়াটিক আইলেট, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, জয়েন্টস এন্ড হার্ট। এই যে সকল গ্ল্যান্ডে ডিপোজিট হচ্ছে এইদের যে ম্যানিফেস্টেশন, এটাই হচ্ছে হেমোক্রোমাটোসিসের প্রেজেন্টেশন। তাহলে দেখেন হার্টে কার্ডিওমায়োপ্যাথি, জয়েন্টে সিভিয়ার আর্থ্রালজি আর্থ্রাইটিস, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে ডায়াবেটিস মাইলাইটাস পলিউরিয়া পলিটিভ সেগুলো নিয়ে প্রেজেন্ট করে, প্যানক্রিয়াটিক আইলেটস ডায়াবেটিস মাইলাইটাস নিয়ে প্রেজেন্ট করে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করেন, এন্ড লিভারে হ্যাপাটোমেগালি নিয়ে হয়। এছাড়াও স্কিনে কি হয়? ট্যান্ড স্কিন বা ব্রোঞ্জ ডায়াবেটিস ডেভেলপ করে, তাই না? ট্যান্ড স্কিন সাথে এই শব্দটা পরীক্ষার হলে দেখবেন যে সিনারিও তো দিয়ে দেয়। ওকে, তাহলে কোথায় কোথায় ডিপোজিশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, হোয়াট আর দ্য কজেস অফ হেমোক্রোমাটোসিস? প্রাইমারি হচ্ছে যে হেরিডিটারি কনজেনিটাল, যেগুলা কনজেনিটাল অ্যাসিডোপ্লাজমিনিমিয়া, কনজেনিটাল ট্রান্সফেরিনিমিয়া, হেরিডিটারি। সেকেন্ডারি হচ্ছে সেকেন্ডারি কি কি কারণে হেমোক্রোমাটোসিস হতে পারে? যারা রিপিটেড মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশনের সাথে জড়িত, আয়রন লোডিং অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি বা লিভার ডিজিজে, আর কমপ্লেক্স আয়রন ওভারলোড হয়ে জুভেনাইল হেমোক্রোমাটোসিস, নিউনাটাল হেমোক্রোমাটোসিস, অ্যালকোহলিক লিভার ডিজিজ, পিসিটি, আফ্রিকান আয়রন ওভারলোড যাকে বলে বান্টু সিডারোসিস, এগুলো হচ্ছে কজগুলো একবার রিডিং করবেন। আচ্ছা, এখন আসেন যেটা পরীক্ষা এইবারও আমি বারবার বলে দিয়েছিলাম যে এখান থেকে একটা কোশ্চেন এরকম, তাও আসছে কিন্তু প্যাথোফিজিওলজি। এখানে যেটা বলছিলাম যে এটা অটোসোমাল রিসেসিভ, কারণ এটা মেটাবলিজমের সাথে আয়রন মেটাবলিজমের সাথে অ্যাসোসিয়েটেড, তাই না? এই জন্য এবং এটাও বলে দিয়েছিলাম যে জেনেটিক কোন জিনটা মিউটেশন হয়, HFE প্রোটিন, বারবার বলেছি, এটা কিন্তু এবার পরীক্ষা আসছে, এই যে এবার পার্ট 1 আসছে, ঠিক আছে? আচ্ছা, HFE প্রোটিন মিউটেশনের কারণে এটা হয়। ওকে, আর কিছু লাগবে না এখান থেকে। ক্লিনিক্যাল ফিচার যা বলেছি, যেসব অর্গানে ডিপোজিট হয় ওইগুলাই, এই যে লিডেন গ্রে স্কিন পিগমেন্টেশন ডিউ টু এক্সেস মেলানিন অকার্স স্পেশালি ইন এক্সপোজড পার্ট, এক্সিলা, গ্রোইং, জেনিটেলিয়া, হেন্স ফ্রম দ্য ব্রোঞ্জ ডায়াবেটিস, এগুলা সাধারণত ঘটে। কমপ্লিকেশন কি কি হতে পারে? যে লিবিডো, টেস্টিকুলার অ্যাট্রফি, ঠিক আছে, আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, এই যে কন্ড্রোক্যালসিনোসিস, এটা সাধারণত নি জয়েন্ট এক্সরে ফাইন্ডিংটা পরীক্ষা দেওয়া থাকে। সিউডোগাউট পরীক্ষার হলে এই দুইটা ক্লু কিন্তু এক্সাম হলে দেওয়া থাকে। ওকে, কার্ডিয়াক ফেলিউর, কার্ডিয়াক ডিসরিথমিয়া। আচ্ছা, এইখানে যে কমপ্লিকেশন গুলোর কথা বলেছে, এমআরসিপি তে একটা জিনিস আসে যে কারা রিভার্সিবল আর কারা ইরিভার্সিবল কমপ্লিকেশন। রিভার্সিবল গুলো মনে রাখবেন যে কার্ডিওমায়োপ্যাথি যে ডেভেলপ করে, স্কিন যে আপনার প্রবলেমটা ডেভেলপ করে, স্কিন মেলানিন পিগমেন্টেশন, এই দুইটা হচ্ছে রিভার্সিবল। বাকি যে লিভার রিলেটেড যে প্রবলেম গুলো, অন্যান্য অর্গান রিলেটেড যে প্রবলেম গুলো, সবগুলো হচ্ছে ইরিভার্সিবল। তাহলে রিভার্সিবল হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, স্কিন রিলেটেড প্রবলেম গুলো। ওকে, নাও আপনি হাউ ক্যান ইউ ডায়াগনোজ হেমোক্রোমাটোসিস? তাহলে এক নম্বর হচ্ছে আয়রন স্টাডি করতে হবে। আয়রন স্টাডি করে ফেরেটিন লেভেল দেখতে হবে, 500-র উপরে চলে যায় ইনক্রিজ ফেরেটিন, তাই না? রেস প্লাজমা আয়রন এন্ড টিস্যাট, ট্রান্সফারেন্স স্যাচুরেশন, প্লাজমা মেমব্রেন ক্যাপাসিটি, ট্রান্সফারেন্স স্যাচুরেশন মোর দেন 45% সাজেস্টিভ আয়রন ওভারলোড। ট্রান্সফারেন্স স্যাচুরেশন যদিও অন্যান্য দেশের বইগুলোতে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে 50%, মহিলাদের ক্ষেত্রে 55%, আমরা এখানে অ্যাজ এ হোল 45%-এর উপরে গেলেই আমরা বলি যে আয়রন ওভারলোড। ওকে, ট্রান্সফারেন্স স্যাচুরেশন। এছাড়াও আমরা লিভার বায়োপসি করে আইডেন্টিফাই করতে পারি। এছাড়া হ্যাপাটিক আয়রন ইন্ডেক্স দেখতে পারি, ঠিক আছে? লিভার বায়োপসি, হ্যাপাটিক আয়রন ইন্ডেক্স, এগুলো কিন্তু করে ডায়াগনোসিস করা যেতে পারে। তবে আমরা নর্মালি সিরাম ফেরেটিন লেভেল, সিরাম ফেরেটিন, ট্রান্সফারেন্স টিস্যাট, ট্রান্সফারেন্স স্যাচুরেশন, লিভার বায়োপসি, হ্যাপাটিক আয়রন ইন্ডেক্স, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। ওকে, ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট কনসিস্ট অফ উইকলি, প্রতি সপ্তাহে ভেনিসেকশন করতে হবে। ভেনিসেকশন করে 500 ml ব্লাড আউট করে ফেলতে হবে।
এই 500 ml ব্লাডে থাকে 250 মিলিগ্রাম আয়রন। এখানে আয়রন যে ওভারলোড ছিল এটা কমবে আস্তে আস্তে আনটিল দ্য সিরাম আয়রন ইজ নর্মাল। দিস মে টেক, এটা 2 বছর বা তাতে আরো বেশি সময় লাগতে পারে। এবং এইম কি? এইম এইম হচ্ছে এটা পরীক্ষা আসে এমআরসিবি, দ্য এইম ইজ টু রিডিউস ফেরিটিন টু ফেরিটিন 50-এর নিচে নামানো হচ্ছে মেইন এইম। ওকে, এই হচ্ছে আমার ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাসোসিয়েটেড যে ডিজিজ গুলো থাকে, যেমন টাইপ 2 ডায়াবেটিস যদি কারো থাকে, সেক্ষেত্রে আপনার টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা আমার সাথে পাশাপাশি করতে হবে। ওকে, হেমোক্রোমাটোসিস থেকে এইটুকু পর্যন্ত যা বললাম, কোন কোন অর্গানে ডিপোজিট হয় এবং কোন জিন মিউটেশন হয়, এটি অটোসোমাল ডমিনেন্ট না রিসেসিভ, ফিচার গুলা কোনগুলো, রিভার্সিবল ইরিভার্সিবল কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন কি করবেন, ম্যানেজমেন্ট বেনিসেকশন কিভাবে করবেন, কতদিন করবেন, এবং এইম কতটুকু 50 মাইক্রোগ্রাম পার লিটার, এটুকুই দরকার, আর তেমন কিছু দরকার নেই। নাও লেটস সি দ্য উইলসনস ডিজিজ, অ্যানাদার অটোসোমাল রিসেসিভ ডিজিজ, অ্যানাদার ইম্পর্টেন্ট ডিজিজ। উইলসন ডিজিজ সম্পর্কে সাধারণত পরীক্ষায় যে ক্লুটা সবসময় দেওয়া থাকে যে একটা ইয়াং অ্যাডাল্ট 15 থেকে 25 বছরের এই রেঞ্জটাই দেওয়া থাকে, যে একটা বাচ্চা ছেলে বা অথবা মেয়ে দুইটাই যে কোনোটা দেওয়া থাকতে পারে, যে সে হঠাৎ করেই তার নিউরোলজিক্যাল কিছু প্রবলেম, যেমন কনফিউশন, অ্যাগ্রেসিভনেস বা কনফিউজড অবস্থায় বেশি আসে দেয়া থাকে, এবং হচ্ছে আপনার প্লাস মাইনাস ইকটোরিক বা জন্ডিসের একটা হিস্ট্রি দেয়া থাকে। তখন এরকম ইয়াং অ্যাডাল্ট লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল সাথে যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, তাহলে এটা আপনাকে প্রথমে মাথায় আনতে হবে দিস ইজ উইলসনস ডিজিজ কিনা। আর স্পেসিফিক কিছু ক্লু যদি কেএফ রিং এর কথা বলা থাকে, ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নাই। ওকে, আবার কিছু পার্কিনসন নিউরোলজিক্যাল সিমটম না দিয়ে ডাইরেক্টলি আপনার হচ্ছে কুরিয়াথেরোসিস, পার্কিনসনিজমের ফিচারগুলো, ডিমেনশিয়া, এগুলো আপনার দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে উইলসন ডিজিজের ক্লু। মানে সিনারিওটা দেয়া থেকে সাধারণত এরকম। এখন আমরা আসেন উইলসন ডিজিজের আরেকটা নাম কি, হ্যাপাটোলেন্টিকুলার ডিজেনারেশন, and this is autosomal recessive disorder, and this is a copper defect, metabolism of copper, ওটা ছিল আয়রন, এটা হচ্ছে কপার মেটাবলিজমের ডিফেক্ট এই ডিজিজটা। ওকে, কোন জিন মিউটেশন, ATP7B জিন মিউটেশন, কত নম্বর ক্রোমোজোম, ক্রোমোজোম 13। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। প্যাথোফিজিওলজিতে কি হয়, এখানে যে সিরাম সেলুলোপ্লাজমিন এটা ডেফিসিয়েন্ট থাকে নরমালি। দেখেন ডায়েটারি কপার ইজ অ্যাবজর্বড থেকে স্টমাক and proximal intestine and is rapidly taken into the liver where it is stored and incorporated into ceruloplasmin. এখন ceruloplasmin যদি না থাকে তাহলে কিন্তু এই ইনকর্পোরেট হতে পারবে না, স্টোর হতে পারবে না, এবং আপনার হচ্ছে হেপাটিক কপার এক্সক্রিশন এটা কমে যাবে। ইন রিপ্লেসমেন্টে আপনার ইউরিন দিয়ে 24 আওয়ার কপার এক্সক্রিশন বেড়ে যাবে, বাট হেপাটিক কপার এক্সক্রিশন কমে যাবে। ওকে, আর সারা বডিতে আয়রন কপার গুলো ডিপোজিট হওয়া শুরু করে, এটাই মেইনলি প্যাথোফিজিওলজি। তাহলে incorporated which is secreted into the blood. Okay, তাহলে the accumulation of excessive copper in the body is ultimately prevented by its excretion, যে হেপাটিক এক্সক্রিশন এর মাধ্যমেই আপনার হচ্ছে অ্যাকুমুলেশনটা প্রিভেন্ট হতে, যদি হেপাটিক এক্সক্রিশন হতে পারে না আলটিমেটলি বডিতে ডিফিউজ হওয়া শুরু করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুট বিং দ্য বায়োবাইল। তাহলে আমরা জানি কপার মেইনলি এক্সক্রিট হয় বিলিয়ারি এক্সক্রিশন, যখনই সেলুলোপ্লাজমিন থাকে না তখন বিলিয়ারি এক্সক্রিশন হতে পারে না, এবং এই কপারটা সারা বডিতে আস্তে আস্তে বিভিন্ন টিস্যুতে ডিপোজিট হওয়া শুরু করে। ওকে, ইন উইলসনস ডিজিজ দেয়ার ইজ অলমোস্ট অলওয়েজ এ ফেইলিউর অফ সিনথেসিস সেলুলোপ্লাজমিন। এটা হচ্ছে কার্ডিনাল প্যাথোফিজিওলজিক্যাল ফাইন্ডিং, অলমোস্ট অলওয়েজ failure of synthesis of ceruloplasmin. However, some 5% of patients have normal circulating ceruloplasmin concentration থাকতে পারে, and the amount of copper in the body, okay, দরকার নেই। এখানে যদি আমরা একটু দেখি যে কোন কোন অর্গানে সাধারণত এই কপার গুলো আপনার হচ্ছে ডিপোজিট হওয়া শুরু করে। অর্গানস মোস্ট এফেক্টেড হচ্ছে লিভার, বেসাল গ্যাংলিয়া, ব্রেইন, আইস, কিডনিস, স্কেলেটন পার্ট 1 এ আসে। ওকে, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার সাধারণত 5 থেকে 45 বছর বয়স, এই বয়সটাই সাধারণত টার্গেট রেঞ্জ, এবং নিউরোলজিক্যাল ড্যামেজ কজেস basal ganglion syndrome and dementia. This feature can occur alone or simultaneously. Other manifestations renal tubular damage, osteoporosis, এগুলো নিয়ে রেয়ার প্রেজেন্টেশন এগুলো। আচ্ছা, লিভার ডিজিজের মধ্যে অ্যাকিউট হেপাটাইটিস অথবা ক্রনিক হেপাটাইটিস, দুই ধরনের প্রেজেন্টেশনই সাধারণত হতে পারে। ঠিক আছে, the possibility of Wilson's disease should be considered in any patient under the age of 40 presenting with recurrent acute hepatitis or chronic liver disease of unknown cause, especially when this is accompanied by hemolysis. এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে এখান থেকে। নিউরোলজিক্যাল ডিজিজ, যে এক্সট্রা পিরামিডাল ফিচার ভেরিয়াস এক্সট্রা বেসাল গ্যাংলিয়াতে যেহেতু কপার ডিপোজিট হয়ে প্রবলেম করে, এই এক্সট্রা পিরামিডাল ফিচারগুলো সাধারণত ডেভেলপ করতে পারে। কেএফ রিং, এটা পরীক্ষা আসছিল,
This is the most important single clinical clue to the diagnosis can be seen inside 60% of adult with Wilson's disease. Single, এটা যদি পজিটিভ পাওয়া যায় তাহলে এটা until others proved এটা আপনার হচ্ছে Wilson's disease. Okay. এই যে কেএফ রিং দেখতে কেমন এটা এখানে লেখা আছে। ইনভেস্টিগেশন ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পাঠানো কোশ্চেন আসে। এ লো সিরাম সেলুলোপ্লাজমিন দ্য বেস্ট সিঙ্গেল ল্যাবরেটরি ক্লু। লো সিরাম সেলুলোপ্লাজমিন এটা বেস্ট সিঙ্গেল ল্যাবরেটরি ক্লু ডায়াগনোসিসের জন্য, ঠিক আছে। এছাড়াও আমরা আর কি করতে পারি, ফ্রি সিরাম কপার কনসেন্ট্রেশন করতে পারি, হাই ইউরিন কপার এক্সক্রিশন গ্রেটার দেন 0.6 মাইক্রোমোল পার 24 আওয়ার্স এন্ড এ ভেরি হাই হেপাটিক কপার কন্টেন্ট, ঠিক আছে। এটা দেখতে পারি। মেজারিং 24 ইউনিট কপার এক্সক্রিশন হোয়াইল গিভিং ডিপেন্ডেন্স ইজ ইউজফুল কনফার্মেটরি টেস্ট। তাহলে আমরা যদি ডিপেনিসিলাম হচ্ছে চিকিৎসার পার্ট, নরমালি কপার এক্সক্রিট হতে পারে না, কিন্তু ডিপেনিসিলামিন দিয়ে যদি আমি দেখি যে 24 ইউনিট কপার এক্সক্রিশন অনেক বেড়ে গিয়েছে, তাহলে আমরা এটা একটা ইম্পর্টেন্ট ইউজফুল কনফার্মেটরি টেস্ট। মোর দেন 25 মাইক্রোমোল পার 24 ইজ কনসিডার্ড ডায়াগনস্টিক। তাহলে যদি 24 ঘন্টা 25 মাইক্রোমোলের বেশি এক্সক্রিট হয় এই ডিপেনিসিলামিন থেরাপি দেওয়ার পরে, তখন আমাদের এটা ডায়াগনোস কনফার্ম বলবো যে আমরা উইলসনস ডিজিজ। তাহলে বেস্ট সিঙ্গেল ল্যাবরেটরি ক্লু সিরাম সেলুলোপ্লাজমিন। আর ইউজফুল কনফার্মেটরি টেস্ট যে 24 ইউরিনারি কপার এক্সক্রিশন whilst giving ডিপেনিসিলামিন থেরাপি। এছাড়াও আবার অন্যান্য বইতে এমআরসিবি বইগুলোতে লেখা লিভার বায়োপসি কনফার্মেটরি। আমরা এখানে যেভাবে লিখেছি এভাবে অ্যান্সার দিব। ওকে, ম্যানেজমেন্ট শুধু নামগুলা জানলে হবে, ড্রাগসের নামগুলা। কপার বাইন্ডিং এজেন্ট যে পেনিসিলামাইন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। কপার বাইন্ডিং এজেন্ট, ডোজ আপনাদের লাগবে না, ঠিক আছে। কপার বাইন্ডিং এজেন্ট। এই পেনিসিলামাইনের কিছু সাইড ইফেক্ট আছে, টক্সিক ইফেক্টস অফ ইন 1/3 পেশেন্ট, র্যাশ, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, লুপাস লাইক সিনড্রোম, বোন ম্যারো ডিপ্রেশন, এগুলো হতে পারে। এছাড়াও এগুলো যদি সাইড ইফেক্ট হয় সেক্ষেত্রে টায়ান্টিন হাইড্রোক্লোরাইড এন্ড জিঙ্ক এগুলো পটেনশিয়াল অল্টারনেটিভ। ফাইনালি লিভার ট্রান্সপ্লান্টেশন, আপনি ফালমিনেট হেপাটিক ফেলিওর ডেভেলপ করলে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারেন। ওকে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, তাহলে এটা মনে রাখেন যে এটা অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। আর আমরা জেনেটিক্সে যে বক্সটা দেখেছি ওই বক্সটা করলেই হবে। গিলবার্ট সিনড্রোম, এটা পরীক্ষা সাধারণত একটা হিস্ট্রি দিয়ে দেয় যে পেশেন্ট, আমি একটা হিস্ট্রি অলরেডি দিয়েছি যে কোরাইজাল সিমটম নিয়ে আসছে, আইসোলেটেড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া যদি কোনো পেশেন্টের থাকে ইজ ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন, সেই ক্ষেত্রে আমরা গিলবার্ট সিনড্রোম বলবো আমরা, ঠিক আছে। সো এই গিলবার্ট সিনড্রোম এটা ইনহেরিটেড ডিসঅর্ডার বিলিরুবিন মেটাবলিজম, অটোজোমাল রিসেসিভ ইউজুয়ালি, কিন্তু এটা নিয়ে অনেক ডিবেট আছে। এখানে সাধারণত ইউডিপি গ্লুকুরোনিল ট্রান্সফারেজ এনজাইম, এই এনজাইমটা সাধারণত ডেফিসিয়েন্সি হয়। ওকে, এবং এনজাইম ডেফিসিয়েন্সি হওয়ার কারণে কনজুগেশন হতে পারে না, আনকনজুগেটেড বিলিরুবিনটা ব্লাডে পারসিস্ট করে এবং ইউরিনে নীল। ওকে, the levels of unconjugated bilirubin increase during fasting as fasting reduces levels of UDP global. তাহলে একটা পেশেন্ট একটু যদি পেশেন্ট না খায় থাকে তখন সে ইকটেরিক হয়ে যায়, এটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম। অথবা ফাস্টিং না দিয়ে প্রেগন্যান্সি দিতে পারে, ডিউরিং স্ট্রেসফুল ইভেন্ট দিতে পারে, মাইল্ড কোরাইজাল সিমটম হিস্ট্রিতে উল্লেখ করে দিতে পারে, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা কি করব, ইনভেস্টিগেশন আমরা একটু দেখি। প্লাজমা বিলিরুবিন is usually less than 100, liver otherwise liver function is normal and there is no bilirubin because hyperbilirubinemia is predominantly unconjugated. Hyperbilirubinemia is predominantly unconjugated, ঠিক আছে। এছাড়া আইভি প্যান্টোথেনিক অ্যাসিড দিয়ে একটা টেস্ট করে, এটা অন্য বইতে লিখেছে, দেখাবো আমরা। ওকে ওকে, মোটামুটি এগুলাই। হেপাটোপালমোনারি সিনড্রোম গতবার পড়িয়েছি, দরকার এগুলো আসবে না। বার্চিওরি সিনড্রোম, এটা পরীক্ষার জন্য আপনাদের ইম্পর্টেন্ট। বার্চিওরি সিনড্রোম আপনি কিভাবে ডায়াগনোসিস করতে পারেন, কিভাবে আপনি বার্চিওরি সিনড্রোম ডায়াগনোসিস করতে পারেন। তাহলে বার্চিওরি সিনড্রোমের একটা টায়ার্ড আছে। যদি কোনো পেশেন্ট জন্ডিস, অ্যাসাইটিস, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, মার্কড অ্যাবডোমিনাল, আপার অ্যাবডোমিনাল পেইন, মার্কড অ্যাসাইটিস এন্ড অ্যাকিউট লিভার ফেলিওর প্রেজেন্টেশন, আপনার মাথায় প্রথমে আসবে এটা ট্রায়াড, এটা হচ্ছে বার্চিওরি সিনড্রোম। বার্চিওরি সিনড্রোমের যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে যেগুলো আমরা একটু দেখি। মেনি পেশেন্টস হ্যাভ হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার সাচ এস মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, paroxysmal nocturnal hemoglobinuriا, antithrombin 3, protein C, S deficiency, pregnancy, oral contraceptive use, obstruction due to tumor, congenital venous webs and occasional infravena stenosis are the main causes. তাহলে causes of Buchier syndrome, প্রথম কথা হচ্ছে আরেকটা লেখা রাখেন ট্রমা, একটা মিসিং আছে এখানে, ট্রমা টি দিয়ে ট্রমা লিখে রাখেন। ওকে, ট্রমা, these are the cause of Buchier syndrome. The Buchier syndrome triad কি, venous acute venous causes rapid development of upper abdominal pain, marked ascites, upper abdominal tender hepatomegaly, marked ascites and occasionally acute liver failure. ওকে, এগুলো থাকলে আপনি মোটামুটি চিন্তা করবেন যে এটা বার্চিওরি সিনড্রোম কিনা। ইনভেস্টিগেশন দেখেন, অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিস করলে
shows protein concentration above 25, that means exudate early stage কথা আছে এখানে, but this often falls later in the disease. তাহলে আর্লি স্টেজে এক্সুডেটিভ, বাট লেট স্টেজে ট্রান্সুডেটিভ দেখা দেয় কিন্তু, এটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও ডপলার আল্ট্রাসাউন্ড করে ভ্যানাস অবস্ট্রাকশন আপনি দেখতে পারেন, সিটি স্ক্যান করে দেখতে পারেন যে কর্ডেড লোব ইনলার্জ হয়ে গিয়েছে সিটি স্ক্যান ফাইন্ডিং এ, সিটেন এমআরআই করে দেখতে পারেন যে হ্যাপাটিক ভেইন অক্লুশন এক্স্যাক্টলি কতটুকু, অ্যান ইনফেরিয়র ভেনা কেভ অক্লুশন আছে কিনা, লিভার বায়োপসি করতে পারেন, সেন্ট্রালোবুলার কনজেশন উইথ ফাইব্রোসিস দেখা যাবে, ভেনোগ্রাফি করতে পারেন। ওকে, এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন প্যাটার্ন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমার বার্চিওরি সিনড্রোম থেকে পরীক্ষা যতটুকু আসে, আমাদের ম্যানেজমেন্ট লাগবে না। ঠিক আছে, আচ্ছা নাও আমরা চলে যাব আমাদের যেটা আমি একটু আগে বলছিলাম যে ইন্ডিকেশন ফর লিভার ট্রান্সপ্লান্ট অ্যাসেসমেন্ট ফর সিরোসিস। এই বক্সটা একটু খেয়াল করবেন সহজ কথায়, যে কমপ্লিকেশন ফার্স্ট এপিসোড অফ ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস, ডায়াবেটিক রেটিনোসিস, রিকারেন্ট ভ্যারিসেল হেমোরেজ, হেপাটোসেলুলার কার্সিনোমা লেস দেন 5 সেন্টিমিটার, পারসিস্টেন্ট হেপাটিক এনসেফালোপ্যাথি, এইগুলো হচ্ছে এইসব কমপ্লিকেশন ডেভেলপ করলে আপনি করবেন। ওকে, পুর লিভার ফাংশন দেখেন, বিলিরুবিন গ্রেটার দেন এত ইন পিবিসি এত থাকলে, মেল স্কোর 12 বেশি থাকলে, চাইল্ড বেবি স্কোর সি থাকলে আপনি লিভার ট্রান্সপ্লান্ট যাবেন। সহজ, তিনটা স্কোর, মেল স্কোর 12 বেশি, পিবিসি পেশেন্টের বিলিরুবিন 5.8 বেশি, চাইল্ড পাফ স্কোর সি থাকলে আমরা ট্রান্সপ্লান্ট করব, আর এই কমপ্লিকেশন গুলো ডেভেলপ করলে ট্রান্সপ্লান্ট করব। আচ্ছা, এখন যেটা দেখাবো যে পেজ নম্বর 902 এ যে কম্পারিজন অফ পিবিসি এন্ড পিএসসি, যেটা বলেছিলাম যে আমি যে ওইখানে একটা দাগে দিয়েছিলাম যে পিবিসি সাধারণত মিডল ইস্ট উইমেনদের হয় 9:1 অথবা 10:1 মিডিয়ান এজ, ডিজিজ অ্যাসোসিয়েশন শকডেন সিনড্রোম মেইনলি এন্ড অটোইমিউন থ্যালাইটিস। এইখানে পিএসসি একটাই আনসার কোলাইটিস, এটি পরীক্ষা একটু বেশি আসে। আর পিবিসি তে অ্যান্টিমাইটোকল অ্যান্টিপজিটিভ, আর এখানে হচ্ছে পিএসসি তে 60 থেকে 85 আঙ্কা পজিটিভ, পি আঙ্কা, প্রিডমিনেন্ট বাইল ডাক্ট ইনজুরি ইন্ট্রাহেপাটিক আর এক্সট্রাহেপাটিক গ্রেটার দেন ইন্ট্রাহেপাটিক। এই পার্থক্য থেকে একটা কোশ্চেন পার্টনে আসে। ওকে, নাও আমরা ফাইনালি দুইটা জিনিস বাকি আছে, গল স্টোনের রিস্ক ফ্যাক্টর গুলা, আরেকটা জিনিস কমপ্লিকেশন অফ গল স্টোন আর কার্সিনোমা অফ দ্য গল ব্লাডার। তিনটা জিনিস পড়লে আমাদের মোটামুটি আজকে হেপাটোলজি শেষ। তাহলে দেখেন গল স্টোন কখন আমরা বলি যে রিস্ক মেকানিজম, কোলেস্ট্রল সিক্রেশন বাড়ে কোন কোন সময়, ওল্ড এজ, ফিমেল জেন্ডার, যে আমাদের আমার নানির নানি সেও এখন বেঁচে আছে, না আমার নানির মা সেও এখন বেঁচে আছে, তার গলস্টোন অনেক দিন যাবত কিন্তু অ্যাসিমটোমেটিক, কোনো সমস্যা নেই, যে ওল্ড এজ, তাহলে তার বয়স এখন 102, কিন্তু কোলেস্ট্রল, ওল্ড এজ, ফিমেল জেন্ডার, প্রেগনেন্সি, এগুলোতে কোলেস্ট্রল সিক্রেশন বেড়ে গিয়ে কোলেস্ট্রল হতে পারে, অবেসিটি, র্যাপিড ওয়েট লস যদি কেউ করে এগুলা। আর অনেক সময় মেয়েরা ফাস্টিং স্টেজে থাকে, ফাস্টিং স্টেজ অনেক না খেয়ে থাকে, সকালবেলা না খেয়ে থাকলে যেটা হয় আপনার হচ্ছে বাইলগুলা, খাবার খেলে তো বাইলগুলা আপনার ডিউটেনামে যায়, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ডাক্টাল প্রেশার হচ্ছে যে আপনার স্ফিংক্টার ওরাই, যে যদি আপনি ফাস্টিং অবস্থায় থাকেন ওরাই ক্লোজই থাকবে, বাইল যাবে না, কনসেন্ট্রেটেড বাইল জমতে 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 একটা সময় ওইখানেই আপনার হচ্ছে জমা হয়ে পাথর হয়ে যায়, এই জন্য ফাস্টিং থাকা যাবে না। এছাড়াও স্পাইনাল কর্ড ইনজুরি, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, প্রেগনেন্সি, গলব্লাডার স্টেজ, এগুলোর কারণে হতে পারে, এগুলোর কারণে গলব্লাডার এমটিং কম হয়, আর বাইল সল সিক্রেশন প্রেগনেন্সিতে কমে যাওয়ার কারণে হতে পারে। এই রিস্ক ফ্যাক্টর গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এগুলো লাগবে না। নাও এখানে দেখেন ক্লিনিক্যাল ফিচার্স এন্ড কমপ্লিকেশন অফ গলস্টোন, ক্লিনিক্যাল ফিচার্স এন্ড কমপ্লিকেশন অফ গলস্টোন। ওকে, আমরা অসপি যখন দিতাম পরীক্ষায়, মনে করে দেখেন যে ফাইনাল প্রভাব হসপিতে দিতাম, প্রায় গলস্টোনের কমপ্লিকেশন আসছে, তাই না? অ্যাসিমপটোমেটিক থাকতে পারে, biliary colic, acute cholecystitis, chronic cholecystitis, empyema of the gallbladder, porcelain, colitis, acute pancreatitis, fistula হয়ে যেতে পারে, মেরিজেস সিনড্রোম। মেরিজেস সিনড্রোমটা কি? এই যে pressure on or inflammation of the common hepatic duct by a gallstone in the cystic duct, gallstone ileus, cancer of the gallbladder, এগুলো হচ্ছে আপনার কমপ্লিকেশন অফ দ্য গলস্টোন। ওকে, এটুকু পড়তে হবে। ফাইনালি আমরা দেখবো যে ক্যান্সার অফ দ্য গল ব্লাডার, কার্সিনোমা অফ দ্য গল ব্লাডার, কোন কোন অর্গানিজমের কারণে গল ব্লাডার কার্সিনোমা হতে পারে জানেন কিনা? বা কোলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, গল ব্লাডার কার্সিনোমা। কোলাঞ্জিও কার্সিনোমা হয় কোন অর্গানিজম দ্বারা? যে ক্লোনোরচিস সাইনেন্সিস, কোলাঞ্জিও কার্সিনোমা একটা অর্গানিজম আপাতত শিখেন। কার্সিনোমা অফ দ্য গল ব্লাডার মোর অফেন কাদের হয়? ফিমেলদের হয়, সাধারণত 70 বছর বয়সের পর হয়, এবং 90% ক্ষেত্রে অ্যাডিনোকার্সিনোমা, বাকিগুলো চায়নাপ্লাস্টিক, রেয়ারলি স্কোয়ামাস টিউমার্স। গলস্টোনই হচ্ছে 70 থেকে 80% ক্ষেত্রে মেইন রিস্ক ফ্যাক্টর বা দায়ী। ক্লিয়ার? এবং দেখেন আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে? ইন্ডিভিজুয়ালস উইথ ক্যালসিফাইড গল ব্লাডার বা পোর্সেলেন গল ব্লাডার, হাই রিস্ক অফ ম্যালিগন্যান্ট চেঞ্জ। এবং কারো যদি গল ব্লাডারে কোনো পলিপ থাকে 1 সেন্টিমিটারের বেশি, ইনক্রিজ রিস্ক অফ ম্যালিগন্যান্সি।
and preventive cholecystectomy should be considered in such patient. Chronic infection যারা salmonella carrier হিসেবে থাকে, especially in areas with typhoid endemic also respiratory. So these are the risk factor of gallbladder cancer. Very important for part 1. ওকে, এবং দেখেন অনেক সময় 1 থেকে 3% gallbladders removed at cholecystectomy. Carcinoma gallbladder may be diagnosed incidentally. যে gallbladder গুলো কাটার পরে আমরা সাধারণত হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে দিই। 100 জনে 1 থেকে 3% ক্যান্সার চলে আসতে পারে, ক্যান্সার ডায়াগনোসিস চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এই সিএ গলব্লাডার কিভাবে ডায়াগনোস করা হয়? সিএ গলব্লাডার সাধারণত আপনি ইউজুয়ালি ডায়াগনোস করতে পারবেন আপনার হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বোঝা যাবে, এবং স্টেজিং করা হয় সিটি স্ক্যান দ্বারা। ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল এক্সিশন, and extends but local extension of the tumor beyond the wall of the gallbladder into the liver, lymph nodes, surrounding is invariable. তাহলে দেখেন গলব্লাডার ক্যান্সার এত খারাপ যে সাধারণত গলব্লাডার কেটে ফেলার পরে দেখে যে লিভার, লিম্ফ নোড, সারাউন্ডিং টিস্যুতে ইনভেরিয়েবলি মেটাস্টেজ আছে। এজন্য সার্ভাইভাল রেট ভেরি ভেরি লেস, অনলি 1 বছরেরও কম। সার্ভাইভাল ইজ জেনারেলি ভেরি শর্ট। ঠিক আছে, কিন্তু গলব্লাডার কার্সিনোমা মেইনলি রিস্ক ফ্যাক্টর গুলোই পরীক্ষায় আসে। আর কোলাঞ্জিও কার্সিনোমা কোন অর্গানিজম দিয়ে হতে পারে? ক্লোনোচিস সাইনেন্সিস। তো এই হচ্ছে আমাদের আজকের হেপাটোলজি শেষ। সোনার বাংলাদেশ, আমরা এখন একটু খাওয়া দাওয়ার বিরতিতে যাবো। রাত 11টা থেকে ইনশাল্লাহ আমরা 50টা অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় আমরা 5 মেডিসিন সলভ করবো। যারা দেখতে পারবেন না কোনো অসুবিধা নেই, গ্রুপে রেকর্ডেড থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।